বছর আচ্ছা আর আচ্ছা। 5 বছরের জন্য। ও, 1 বছর গেছে ইন্টারেস্টিং। আমাদের সোফার। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সমকালীনের কেউ আসে নাই না? নসীন। ভাইয়া দেখতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আছি। আছে আছে। ওয়ালাইকুম আসসালাম। কই ইয়াসিন ভাই, আপনারা তো এখানে পাইতেছি না, ব্যাপারটা কি? ভাইয়া চুপচাপ আছি আর কি, সমস্যা নাই। চাপ আছি থাকা আছি, দরকার এই যে আছে। উপরে আছি ভাইয়া। আহমেদ ইয়াসিন, হ্যাঁ পাইছি, ঠিক আছে। না মানে আমরা শুরু করব তো, মোটামুটি সবার সাথে কথা হয়েছে আপনার জি কালকে জি পাইছি। ইনশাল্লাহ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ সবাই আসছে। টার্টেল ভেঞ্চার থেকে কেউ আসে নাই, বাট হ্যাঁ, আমাদের। আই থিঙ্ক আমরা শুরু করতে পারি ভাইয়া। ওকে, ফাইন। যারা মেইন আমাদের অডিয়েন্স তারা সবাই আসছেন। গুড, ভেরি গুড। আচ্ছা, সবার কাছে একটা হচ্ছে, কেউ যদি শুনতে না পান এট সাম মানে স্টেজ, মানে কোনো প্রবলেম হলে এই চ্যাট বক্সে একটু লিখেন প্লিজ, হ্যাঁ। মানে আমার এখান থেকে আমি মোটামুটি সবারটা খুব ক্লিয়ার শুনতেছি। আই হোপ যে আমার আমিও খুব ক্লিয়ার অডিয়েবল। অ্যান্ড বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট অফ অল আমি সবাইকে থ্যাংক ইউ জানাইতে চাইতেছি, বিকজ আজকে ফ্রাইডেতে ফার্স্ট ক্লাস পড়ছে, তাও আবার একেবারে সবচেয়ে অড টাইমে, হ্যাঁ, সারাদিন ফ্যামিলির টাইম দিয়ে বাইরে থেকে এসে আপনারা মিটিং জয়েন করছেন টাইমলি, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড অবভিয়াসলি ফর অল গুড রিজনস, হ্যাঁ। আমাদের যার যার বাচ্চা আছে, এই যে যাদের যাদের ইনিশিয়েটিভ বা বিজনেস, এদের জন্যই আমরা আর কি এখানে স্যাক্রিফাইস করে আসছি, হ্যাঁ। সো আশা করতেছি ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। আর এইটাই হইলো যে আউট অফ দ্য কমফোর্ট জোন, হ্যাঁ। এইখানে শত শত হাজার হাজার অন্টারপ্রেনার, তারা হয়তো এখন ঘুরতেছে, হ্যাঁ, বা নর্মাল লোকজন। আর আমরা এখানে এসে মিটিং করতেছি, হ্যাঁ। দোয়া করি যাতে আল্লাহ বরকত দেয়। And আমি শুরু করতেছি। নসিন, আপনি মনে হয় করতে পারেন, স্লাইডটা জাস্ট ডিসপ্লে করতে পারেন, আমি শুরু করি, তারপরে করব সবাই। এইখানে একটা জাস্ট ওকে ভাইয়া। রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার মাঝে মাঝে শর্ট টার্ম মেমোরি লস হয়, সেটা হচ্ছে যে আমি অনেকে কথাবার্তা বলছি বাট হঠাৎ করে হয়তো নাম ভুলে যেতে পারি। তো এর জন্য নামটা যদি প্যানেলে থাকে খুব সুবিধা হয়। আর ইনশাল্লাহ আমি সবার নাম এবং কোম্পানির নামও মুখস্থ হয়ে যাবে, বাট একটু টাইম লাগতে পারে, হ্যাঁ। কখনো নাম যদি দুইবার একবার জিজ্ঞাসা করি, হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। দিস ইজ অনলি বিকজ যে আমার হয়তো মনে নাই। আর আপনারাও একজন আরেকজনরে হয়তো চিনতে একটু সময় লাগবে। আমাদের যে প্রথম যে ওরিয়েন্টেশন সেশনটা ছিল ফার্স্ট, সেইটাতে তো অনেকের সাথে অনেকের দেখা হয়েছে। ও আচ্ছা, আমাদের ইয়েট ফিক্সের ভাইটা মনে হয় আসে নাই। আহ, আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। ওনাকে একটা নক দিয়ে দিয়েন, হ্যাঁ। সো যেহেতু সেই দিন আমাদের সবারই দেখা আমাদের হয়েছে। ভাইয়া দুইটা দুইটা স্টার্টআপ আমাদের সাথে এখন নাই। একটা হচ্ছে টাইম ট্রাভেলার, ভাইয়ারা আসলে ট্রাভেলিং এ আছে। আচ্ছা আর আচ্ছা। প্যানাশিয়া আমি আরেকবার একটু দেখছি ভাইয়া কোথায় আছেন। আর আর ইয়েট বাকিরা ফিক্সের, আর কে কে নাই আমি দেখে নক করছি ভাইয়া। হ্যাঁ, ইয়েট ফিক্সের এক ভাই আছে। সো জি জি। যাই হোক, মানে আমরা সেই দিন তো যাদের সাথে দেখা হয়েছে তাদের বিজনেস সম্পর্কে মোটামুটি জানছি, হ্যাঁ। এবং মোটামুটি খুব ভালো লাগছে। And সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, যেহেতু এটা আমাদের একটা ফার্স্ট কোহোর্ট, আমার জন্য একটা বিশাল লার্নিং একটা স্কোপ হবে, হ্যাঁ। আর আমি আমার ক্যারিয়ারে বেশিরভাগই B2C কাজ করছি, B2B তে মিনিমাল কাজ করা হয়েছে, বাট B2B তে আমি খুবই ইন্টারেস্টেড। অ্যান্ড মানে আমি আপনাদের কাছ থেকেও শিখতে খুব ইন্টারেস্টেড। আর এমন সুন্দর সুন্দর ইন্টারেস্টিং বিজনেস মডেল, যে মানে আসলে শেখার কোনো শেষ নাই। এইরকম ব্যবসা হচ্ছে, এইরকম যে জানতাম না যে এইরকম ব্যবসা অনেকে করতেছে। যেমন এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা বললো, সেটা সারাক্ষণ দেখি, কিন্তু এইটার পিছনের বিজনেস মডেলটা আমি জানতাম না। আমি সারাদিন দেখি যে আমাদের বসুন্ধরা এলাকাতে আইসা বাঁশি বাজায়, আমরা নিচে পাঠাই দিই, বা দারোয়ান যে এসে কি করে নিয়ে একবারে সবাই দিয়ে দেয়। তারপরে আপনার এই যে আমাদের যে কার্বনের যে ভাই, প্যানাসিয়া প্যানাসিয়া, এটাও খুব ইন্টারেস্টিং, হ্যাঁ। সো আমরা শুরু করি আজকে ইন্ট্রোডাকশন। সো মাথায় খুব একটা বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। একটা জিনিস মাথায় রাখেন যে গ্রোথের কোনো শর্টকাট নাই। গ্রোথ একটা ধৈর্যের বিষয়, হ্যাঁ। গ্রোথ চিন্তা ভাবনার বিষয়। এইখানে রাশ করতে গেলেই সবচেয়ে বড় সমস্যা। আর আজকে শুরু করার আগে আমি যদি একটা জিনিস বলি, যে যে কোনো ব্যবসা, হ্যাঁ, এটা বড় করার জন্য হোক, সাস্টেইন করার জন্য হোক, প্রফিটেবল করার জন্য হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো জিনিসটাকে এলিমেন্ট থাকে, সেইটা আমি বলবো যে ইটস দ্য টিম দ্যাট ইউ হ্যাভ, হ্যাঁ, দ্যাট ইউ নিড টু বিল্ড, হ্যাঁ, দ্যাট ইউ উইশ টু হ্যাভ। এই টিমটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট মডিউল। আর বাকি যা তো আমরা জানবো না। নেক্সট স্লাইডে যান। না গেলে একটু ওয়েট করেন, কারণ হয়তো আপনার লোড হয়ে এসেছে। আচ্ছা ফাইন। সো আমার একটা কুইক ইন্ট্রোডাকশন আপনারা সবাই হয়তো অলরেডি জানেন। তারপর আমি জাস্ট একটু মানে কুইক একটা দিই। আমি জাস্ট 2024-এ আমি ফার্স্ট অনলাইন বেস কাজ শুরু করি। তখন ই কমার্স কোম্পানি থাকতে একটাই ছিল, ক্লিকবিডি। সো ক্লিকবিডি যে ফাউন্ডার ছিল হুমায়ুন ভাই, উনি এখন ইউকেতে চলে গেছেন। ক্লিকবিডি এখন গত 5-7-10 বছর ধরে কোনো পেইড প্রমোশন করে না, বাট স্টিল দে হ্যাভ
ওয়ান অফ দ্য মোস্ট লয়াল ই কমার্স কাস্টমার বেস ইন দ্য কান্ট্রি। সো যাই হোক, তখন আমি শুরু করি অ্যাজ এ অনলাইন সেলার। তারপরে আমি আস্তে আস্তে আমার ব্র্যান্ডগুলো লঞ্চ করি। অ্যান্ড আমি 2017 সাল পর্যন্ত ব্যবসা করছি। প্রথমে আমি টিচিং প্রফেশনে ছিলাম, কম্পিউটার সায়েন্সের লেকচারার ছিলাম। পরবর্তীতে 2007 সালে আমার ফার্স্ট স্টার্ট আপ জেটাবাইট ফাউন্ড করি। তারপরে কয়েকটা স্টার্ট আপই ফাউন্ড করি। লজিস্টিক্সের একটা ছিল, এই যে নিচের দিকে দেখতেছেন ডান সাইডে টিকটক। তারপর একটা বাচ্চাদের স্টার্ট আপ ছিল খেলনার, জায়ান্টজি, বাম সাইডে নিচে। এই দুইটা ফেল করছে, এই দুইটা এখন আর এক্সিস্ট করে না। সো এইখান থেকে ফেল হইলেও উই হ্যাড হিউজ লার্নিং। হ্যাঁ, দেন আমি চালডালের সাথে কাজ করছি। চালডালের সাথে আমি আমার লাইফের ফার্স্ট জব 2017 সালে শুরু করি। তারপর আমি 6 বছর ওদের হেড অফ গ্রোথ ছিলাম। আমরা মোটামুটি ভালো গ্রো করছি ওইখানে। তারপর চালডাল ছেড়ে আমি সেবা প্ল্যাটফর্মে যাই, সেবা প্ল্যাটফর্ম লিমিটেড। ওইখানে সেবা ডট XYZ এবং সেবা ম্যানেজার, এই দুইটা ব্র্যান্ডেরই গ্রোথকে লিড দিছি। তারপরে ওদের চিফ কাস্টমার এক্সপিরিয়েন্স অফিসার ছিলাম। তারপরে আমি ওখান থেকে বের হয়ে ফাস্ট ফুডের সাথে কনসালটেন্সি করি। এবং এখন এই যে নাফিজের ইম্প্যাক্ট একাডেমি, ওদেরকে হেল্প করতেছি। অ্যান্ড এখন আমি টোগো মোগো অ্যান্ড গুফি এই দুইটা ব্র্যান্ডের গ্রোথ অ্যাডভাইজার হিসেবে আসি। আর লুবাবা হচ্ছে আমারই একটা ভার্টিক্যাল, ওইখানে আমার আমার একটা পার্টনার আছে, ওইটা ক্লদিং ব্র্যান্ড, ওইটার সাথেও কাজ করতেছি। সো আর নেক্সট লিডার্স হচ্ছে আমার সবচেয়ে নতুন ভেঞ্চার, এটা হচ্ছে গ্রোথ অ্যান্ড মার্কেটিং এজেন্সি। সো ওখানেও আমি আসলে আসি। নসি, নেক্সট স্লাইডে চলে যাই। সো এইখানে ব্রিফলি একটা জিনিস, যে আসলে এই যে কোম্পানিগুলোতে কাজ করলাম, কাজ করে আসলে হয়েছে কি এতদিন ধরে। সো 20 বছর এক্সপিরিয়েন্স আছে। আমরা যে ব্র্যান্ডগুলোর জন্য কাজ করছি, আমি এবং আমার টিম, গ্রসলি আমরা 3.5 মিলিয়ন কাস্টমার্স অ্যাকোয়ার করছি ডিফারেন্ট ব্র্যান্ডের জন্য। অ্যান্ড আমার হিসাবে এখন বাংলাদেশে মোটামুটি রেগুলার যেসব কাস্টমার আছে ই কমার্স এফ কমার্স মিলে, ইট ইজ অ্যারাউন্ড 2 কোটি। সো 2 কোটির মধ্যে আমরা এই 3.5 মিলিয়ন, 35 লাখ কাস্টমার অ্যাকোয়ার করছি। হ্যাঁ, মোটামুটি একটা ভালো সিগনিফিকেন্ট। সো আমরা স্পেন্ডও করছি প্রচুর পরিমাণে। আমরা এখানে আহ, গত 10 বছরে আমি এবং আমার টিম 1650 কোটি টাকার রেভিনিউ জেনারেট করছি। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে অনেক এক্সপেরিমেন্ট, অনেক লার্নিংস, অনেক ফেইলিয়ার্স। হ্যাঁ, and প্রচুর পরিমাণে ক্যাম্পেইন করা লাগছে বিভিন্ন কোম্পানির জন্য। আমরা আমার হায়ারিং এ আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আমি যেহেতু এখন যশোরে বসে আছি, যশোরে আমরা 2019 সালে যখন আমি চালডালে হেড অফ গ্রোথ হিসেবে 2017-তে জয়েন করি, পরবর্তীতে আমরা 2019 সালে যশোরের আইটি পার্ক আছে একটা, এটাকে বলে যশোর আইটি পার্ক, হাইটেক সফটওয়্যার টেকনোলজি পার্ক বলে আর কি। সো এই সফটওয়্যার টেকনোলজি পার্কে 12 তলায় চালডাল 2019 সালে আমরা ফার্স্ট শুরু করি 19 জন এমপ্লয়ি দিয়ে। তারপরে এখানে একটা বিশাল যুদ্ধযজ্ঞ গেছে, এখন উই হ্যাভ লাইক 750 এমপ্লয়িজ ইন যশোর ফর চালডাল। এই দুইটা ফ্লোর আছে, 12 এবং 14 তলা। এই বিল্ডিং এই আপনার মনে করেন দেশের আরো কিছু বিখ্যাত ই কমার্স আছে। শিখো আছে, গোজায়ান আছে, হিসাবি আছে, সেবা XYZ আছে 3 তলায়। সো এই বিল্ডিং এ আমি ধরেন অ্যারাউন্ড 7,000 এমপ্লয়িজ ফেস টু ফেস ইন্টারভিউ নেই একসাথে, গ্রুপ বাল্ক ইন্টারভিউ সেশন টেশন ছিল। তারপর আমরা কোভিড এর সময় চালডালে আমরা একটা বড় স্কেল আপ করি এমপ্লয়ি বেজে। সো এখানে রিক্রুটিং অ্যান্ড হায়ারিংও আমার একটা ছোটখাটো এক্সপিরিয়েন্স আছে। আর আমি অ্যাট আ টাইম 650 লোকের টিম মোটামুটি ম্যানেজ করছি। সো টিম ম্যানেজমেন্টেও আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। নো সি নেক্সট। সো এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স বা এক্সপেরিমেন্ট যাই বলেন না কেন, এখান থেকে যা যা টুকটাক শিখতে পারছি, আর নিজের বিজনেস থেকেও যে করে যেটা শিখছি বা যেই ভুলগুলো করছি, সেগুলো থেকে আমরা আসলে এই জার্নিটা আমরা আমরা এই যে মেন্টরশিপ প্রোগ্রামের জার্নিতে শেয়ার করব। সো অবভিয়াসলি এত এক্সপেরিয়েন্স, এত 4টা ক্লাসের মধ্যে হয়তো সব ই করা যাবে না। বাট আমরা এখানে যেহেতু বিজনেসগুলোকে আসলে ফিল্টার করে নিয়ে আসছি, যে যাদের অলরেডি আপনার রেভিনিউ আছে একটা 20 লাখ, 30 লাখ, 1 কোটি বছরে, তারা আর কি আপনার মোটামুটি যেহেতু যুদ্ধ করছে অ্যান্ড অবভিয়াসলি কিছু চ্যালেঞ্জেস ফেস করে আসছে, সো এরা অনেকটাই ম্যাচিউর। সো এর জন্য ধরে নিচ্ছি যে তারা কম ইসের মধ্যে অনেক বেশি গ্রাস্প করতে পারবে। অ্যান্ড অবভিয়াসলি ইটস আ কন্টিনিউয়াস জার্নি। এই মেন্টরশিপ প্রোগ্রাম আমাদের শেষ হওয়ার পরও উই উইল বি কানেক্টেড। আমাদের হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, অ্যান্ড অবভিয়াসলি উই উইল বি জাস্ট আ কল অ্যাওয়ে। যেখানে আপনাদের যে প্রবলেম হয়, মানে যেখানে ইউ গেট স্টাক, ইউ ক্যান লাইক রিচ আস আউট। হ্যাঁ, এই ইনশাল্লাহ অনেক কিছু হবে। আর তার চেয়ে বড় একটা জিনিস হচ্ছে আপনার এইখানে যারা আছেন এদের মধ্যেও ইউ ক্যান ডু আ লট অফ কোলাবোরেশনস। অ্যান্ড আমি আশা করতেছি যে এইখানে আমরা আজকে যে ই করব, এরপর ইউ উইল ফাইন্ড মোর ইন্টারেস্ট ইন আদার বিজনেসেস, হাউ টু ইউজ দেম টু এক্সেল ইন ইয়োর বিজনেস। অ্যান্ড ইট ইজ পসিবল অ্যাকচুয়ালি। নসিন, ইয়েটফিক্সের ওই ভাইটাকে এক নকটা দিয়েন, কারণ ওনার বিজনেসটা ইন্টারেস্টিং, এখানে আমি একটা এক্সাম্পল হিসেবেও রাখছি।
না আসতে পারলে তো নাই, বাট আই ওয়ান্ট টু মেক শিওর যে আমরা সবাইকে মানে রিচ আউট করছি। তো আমাদের এইখানে যে 4 সেশন হবে, মানে টোটাল যে মেন্টরশিপ প্রোগ্রাম আছে ওইখানে গ্রোথের আমাদের মেইনলি 4টা সেশন হবে। সো আজকে ওইটার ফার্স্ট সেশন, আমরা ইন্ট্রোডাকশন টু গ্রোথ করবো। আর এই স্লাইডটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এখানে নোট নেওয়ার খুব একটা কিছু নাই, জাস্ট আপনাদের ফুল ফোকাসটা লাগবে। আমি আসলে ফোনগুলো একটু বড় বড় করে দিছি, কারণ আপনারা অনেকে ট্রাভেলিং এ থাকতে পারেন, মোবাইলে থাকতে পারেন, যাতে দেখতে কোনো সমস্যা না হয়। আর আমার নিজের সুবিধার জন্য একটু বড় বড় করেই সব কিছু দিছি। সো আমরা ইন্ট্রোডাকশন এইটা আজকে করব, বাকিগুলাতে আমরা তো আগাবো আস্তে আস্তে। ইন্ট্রোডাকশনে আমরা আসলে গ্রোথ কি, কেন গ্রোথ দরকার, হ্যাঁ, যে এখন আমাদের আসলে কি অবস্থা আছে, কোথায় কোথায় গ্রোথের স্কোপ আছে, আর কোথায় কোথায় রিস্ক আছে, এই জিনিসগুলো নিয়ে মেইনলি আমরা আজকে আর কি ডিসকাস করবো। নসির, নেক্সট স্লাইড। সো এই 4টা সেশন রে আমরা যদি একটা স্টেয়ার কেসের মতো চিন্তা করি, ফার্স্টে আমাদের ইন্ট্রোডাকশন টু গ্রোথ আজকের সেশনটা, এরপর ইনশাল্লাহ আমরা চিন্তা করবো যে আমাদের যে ব্যবসাটা এটা যদি আমরা বড় করতে, সবাই তো ব্যবসা বড় করতে চায়, কিন্তু আসলেই কি ব্যবসা বড় করার জন্য রেডি? ব্যবসা রেডি কিনা, ফাউন্ডার রেডি কিনা, আমাদের টিম রেডি কিনা, হ্যাঁ, অন্যান্য ফাইন্যান্স যে দরকার সেটা রেডি কিনা, তার চেয়েও বড় কথা হচ্ছে আপনি যেই সেগমেন্টে বিজনেস করতেছেন সেই সেগমেন্টের মার্কেট রেডি কিনা, and আপনি যাদেরকে কনজিউমার বা কাস্টমার বানাইতে চাইতেছেন তারা রেডি কিনা, এইটাও আমাদেরকে বুঝতে হবে। তারপরেই হচ্ছে আমরা এই রেডিনেস বুঝে তারপরে আমরা কিছু কুইক ফিক্স করে আমরা এক্সিকিউশনের চিন্তা ভাবনা করবো যে কিভাবে করতে হবে, কোন চ্যানেল আপনার জন্য বেটার, হ্যাঁ, কোন চ্যানেলে আপনার আরওআই বেশি আসতেছে, কি ধরনের এক্সপেরিমেন্ট আপনারা করতে পারেন, এইগুলা সব করবেন। তারপরে ভুল হবে, হ্যাঁ, চ্যালেঞ্জেস আসবে, ইউ উইল গেট ব্যাক টু মি, আমি আপনাদের নেক্সট ফিক্স করে জিনিস বলবো। তারপরে আপনারা আবার কি করবেন, আবার রিপিট করবেন, করে করে আমরা ফাইনালি যেটাতে যাব সেটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট সেশন আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে অ্যাটলিস্ট আপনাদের মাথায় একটা আর্কিটেকচার হয়ে যাবে যে মাই গ্রোথ ইঞ্জিন লুকস লাইক দিস, যে আমি এখন একটা পর্যায়ে আসছি, এখান থেকে আমার কোম্পানি আমি স্কেল করতে পারবো, আমার সব যে লিভার্স গুলো আছে, সব যে কলকবজা আছে মোটামুটি প্রস্তুত, এখন খালি আমরা আস্তে আস্তে স্কেল করব অবভিয়াসলি প্ল্যান অনুযায়ী। নসিন, নেক্সট স্লাইড। সো এখন আমাদের আসলে মানে ইন্ট্রোটা তো আমরা দিছি, সেশন ফ্লোটা আসলে বেসিক্যালি আমার এখানে ইন্টারাকশনের দু একটা স্লাইড আছে। আর বেসিক্যালি আসলে এখানে বাংলাদেশের কোম্পানিগুলো কি কি ভুল করে বা কোন সময় গ্রোথের জিনিসটা চিন্তা করা উচিত, বা গ্রোথটা আসলে কোন কোন ভাবে আমাদের এখানে আসে, কোন, জি জি, কারো কি শুনতে অসুবিধা হচ্ছে? সবাই মাইক্রোফোন একটু মিউট করে রাখতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা, সো আমরা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে তো আমরা আমাদের যে সেশনগুলো আছে প্রতি 3টা সেশনের পরে আমাদের একটা হচ্ছে কি অফলাইনের সেশন হবে। সো এটা একটা সুবিধা হচ্ছে যে ধরেন এই স্লাইডে আমরা যা যা আলাপ আলোচনা করব, এই সেশনগুলোতে যা আলাপ করব, পরে যে অফলাইনের সেশনগুলো হবে ওইখানে মাস্ট আসবেন। আসার পরে এই সেশনগুলো হোমওয়ার্ক করে আপনাদের যা যা প্রবলেম আছে সেগুলো লিস্ট ডাউন করে নিয়ে আসবেন, আমরা একদম সামনাসামনি বসে হিসাব কষে দেখাই দিব যে এইভাবে এইভাবে আমরা এই জিনিসগুলো আপনারা ট্রাই আউট করেন। অবভিয়াসলি আপনার ব্যবসা কেউ করে দিতে পারবে না, আপনাকেই করতে হবে। কিন্তু আপনি যখন হোমওয়ার্ক করবেন, ব্যবসায় এই স্ট্র্যাটেজিগুলো ইউজ করবেন, তখন আপনার স্পেসিফিক বিজনেসে যে চ্যালেঞ্জগুলো হবে ইউ উইল গেট ব্যাক টু আস, অ্যান্ড আমরা ওগুলা চেষ্টা করব মিটিগেট করার বা আপনাদের ওয়ে ফরওয়ার্ড বলার। এবং আপনার হয়তো এবি টেস্টিং করা লাগবে, এবি টেস্টিং করে এসে রেজাল্ট বলবেন, তখন উই ক্যান অলসো গাইড ইউ। অ্যান্ড অলসো আপনাদের একটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের বিজনেসেও আমাদেরকে অনবোর্ড করতে হবে মেন্টরসদের, যে মেন্টর আমার এই ব্যবসার আসলে এই অবস্থা, এইখানে আমার সমস্যাটা হচ্ছে, এইখানে আমার স্ট্রেংথ আছে, আমি এই উইক পয়েন্টগুলোতে কিভাবে ওভারকাম করব, হ্যাঁ। সো আমি যেটা আর কি বলছি এখানে যে দিস ইজন্ট অ্যাবাউট থিওরি, ইটস অল অ্যাবাউট বিল্ডিং ইউর বিজনেস। মানে আমি অনেক স্লাইড দেখাইতে পারি, অনেক কিছু বলতে পারি, বাট আমরা আসলে এই সব কিছু কাজে লাগায় আপনার বিজনেসের গ্রোথ ইঞ্জিনটা অ্যাটলিস্ট আপনার ভিশনের মধ্যে আনতে হবে বা আপনার ইমাজিনেশনের মধ্যে আনতে হবে যে ওকে দিস ইজ হাউ মাই গ্রোথ ইঞ্জিন শুড লুক লাইক। সো নেক্সট স্লাইড। গ্রোথটা আসলে কি, মানে কি কি ভাবে গ্রোথটা আসতে পারে বা আমরা মানে চিন্তা করি যে গ্রোথ কখন হয়। সো বেসিক্যালি শুধু টাকা বা রেভিনিউ আসলেই গ্রোথ না অবভিয়াসলি। আর রেভিনিউ শুধুমাত্র তো আর চাইলেই রেভিনিউ আসবে না, রেভিনিউর কিছু মিডিয়া থাকতে হবে যে এইগুলার মাধ্যমে রেভিনিউ আসতেছে। আর গ্রোথটা রেভিনিউর সাথে সাথে আপনাকে যেটা করতে হবে ভ্যালু ক্রিয়েশন করতে হবে, কারণ ভ্যালু ক্রিয়েশন যদি না করেন মানে ইউ উইল নট গেট রিটেনশন, ইউ উইল নট গেট রিপিট পারচেস। আপনি খালি একটা ইম্পালস বাইং একটা কাস্টমারকে করাইলেন এবং সে এরপরে আর আপনার ওইটাকে কি মনে করলো না, জরুরি মনে করলো না, একটা ছোট্ট গ্যাজেট
আচ্ছা নিলাম, ভালো লাগলো, চললো চললো না, বা একটা খাবার খাইলো ভুলে গেল, কোনো কিছুতে তার ডিপেন্ডেন্সি থাকলো না। সো এইরকম হইলে হবে না, ইট শুড বি ভ্যালুটা মানুষকে দেখাই দিতে হবে যে ভাই আমার এই সার্ভিস, আমার এই ব্যবসা, আমার এই প্রোডাক্ট ইজ সলভিং দিস প্রবলেম ফর ইউ, সো ইউ শুড গিভ মি মানি অ্যান্ড গেট দ্য প্রোডাক্ট অ্যান্ড গেট দ্য সার্ভিস, হ্যাঁ, শুড টু সলভ দ্য প্রবলেম ইন ইউর লাইফ। সো এই প্রবলেম সলভিং প্রপোজিশনটা ইউজারের কাছে খুব ক্লিয়ার ভাবে তুলে ধরতে হবে, অনলি দেন গ্রোথটা সাস্টেনেবল হবে। হ্যাঁ, নট জাস্ট ইম্পালস গ্রোথ। সো গ্রোথ আমাদের মোর কাস্টমার থেকে আসতে পারে, নতুন মার্কেট থেকে আসতে পারে। নতুন মার্কেট বলতে আপনি যদি শুধু ঢাকার মধ্যে ডেলিভারি দিয়ে থাকেন তাইলে আপনি এখন ঢাকার বাইরে গেলেন। সো এখন বাংলা আমরা এখানে যে কটা ব্যবসার কথা বলতেছি বা বাংলাদেশে এখন অনলাইন বিজনেস বলতে যেগুলো আছে বা আমরা যেগুলাকে চিনি সেগুলা বেশিরভাগই একটা বড় প্রবলেম সলভ হয়ে গেছে গত 4 বছরে, সেটা হচ্ছে লজিস্টিক্স। সো আগে মানুষ চিন্তা করতো যে আউটসাইড ঢাকায় দিলে এই প্রবলেম হবে, ওইটা হবে, এইটা নাই, ওইটা হয়, দেরি হয়, ট্র্যাকিং রাখতে পারি না, কুরিয়ারের এগুলা ভালো ছিল না। কিন্তু লজিস্টিক এই চ্যানেলটা, হ্যাটস অফ টু এই পাঠাও, স্টেট ফাস্ট, আপনার এই পেপার ফ্লাই, অলসো দারাজ যে একদম রুট লেভেল পর্যন্ত গেছে, অলসো ইভেন ইন সাম কেসেস যে মার্কেটটা এক্সপ্যানশন করছে। সো লজিস্টিক প্রবলেমটা অনেকখানি সর্টেড আউট হয়ে গেছে। সো এর জন্য মার্কেট নতুন এক্সপ্লোর করাটা এখন মাচ ইজিয়ার, বাট স্টিল অনেক ব্যবসাতে অনেক কনস্ট্রেইন থাকতে পারে। সো নতুন মার্কেটে গিয়ে আমরা গ্রোথ করতে পারি, নতুন প্রোডাক্টস অ্যান্ড ক্যাটাগরিজ আনতে পারি। সো যেটা হয় যে ধরেন আজকে আপনার হয়তো 3টা প্রোডাক্ট আছে বা 2টা প্রোডাক্ট আছে, অ্যান্ড আপনি এই প্রোডাক্টগুলো দিয়ে অনেক হাউস হোল্ডে এন্ট্রি করলেন এবং অনেক কাস্টমার আপনি অ্যাকোয়ার করলেন। এরপরে আপনি চিন্তা করলেন যে সিন্স আই হ্যাভ লয়াল কাস্টমার বেস, মানুষ আমাকে বিশ্বাস করতেছে, আমি জানি যে নাম্বারস আর ওয়ার্কিং লাইক দিস, তাইলে আমি ওয়াই নট ইন্ট্রোডিউস 3 more products। এইরকম ভাবে যেমন আমাদের এখানে এই যে শফিউল ভাই আছে, উনি প্রোটিন মার্কেট করে, উনি একসময় একটা আপনার দইয়ের ব্র্যান্ড, মানে একটা ব্র্যান্ড ছিল, ফুড ব্র্যান্ড, সেটার নাম ছিল গোয়ালা, ওইটারও উনি ফাউন্ডার ছিল। সো উনিও ওইখানে প্রথমে দই, পাতিল দই আনছে, তারপরে কাপ দই আনছে, তারপরে আরো ডিফারেন্ট প্যাকেজিং এ আনছে, এখন আবার উনি প্রোটিনে আসছে। তো প্রথমে গরুর মাংস দিয়ে শুরু করছে, তারপরে হাঁস শুরু করছে, তারপরে আবার ইলিশ মাছ শুরু করছে, এখন আবার কোরবানির গরু শুরু করছে। সো যখন আপনার একটা লয়াল কাস্টমার পেজ আসেন, ইউ নো যে আমার প্রোডাক্ট অ্যাটলিস্ট ঠিক আছে, আমার প্রোডাক্ট মানে হচ্ছে যে সার্ভিসটা বা জিনিসটা আমি বিল্ড করছি সেটা ঠিক আছে, এখন আসলে আমি এডিশনাল চাঙ্কস অ্যাড করলে উই ক্যান অলসো লেভারেজ দ্য কাস্টমার বেস, কোন আপনি নতুন ক্যাটাগরিও লঞ্চ করতে পারেন। আপনি যদি অপারেশন এফিসিয়েন্সি আসতে পারে, সেইখানেও গ্রোথ হয় যে আপনার একটা প্রসেস আছে বা আপনার অপারেশনস আছে, সেইখানে আপনার যেটা হচ্ছে যে কাজ করতেছে মানুষ ঠিকই 9 to 5, কিন্তু আউটপুট এখানে আসতেছে হচ্ছে গিয়ে ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা সমান কাজ করলে যেটা হবে সেইটা। তো সেখানে আপনি এফিসিয়েন্সি নিয়ে এসে আপনি হয়তো সেম লোকবল দিয়েই আপনি 130%, আপনি বা 150% আপনার কি করতে পারলেন, এক অপারেশন রান করতে পারেন। সো সেইভাবেও গ্রোথ হয়। আর একটা যেটা হইতেছে যে যখন আপনার প্রসেসগুলা অপটিমাইজ হয়ে যাবে, লিন হয়ে যাবে, মোর ম্যাচিউর হয়ে যাবে, তখন আপনার প্রফিট বাড়তে থাকবে এবং বার্নিং মানে লস যেটা হয় বা অতিরিক্ত খরচ যেটা হয় কাস্টমার অ্যাকুইজিশন অ্যান্ড রিপিট পারচেসের জন্য বা নর্মাল পারচেসের জন্য, সেইটা আপনি কমাইতে পারবেন। এইভাবেও আপনার কোম্পানি গ্রোথ হয়। সো নেক্সট স্লাইড। আচ্ছা, সো এইখানে আমরা যেটা বলছি যে গ্রোথ ইজ নট হাইপ। আমি এটা এটা আমি আসলে কোনো একটা পডকাস্টে মনে হয় বলছি, আমি ঠিক জানি না, আপনাদের সাথে অবভিয়াসলি কথা হয় না। সো এখানে আসলে যেটা বলতেছিলাম যে এই গ্রোথ ওয়ার্ডটা, হ্যাঁ ইয়েস, সেদিন একটা পডকাস্টে বলতেছিলাম। তো এই গ্রোথ ওয়ার্ডটা আসলে আসছে কোথা থেকে, মানে আমাদের এই বাংলাদেশের এসএমই তে বলেন, স্টার্ট আপ কালচারে বলেন, বা এই বিজনেস ওয়ার্ল্ডে এই গ্রোথ ওয়ার্ডটা কবে থেকে আসে। সো এক্স্যাক্ট কোনো ডেট নাই, বাট আমি এই যেহেতু 2004 সাল থেকে আসি, আমি 4 সাল থেকে 10 সাল পর্যন্ত এই ওয়ার্ডটা শুনি নাই কখনো। হয়তোবা আমাদের কনভেনশনাল ব্যবসা বড় হয়েছে, সেলস হয়েছে, মার্কেটিং হয়েছে, বড় হয়েছে, কিন্তু এই গ্রোথ ওয়ার্ডটা ইম্পোর্ট হয়েছে অ্যাকচুয়ালি স্টার্ট আপ মডেলটা যখন একটু পপুলার হওয়া শুরু হয়েছে, অ্যান্ড তখন এই স্টার্ট আপ কালচার যখন আসছে, তখন এটা মনে হয়েছে সবার যে এটার জন্য প্রচুর টাকা লাগে। তো টাকা যখন লাগে তখন তারা যাইতে হয়েছে ইনভেস্টরের কাছে, অ্যান্ড অনেকে বাইরের থেকে পড়াশোনা করে বিজনেসের আইডিয়া নিয়ে বাংলাদেশে আসছে, তখন তারা ওই কালচার থেকে যখন আসছে তখন তাদের মনে হয়েছে যে ইনভেস্টরে যদি আমার ইনভেস্টমেন্ট আনতে হয় তাহলে আই নিড টু শো নাম্বারস, অ্যান্ড ইন দ্য ওয়ার্ড ইনভেস্টর ইউজ যে তোমার গ্রোথ লাগবে, কত ফাস্ট তুমি গ্রো করতে পারো, মানি ইজ নট আ প্রবলেম। সো তখন যেটা শুরু হয়েছে যে এই গ্রোথ ওয়ার্ডটা চলে আসছে, অ্যান্ড এইটা আসলে অনেকভাবে অ্যাবিউজও হয়েছে, অনেকভাবে মিসআন্ডারস্টুডও হয়েছে, অ্যান্ড মানুষ অনেকভাবে এটাকে ট্রিট করতে গিয়া বিপদেও পড়ছে। সো
এই গ্রোথটা ছিল হাইপার গ্রোথ। কি হয়েছে ইউএসএ তে এবং অন্যান্য জায়গায়, যখন আপনার এই লোনের ইন্টারেস্ট রেট কম হয়ে গেছে, ভিসি গুলা হিউজ পরিমাণে লোন নিয়ে ওই টাকাগুলো নিয়ে এসে আপনি মনে করেন যে বিভিন্ন জায়গায় কি করছে, ইনভেস্ট করে বলছে জাস্ট গেট বিগার, মানি ইজ নট আ প্রবলেম, তুমি এই টাকা শেষ করে বড় হয়ে দেখাও, আমি তোমার আরো টাকা দিতেছি, তুমি বড় হবে। অ্যান্ড স্টার্ট আপ ফাউন্ডার্সরা অলসো ran after this because they are thinking যে আমি যদি 5 গুণ বড় হই তাহলে আমার আরো টাকা দিবে। সো এই একটা জিনিস করতে গিয়ে দেয়ার ওয়াজ আ গ্রোথ বাবল অ্যান্ড অলসো স্টার্ট আপ বাবল, যেটা নিয়ে আমরা লাস্ট 4-5 বছরে ইন্ডাস্ট্রিতে আমরা অনেক সাফারও করছি। এটার অনেক পজিটিভ সাইডও আছে বাট নেগেটিভ সাইডও আছে। সো গ্রোথ ইজ অ্যাকচুয়ালি নট অ্যাবাউট হাইপ। গ্রোথ ইজ সামথিং যেটা আপনার একটা সাস্টেইনেবল ওয়েতে করতে হবে অ্যান্ড প্রপার প্ল্যানিং এর সাথে করতে হবে, তাইলেই এই গ্রোথের সুফল পাবেন। আমি সেদিন বলতেছিলাম যে গ্রোথ হচ্ছে দিল্লি কা লাড্ডুর মতো, মানে যে করতে পারে সে তো খুবই ভালো হয়, আবার যে ঠিক মতো করতে পারে না, খাওয়ার পরে সে কোমরও ভেঙে যেতে পারে। সো এখানে যেটা বললাম যে গ্রোথ উইদাউট প্ল্যানিং ইজ ইকুয়াল টু রেসিপি ফর কলাপস। সো যদি প্ল্যান শুদ্ধ আপনি গ্রোথ না করেন, এমনও হইতে পারে যে ওই গ্রোথই আপনারা কি করবে, ডুবাবে। অ্যান্ড আই উইল শেয়ার আ রিয়েল লাইফ এক্সাম্পল অ্যাজ ওয়েল, ফিউ এক্সাম্পলস। সো এখানে যে স্টোরি অফ একটা লোকাল ফেলোর ডিউ টু সাডেন স্কেল উইদাউট ব্যাক এন্ড স্ট্রেন্থ, এইখানে একটা আমি যেহেতু চালালের সাথে কাজ করছে এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে গ্রোথ বলতে যে কটা কোম্পানির কথা আসে স্টার্ট আপে বা অনলাইনে, হ্যাঁ, এসএমই গুলো তো আসলে ওইভাবে ফোকাসড হয় না। সো যেই ব্র্যান্ডগুলো খুব পপুলার হয়েছে মানে ডিফারেন্ট মেইন সিটিজে, সেই ব্র্যান্ডগুলোর মধ্যে একটা ব্র্যান্ড হচ্ছে কি চার্লাল। সো এখানে যেটা হয়েছে যে চার্লাল একসময় শুধুমাত্র ঢাকাতে আপনার ডেলিভারি দিত, তারপরে উই অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডেড টু 7 ডিফারেন্ট সিটি। সো আমরা 7 ডিফারেন্ট সিটিতে যখন এক্সপ্যান্ড করতে গেছি তখন আমাদের দুইটা জিনিস ছিল। একটা ছিল মোটিভ ছিল যে যখনই আমি ইনভেস্টমেন্ট রেইজ করতে যাব, হ্যাঁ, ইনভেস্টমেন্ট যখন রেইজ করতে যাব তখন আমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি খালি তোমার এই ক্যাপিটালে দিচ্ছ। তখন এই যে প্রবলেম যে না, আমি যদি বলতে পারতাম যে না আমি মেইন সিটিগুলোতে সব জায়গায় আসি বা অনেক জায়গাতে আসি, তাইলে আমার ফান্ডিং পাওয়ার স্কোপটা বাড়তো এবং তখন সে বুঝতো যে আমার ট্যাম এবং আমার টার্গেটেড, হ্যাঁ, মার্কেট যে আছে এটা মোটামুটি বড়, এবং এইখানে আমি প্রফিটেবল হওয়ার একটা স্কোপ আরো কি থাকে, বেশি থাকে। সো তখন আমরা যেটা করছি যে অনেক কিছু নিজেদের পকেটের পয়সা দিয়েও বিভিন্ন সিটিতে গেছি অ্যান্ড আমাদের মাসে মাসে কিছু টাকা বার্নও হয়েছে। বাট এটার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এক জায়গায় আপনার একটা ইনভেস্টমেন্ট আসার কথা ছিল, ওই ইনভেস্টমেন্টটা যখন আসে নাই তখন যেটা, আচ্ছা একটু হোল্ড করেন, সরি আমার একটু মেসেজ এসেছে, বন্ধ করলাম। সো যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে আপনার ডিফারেন্ট সিটিতে লঞ্চ করা হলো, এরপরে যে ফান্ডিংটা আসার কথা ছিল সেই ফান্ডিংটা আসা নাই। সেটাতে যেটা হচ্ছে যে ডিফারেন্ট সিটিতে এক একটা সিটিতে 1-1.5 কোটি টাকা খরচ করে এক্সপ্যানশন হয়েছে। তারপরে অর্ডার্স ওয়ার কামিং অনেক বেশি, 200-300 অর্ডার করে আসতেছিল, বাট তখন আমরা দেখলাম যে প্রফিটেবিলিটি আসতেছে না। প্রফিটেবিলিটির জন্য 400-450 অর্ডার দরকার। তখন যেটা করতে হয়েছে, এই গ্রোথটাকে আবার একটা ব্যাক গিয়ার দিতে হয়েছে, ফেরত আসতে হয়েছে 4টা সিটি বন্ধ করে। তো এইখান দিয়ে একটা বিশাল বড় একটা সেটব্যাক আসছে এবং এইখানে যে ধাক্কা খাইছে এইটা আবার রিকভারি করতে আমাদের প্রায় 1.5 থেকে 2 বছর লাগছে। সো এইখানে যেটা একটা প্ল্যানিং এর একটা ছিল সেটা হচ্ছে যে ফাউন্ডার্সদের অবশ্যই রিস্ক নিতে হবে, বাট মাঝে মাঝে বুঝতে হবে যে ওইখানে যেটা ছিল যে টার্ম শিট অ্যান্ড এভরিথিং ওয়াজ সাইন্ড, ইনভেস্টর একেবারে টাকা দিবে, এর আগ মোমেন্টেই আপনার ইউক্রেন অ্যান্ড রাশিয়ার যুদ্ধ শুরু হয় এবং ওইখানে রাশিয়ান বেল্টের ইনভেস্টর ছিল, তারা ইউএসএ স্যাংশনের জন্য ইউএসএ মার্কেট থেকে টাকাটা বের করতে পারে না অ্যান্ড দে ডিডেন্ট ইনভেস্ট। ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 500-550 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট। সো এইটাই, সো এরকম সাডেনই হইতে পারে। এর জন্য চিন্তা ভাবনা করে প্রপার ব্যাকআপ নিয়ে আমাদের গ্রোথের জিনিসটা করতে হবে। আবার ধরেন যে লোকাল ফেইলার এটা আসে, আবার প্ল্যানিং অনুযায়ীও যদি আগান তাইলেও আবার আপনার হইতে পারে যে সুন্দর মতো গ্রোথটা হইতে পারে। যেমন কি, যেমন হচ্ছে যে চাল ডালের আপনারা সবাই অবভিয়াসলি হয়তো চাল ডালের ডিম সম্পর্কে জানেন। সো উই আর দ্য টিম যে চাল ডালের এই ডিম অ্যান্ড ডিমের এসএমএস অ্যান্ড ডিমের মার্কেটিং নিয়ে আমরা মোটামুটি ভালো হাইপ করতে পারছিলাম এবং আমরা যে এই যে 3.4 মিলিয়ন বলতেছি এখান থেকে মানে অ্যাটলিস্ট 1.5 মিলিয়ন ওয়ার অ্যাকোয়ার্ড উইথ এগ। সো এইটা আমরা একটা সময় চিন্তা করছি 125 টাকা, 130 টাকা, হ্যাঁ 120 টাকা, আমরা এটা কমাই না কেন। সো আমরা ওই 59 টাকা থেকে শুরু করে 69, 79, 89, 99
যখন কাস্টমার অনেক ফাস্ট আসতেছিল তখন বাড়ায় দিচ্ছিলাম, আবার যখন স্লো আসতেছিল তখন কমায় দিচ্ছিলাম। সো উই অ্যাকচুয়ালি মেড লসেস উইথ দিস, বাট আমাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট যেটা সেটা স্ট্রেইট আপনার 3 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছিল। সো আমরা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমায় ফেলছি। অন্য দিক থেকে যে বার্নিং আসছিল ওভারঅল ইট ওয়াজ এ গেইনিং, মানে গেইন করতেছিল। এটা একটা খুব ভালো ডিসিশন ছিল, পজিটিভ ডিসিশন ছিল আর কি। সো এই সো এখন আমরা যেটা আসলে এইসব এই মিস্টেকস যেগুলো দেখছি এবং শিখছি, এরপরে আমি যখন সেবা ম্যানেজার বা সেবা XYZ সেবা প্ল্যাটফর্মে ছিলাম তখনও ওদের গ্রোথের হেড ছিলাম। ওইখানে আমরা যা দেখছি যেটা যে কোম্পানি মেন্টালি গ্রোথের জন্য রেডি, কিন্তু কোম্পানির মধ্যে যে রিস্ট্রাকচারিং চলতেছে বা বিভিন্ন সফটওয়্যার বা প্রোডাক্ট যেটা আছে সেইখানে কিছু ম্যাসিভ চেঞ্জ আসতেছিল, সেইটা স্টেবল হইতে দেরি হচ্ছিল, এর জন্য গ্রোথটা ওয়াজ গেটিং স্টাম্বল। সো এর জন্য যেটা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে, উই নিড টু ডু কন্ট্রোল গ্রোথ ইনস্টেড অফ ক্যাওটিক গ্রোথ। ক্যাওটিক গ্রোথ হচ্ছে ভাই টাকা আছে, উড়াধুরা খরচ করতে থাকো, কাস্টমার আসবে, ব্যবসা চলবেই আনে একভাবে, আমরা মিলাবো আনে, মানে হাত পা ছোড়া মার্কা গ্রোথ যেটাকে বলে সেইটাকেই বলে হচ্ছে গিয়া ক্যাওটিক গ্রোথ, যে জোর করে গ্রোথ করা বিকজ উই ওয়ান্ট টু, হ্যাঁ, প্রেজেন্ট আওয়ার সেলফ অ্যাজ আ ফাস্ট গ্রোয়িং কোম্পানি, উইচ ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস, যেটা অনেকেই হয়তোবা করে বা লোভে পড়ে করে বা অন্যদেরকে দেখে করে, কিন্তু সেটাতে যাওয়া যাবে না। গ্রোথ হ্যাজ টু বি অলওয়েজ কন্ট্রোল গ্রোথ, বুঝে শুনে আমাদেরকে গ্রোথের জন্য স্টেপস নিতে হবে। নৌসিন, নেক্সট স্লাইড। সো এখানে গ্রোথের প্যাথগুলো আছে, যে আমরা কি কি প্যাথের মাধ্যমে করতে পারি। সেলস গ্রোথ নর্মাল, আমরা কাস্টমারের কাছে বেশি রিচ করতে পারি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেলস আনতে পারি। ব্র্যান্ডের গ্রোথ, বিল্ডিং ট্রাস্ট, বেটার কনভার্সন। এইখানে ধরেন আপনার হয়তোবা ফার্স্ট আপনার 20,000 কাস্টমার্স আপনার ব্যবসার জন্য আপনি অ্যাকোয়ার করছেন, এখন আপনার ওই 20,000-এর মধ্যে হয়তোবা 70% কাস্টমার্স আর হ্যাপি। আপনি যেটা করলেন ওইখান থেকে অনেক আপনি পজিটিভ রিভিউগুলো নিয়ে আসলেন, নিয়ে আসে আপনি যে নেক্সট কাস্টমার অ্যাকোয়ার করবেন ওইগুলাকে ওই কাস্টমার যে আপনার দিছে, রিভিউ দিছে, সেই রিভিউগুলো দেখায় আপনি কি ট্রাস্টটা আরো বাড়াইলেন, ব্র্যান্ডিং এ আরো মেসেজিং ক্লিয়ার করলেন, হ্যাঁ, আরো বুঝাইলেন যে উই আর সলভিং ইউর দিস প্রবলেম। তখন যেটা হয়, ব্র্যান্ড ট্রাস্ট বাড়লে অটোমেটিক কনভার্সনের পরিমাণটা বেটার হয়ে যায়, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট কমে যায়, এবং মানুষকে বারবার মনে করায় কি করাইতে হয় না, অর্ডার করাতে হয় না, রিলেটিভলি কম মনে করানোর ফলেও হয়। এবং সবচেয়ে বড় জিনিসটা যেটা হইতেছে যে প্রোডাক্ট এক্সপ্যানশন, মানুষের কাছে রেলেভেন্সি। সাপোজ আমার প্রোডাক্ট মাত্র 3টা, এই তো 3টেই হলো খায়, তো এখন একটা যদি খায়ের বদলে মাখে আপনি জোগাড় করেন, আরেকটা যদি পরে হাতে সেটা জোগাড় করেন, আরেকটা যদি অকেশনাল লাইক গ্যাজেট জোগাড় করেন, আরেকটা যদি আপনি মনে করেন ট্রাভেলিং এর জন্য আরেকটা করেন, সো যখন আপনি এক্সপ্যান্ড করবেন এসকিউ অ্যান্ড সার্ভিসেস, তখন আপনি আরো বেশি কাস্টমারের কাছে রিচ করতে পারবেন, অ্যান্ড ইট উইল মেক মোর সেন্স টু দ্য কাস্টমার্স। হ্যাঁ, এন্ড ব্যবসাটার মডেলটাও যদি ওই রকম হয় তাহলে আপনার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে গ্রোথ পেতে সুবিধা হয়। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পলই দিই। আমি বারবার চার্লাল অ্যান্ড সেবা আসতেছে বিকজ আমি এই দুইটার সাথে কাজ করছি, and এরা মোটামুটি বড় দুইটা স্টার্ট আপ বাংলাদেশের। যেটা হচ্ছিল যে চালডালে আমরা যখনই ফোন দিচ্ছিলাম কোনো কাস্টমার খুব কমই মানা করতে পারতো, বকাঝকা যারা দিত তো দিত, কিন্তু যখনই ফোন করতো ও বলতো যে ও যদি কোনোভাবেই, মানে যেই এজেন্ট বা যে আমরা অ্যাপ্রোচ করতাম ওই বাসায় যদি কোনোভাবে বাচ্চার কান্না শুনতো সাথে সাথে ও ডাইপার পুশ করা শুরু করতো। বাচ্চার কান্না যদি না পাইতো যেই ধরতো ডিমটা পুশ করতো। তো মানুষ মাত্রই তো ডিম খায়, ডিম না খাইলে টয়লেট পেপার আছে, টয়লেট পেপার না হইলে দুধ আছে, দুধ না হইলে চাল আছে, চাল না হইলে ডাল আছে। তো এই যে যখন থাকতো তখন বলতো আচ্ছা ভাই দেন। সো এইটা একটা অনেক সুবিধা ছিল, কনভার্সন ওয়াজ মাচ বেটার। যদি ধরেন কথার কথা যে কোনো চ্যানেলেই পুশ করা হইতো, কখনো রিটার্ন হয়তো কিছুটা কম হইতো, কিন্তু রিটার্ন কিছু না কিছু আসতো, অ্যান্ড এটা মোটামুটি ফিজিবল রিটার্নই আসতো যদি আমরা শুধুমাত্র অপারেশনাল কস্ট চিন্তা করি বা কত টাকা মার্কেটিং এ খরচ করছি আর কত টাকা রেভিনিউ আসে সেইটা চিন্তা করি, অন্যান্য জিনিসপত্র বাদে। সো কিন্তু যখন সেবা যখন আমরা গ্রোথের জন্য পুশ করলাম বিভিন্নভাবে, তখন যেটা দেখা গেল যে এই সার্ভিস তো ইজ নট নাথিং লাইক যে আমি প্রত্যেক 2 দিন পর পর একটা লাগবে বা 5 দিন পর পর লাগবে, 1 সপ্তাহ পর, 1 মাস পর, 3 মাস পর, 6 মাস পর। সো রিপিট অনেক কম থাকতো, সো ওইটা অ্যাকোয়ার করতেও সময় লাগতো এবং কাস্টমার অ্যাকুইজিশন কস্টও বেশি হইতো, রিপিট অর্ডার আসতেও ওয়েট করা লাগতো, অ্যান্ড আপনার ফ্রিকোয়েন্ট যে অর্ডার, রেগুলার যে অর্ডার সেটার পরিমাণও অবভিয়াসলি ভলিউমে কি ছিল, কম ছিল। সো আপনার বিজনেস মডেলটাও আসলে অনেকভাবে ডিপেন্ড করে যে আপনার এটা কি আসলে সাকসেসফুল হইতে পারবে কিনা বাংলাদেশের এই মার্কেটে, রিগার্ডলেস অফ B2B বলেন, B2C বলেন, যেটাই বলেন। আর
চ্যানেল এক্সপ্যানশন তো বলছি যে আমরা অনলাইন থেকে অফলাইনে আসতে পারি, লোকাল থেকে গ্লোবাল যেতে পারি, জিওগ্রাফি বাড়াইতে পারি। অর্গানাইজেশনাল গ্রোথ যেটা হচ্ছে যে আমরা এক্সপেরিয়েন্স লোকজন আমাদের এখানে আনতে পারি, যারা হয়তোবা আমাদের 6 মাসের জার্নিকে 15 দিনের মধ্যে সর্ট আউট করে দিতে পারে বা ডিজাইন করে দিতে পারে, বিকজ তারা ওই জায়গাগুলোতে খেলে আসছেন, তাদের কাছে বার্ডস আই একটা ভিউ আছে যে আমার এই ব্যবসাটা এই স্টেজ থেকে এই স্টেজে যাইতে গেলে কি কি প্রবলেম হবে। বা তারা যদি ওইরকম নাও করতে পারে, আপনারা যদি প্রবলেম নিয়ে আসেন, তারা হয়তো ফিগার আউট করে দিতে পারবে, বিকজ দে আর প্রবলেম সলভার্স, কারণ তারা প্রবলেম সলভ করেই আগাইছে। সো এইগুলা হচ্ছে কি গ্রোথের প্যাচ। নেক্সট নসিম, এইখানে আমরা একটু জাস্ট ছোট্ট একটা আপনাদের সাথে একটা ইন্টারাক্টিভ করি। আপনারা তো যেই সেশন ফার্স্ট সেশন যখন আসছিলাম তখন আপনাদের 1 পেজ এর মধ্যে কিছু নাম্বার টাম্বার দিচ্ছিলেন। সো আমি এইখানে চাই যে আপনারা একটু 3 মিনিটের বা 4 মিনিটের আমরা একটা গ্যাপ নিচ্ছি। এইখানে আপনার আপনার ব্যবসা B2C হোক, B2B, আপনাদের মান্থলি রেভিনিউ কত, টিম সাইজ কত। অনেকে বলবে যে ভাই আমার তো ফ্যাক্টরিতেও টিম আছে, অফিসেও আছে, ইনক্লুডিং দ্যাট আপনি একটু ব্রেকডাউন দিয়ে দিলেন। আপনার এই মুহূর্তে বিগেস্ট বটলনেক কোথায়, মানে আজকের দিনে যদি আপনি চিন্তা করেন আপনার ব্যবসাটা আসলে আটকায় আছে কোথায়? এটা কি ফান্ডের জন্য আটকায় আছে, না আপনি প্রপার টিম পাচ্ছেন না, নাকি প্রপার গাইডেন্স পাচ্ছেন না, নাকি আপনার এই জিনিসটা মানুষকে বুঝাইতেই অনেক সমস্যা হচ্ছে? হ্যাঁ, আর গ্রোথ ড্রিম ইন 1 ইয়ার, আপনি 1 বছর পরে আপনার ব্যবসাটাকে কোন জায়গায় দেখতেছেন? মানে বি বোল্ড। এই জিনিসগুলো আপনারা একটু এই যে চ্যাট চ্যাট ইঞ্জিনে সবাই যাতে দেখতে পারে, অন্যরাও আপনাদের ইনফরমেশনগুলো দেখলো, আর আমরাও একটু দেখলাম, দেখে একটু কথাবার্তা বললাম, তারপর আমরা নেক্সট স্লাইডে আগাবো। হ্যাঁ, আমরা 3 মিনিট 4 মিনিট একটা ব্রেক নিচ্ছি। আপনারা এই ফাঁকের মধ্যে এই চ্যাট বক্সে এই ইনফরমেশনগুলো একটু কাইন্ডলি দিয়ে দেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন, আমি আসি। নওশাদ ভাই, আপনিও ই করতে পারেন, পার্টিসিপেট করতে পারেন, ইফ ইউ এনজয়। আই থিংক সবাই লেখালেখিতে ব্যস্ত। হ্যাঁ, লেখুক লেখুক। এই হোক। আমরা এখন 9টা 47 বাজে, আর 3 মিনিটের মতো ওয়েট করব। হ্যাঁ, আই হোপ এর হ্যাঁ, মধ্যে আসা শুরু হবে সবারটা। মহসিন, আপনার টাইম ট্রাভেলের ওয়েবসাইট, ফেসবুক পেজ এগুলো খুঁজে আমাকে একটু ইনবক্স করে রাখেন তো। ওকে ভাই। একটা মেসেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, আসুক, সবগুলো ইনশাল্লাহ পড়বো।
শফিল ভাই রেভিনিউ লেখার দায়িত্ব মুখে বলে দিয়ে, আর কনফিডেন্সিয়াল হইলে ইটস ওকে। ভাই আমার রেভিনিউ বলে লজ্জা পাবো, এই জন্য ঠিক আছে, লিখি না। ঠিক আছে, ইটস ওকে। সরি, আমি একটু আউট অফ টপিক কথা বলি। অফকোর্স। শফিউল ভাই, আপনার আগের কোম্পানি কি খামারি ছিল বাই এনি চান্স? না, গোয়ালা ছিল। আচ্ছা, ওকে, নো ওয়ারিস। খামারি নামে একটা কোম্পানির আমরা হচ্ছে ইয়ে করেছিলাম। সো ওইটারও একটা গোয়ালা নামের কোম্পানি ছিল বা এই ধরনের কিছু একটা, so আমি ভেবেছি ওটা হতে পারে। নো ওয়ারিস ভাই, থ্যাংক ইউ। ইটস ওকে। ওকে, আমরা একটু ওয়েট করি। সবাই কি লিখতেছে নাকি ব্রেক দিতে চলে গেছে, আমি তো বুঝলাম না। হাসিবুল ভাই, রাকিব ভাই, ইয়াসিন ভাই, কাউসার ভাই, কুতুবুদ্দিন ভাই, মিনাজ ভাই, সামিন ওয়াহাব ভাই, রাশেদ ভাই। আচ্ছা কাউসার আই, ভাই আর হচ্ছে হ্যাঁ, ইয়ে মাহবুব ভাই দিয়েছেন। হ্যাঁ। এই সামিন ওয়াহাব ভাই, আপনার ফ্রেন্ড কোথায়? উনি কি আসছে? আপনি মিউট আছেন কিন্তু, হ্যাঁ। চার্জে দিতে কই দিন দিছি। ওকে, চলে আসছে আরো দুইটা। আচ্ছা। কাউসার ভাই চলে আসছে, ভেরি গুড। ওকে, ফাইন। আমরা আস্তে আস্তে পড়া শুরু করি। বাংলাদেশ সাপ্লাই চেইন, মাসুদ ভাই, ইনশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে। 15 lakhs। টিম সাইজ হচ্ছে 5, টু বি 8 বাই এন্ড অফ জুন। এক্সিলেন্ট, এফিশিয়েন্ট টিম। আচ্ছা মাসুদ ভাই, তাইলে আপনাদের যদি ই লাগে, আপনাদের কি কোনো ই লাগে না, ওই যে
ওয়ার্কার লেভেলের লাগে না, নাকি লোড আনলোড যদি কখনো করতে হয় এটা কি আলাদা সোর্স, মানে ফুল টাইম না, না মানে এটা কন্ট্রাক্ট বেসিস অন ডিমান্ড দেন? ওয়ার্কার যদি লাগে সেটা তো হ্যাঁ। আমরা আউটসোর্স করতে পারি। আমি আপনাকে যা বলছি, দিস আর দি এফটিজ ইন আওয়ার পেরোল, উই আচ্ছা, পে দেম ফুল টাইম ডিরেক্টলি। এমপ্লয়ি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এমনিতে তো প্রজেক্ট বেসে যখন যেখানে যা লাগে ওইটা আপনার মার্কেট থেকে সোর্স করতেই হয়। হ্যাঁ, বাট আমাদের মানে আমরা ওয়াই উই আর ডিফারেন্ট ফ্রম দ্য ট্রেডিশনাল, সো আমাদের হ্যাঁ একটা শর্ত হচ্ছে, অথবা হ্যাঁ আপনি মোটো বলেন দ্য প্রিন্সিপাল, যে আমরা কোনো একটা গাড়ি লোড দেই না যতক্ষণ না আমাদের নিজেদের লোক ওই গাড়িটা লোডিং এর সময় পুরোটা সময় প্রেসেন্স থাকে। সো আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমরা ইভেন আমি বলতে যেখানে ছিলাম জিমে, সো সেখানে হ্যাঁ আমাদের 150 লোকের 50% ছিল গ্রাউন্ড ফোর্স, সো 75 জন ছিল আমাদের গ্রাউন্ড ফোর্স। হ্যাঁ। হুম। তো গ্রাউন্ড ফোর্স থাকলে একটা সুবিধা যে কন্ট্রোল থাকে, কিন্তু আপনার এখানে তাহলে এত লিন টিম, যে তো ওই ওই কোয়ালিটিটা কেমনে বা কন্ট্রোল কেমনে রাখেন, নাকি পার্টনার গুলাই ওইভাবে দ্যাট মানে ইজ, অনবোর্ড? ওই হ্যাঁ ওটাই তো টেক যে হ্যাঁ let's say আপনি যদি তেজগাঁ টাইগার ট্রাক ওনার হন, আপনি জাস্ট হ্যাঁ ট্রাকটা পাঠিয়ে দিবেন, ফ্যাক্টরিকে বলবেন ভাই আপনি সব করে লন, হ্যাঁ আমি হ্যাঁ আপনাকে দিব। বাট আমার এখানে তো হচ্ছে আমার লোকটা সেখানে যাবে, সেটা দিনের হ্যাঁ 3টে হোক আর রাতের 3টে হোক, দের ইজ হ্যাঁ। সামওয়ান ফ্রম বাংলাদেশ সাপ্লাই সলিউশন টু টেক কেয়ার অফ দ্য ট্রাক। সো আচ্ছা। মালটা বুঝে নেওয়া, গাড়ির কাগজটা দেখা, ট্রাকারের হ্যাঁ কাগজটা দেখা, লোড ঠিক মতো হুম, হচ্ছে কিনা দেখা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এবং আমাদের যেটা হয়, যেমন গার্মেন্টস তো হচ্ছে একটা জায়গা থেকে লোড হয়, বাট আমরা যখন হ্যাঁ এফএমসিজি করি, আহ, হ্যাঁ আপনি ধরেন সিটির ফ্যাক্টরিটা হচ্ছে 93 একর, 93 একর, হ্যাঁ। এখানে একটা ট্রাক 6 থেকে 8টা পয়েন্টে লোড হতে পারে। এখন আচ্ছা আচ্ছা আচ্ছা। নাও এখন আপনি লাগবে যখন না, এখন ড্রাইভারকে আটকে দিবেন, গেছিলাম পুরো তার মারতে। ও তো আচ্ছা, বুঝে অন্যরা একটু মিউট করে সবাই রাখলে অন ভালো আছে। হয়। হ্যাঁ মাসুদ ভাই বলেন। সো ধরেন ওইখানে যখন আপনি 6 থেকে 8টা পয়েন্টে গিয়ে একটা ট্রাক লোড করেন, এটা হ্যাঁ ড্রাইভারের জন্য টেম্পার রাখাটা খুব ক্রিটিক্যাল, কারণ এটা ও হ্যাঁ অভ্যস্ত না। হুম তো সেটা কোঅর্ডিনেট করা এবং লোড পয়েন্ট, কাস্টমার লোড পয়েন্ট কোঅর্ডিনেট করা এবং এটা ইনশিওর করা যে আসলে আমি 6টা পয়েন্টে যা যা লোড করছি সেটা হুম পুরোটাই আমার চালানে রিফ্লেক্ট হয়, কারণ আমাকে আবার 8টা আনলোড পয়েন্টে মাল নামা দিতে হবে। সো হুম বোথ এন্ডে দেয়ার আর চ্যালেঞ্জেস। তো এইটা তো তাহলে স্কেলিং এও আপনার তো ভালো চ্যালেঞ্জ, মানে আপনি কেমনে করবেন, মানে ধরেন এই যে এখন যে সুপারভাইজার বা যাদেরকে একদম হ্যান্ড পিক করে আপনি নিচ্ছেন এন্ড কোয়ালিটি কন্ট্রোল করতেছেন, তো স্কেলিং এর সাথে সাথে ওই রকম রিসোর্স কি আপনি মনে করেন ওই রেঞ্জের মধ্যে পাবেন? মানে আপনার কি মনে হয়, মানে এমনি এখন কি মোর মনে হয়? ভাই, মানে দি হ্যাঁ ইন্টারেস্টিং চ্যালেঞ্জ উইড বি সারপ্রাইজ দ্যাট আমরা প্রথম দুজনকে যে হায়ার করছি, হ্যাঁ আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছি, তাদের জন্য মানে তারা জয়েনও করে নাই। সো হ্যাঁ। এরা আগে কার্ড পেতো না, আমরা তাদেরকে ভিজিটিং কার্ড দিছি, বাট আনফরচুনেটলি উই হ্যাড টু রিট্র্যাক্ট বোথ দি অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড দ্য কার্ড, ওহো, ওয়াই? বিকজ দে ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড দে ওয়ার শোয়িং আওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড ট্রাইং টু নেগোশিয়েট উইথ দেয়ার কারেন্ট এমপ্লয়ার। আচ্ছা, সো ইয়া, এটা দিস ডিফারেন্ট লেভেল অফ চ্যালেঞ্জ। ওকে। হ্যাঁ। দেয়ার সো উইল বি হিউজ লার্নিং। আপনাদের সাথে ওয়ান টু ওয়ান সেশনে আমার নিজেরও অনেক কিছু কোয়েশ্চেন সো আছে। আমি যেমন আমি গত সপ্তাহে, গত মঙ্গলবার বুধবার আই ওয়াজ ইন চিটাগং, সো আই ওয়াজ হ্যাঁ মানে আপনার লোকজনকে ইন্টারভিউ করতেছিলাম। তো ওখানে হুম সমস্যাটা কি হচ্ছে, যে এই লেভেলে যে ছেলেগুলা কাজ করে তারা হ্যাঁ 50 টাকা 100 টাকা করে ট্রাকার থেকে পাচ্ছে, হ্যাঁ। হুম 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 এবং একটা ছেলে আমাকে বলতে, স্যার আমি কিন্তু ওখানে করে 3 থেকে 5 হাজার টাকা মাসে কামাই, আপনি কিভাবে হুম। টাকাটা আমাকে দিবেন? আচ্ছা। না, আমাদের জন্য হাউ উই আর ডিফারেন্ট, আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা হুম চেইন থেকে ক্যাশ ট্রানজেকশনটাকে এলিমিনেট করতে চাই। হুম সো ধরেন আমরা যখন জিমে ছিলাম, সো ইউজ টু হুম পে হার্ড ক্যাশ টু দি আপনার ট্রাক, রাতে 3টা বাজে 10 লাখ টাকা নিয়ে ও বাজারে যাচ্ছে। হুম সো আমরা এখন যেটা চেষ্টা করতেছি, দ্য রিজন আমরা আমাদের পার্টনার সাথে কথা বলতেছি, যদিও এই লোকগুলো কমফোর্টেবল না এবং হুম এখানে হুম, একটা রিস্ক আছে, যে হ্যাঁ ধরেন আমি ব্যাংক আওয়ারে তাকে 4 লক্ষ টাকা দিয়ে দিলাম, হ্যাঁ রাতে আমার কাজটা ক্যান্সেল হয়ে গেল, আমার হ্যাঁ টাকাটা কিন্তু তার কাছে আছে, হুম, হ্যাঁ। বুঝতে পারছি। সো ওইটা, বাট ওইতটুকু ইন্টিগ্রিটি করার জন্য কিন্তু আমাকে এই রিস্কটা নিতে হচ্ছে যে আমি ব্যাংকে যাচ্ছি, সো আমার কোনো লোককে আমি কোনো ক্যাশ ট্রানজেকশন ইনভলভ করতে চাচ্ছি না, সো ইট ইস ব্যাংক টু ব্যাংক। হুম, ঠিক আছে, কারণ ওয়ান টু ওয়ান সেশনে আরো ডিটেল নিব। আচ্ছা মাসুদ ভাই, সেকেন্ড কোয়েশ্চেন দ্যাট কামস টু মাই মাইন্ড, এটা একদম খুব শর্টে বলেন, সেটা হচ্ছে আপনি যে ক্যাশ পজিটিভ হইতে চাইতেছেন, এখানে আপনার তাহলে মান্থলি এখন একটা বার্নিং আছে না, অবভিয়াসলি? আমরা তো ধরুন ফার্স্ট মান্থ ইজ অফকোর্স বার্নিং, আমরা মাত্র ব্যবসা হুম। শুরু করছি, ট্রিপ ও শুরু করছি আচ্ছা, মে হ্যাঁ মে মার্চ। 10 তারিখে। সো হুম। আপনি যে ফিগারটা দেখছেন এটা হ্যাঁ খুবই কম ফিগার, মানে বুঝছি আমাদের বুঝছি। জন্য এটা 10 টাইমস হওয়াটা হচ্ছে খুবই নর্মাল। হ্যাঁ হুম। হ্যাঁ 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 হ্যাঁ, তো বুঝতে আমাদের পারছি। জন্য খুবই কম ফিগার। সো ওখানে আমার বললে চ্যানেল বেসিক্যালি টকিং, ওই দিন আপনি আপনি বাইরে ছিলেন, ওয়ালিবের সাথে কথা বলছিলেন, সো হ্যাঁ লিসা ওয়ান অফ উজ্জ্বলস ফ্রেন্ড হ্যাজ কনসেন্টেড টু সাপোর্ট অন দ্য ক্যাপিটাল, বাট ওনার আচ্ছা একটু আচ্ছা, সমস্যা আছে, সো হি ডাজন্ট ওয়ান্ট টু কাম ইন ফ্রন্ট। বুঝতে সেখানে পারছি। হয়তো বিনিয়োগ, যে ওই যে বিনিয়োগের যে ভাই আছেন নশাদ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। ওনাদের মধ্যে সাথে আমরা নিয়ে কিভাবে, হাউ ক্যান উই মেক ইট। হুম। সো আমাদের জন্য মানে অ্যাক্সেলারেট করতে গেলে মানি ইজ ওয়ান কি রিসোর্সেস, দি আদার ইজ ম্যান, হুম, মোস্ট বুঝতে ইম্পর্ট্যান্ট।
রাইট। মোর ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, ভাই এটা এটা রিলেভেন্ট নাও হইতে পারে, বাট বলেন ভাইয়ের বলেন। কাছে আমার জানার ইস্যু। হ্যাঁ ভাই, জিমের মডেলটাকে আপনারা ইম্প্রোভাইজ করতেছেন, রাইট? আহ, ভাইয়া আমি বলবো যে ওয়েল, এটা মাসুদ ভাই অনেক এক্সপ্লেনেশন দিতে পারে, মাসুদ ভাই কম্প্যাক্টটা মানে বইলা আমার ফেলাম আমার যে ইন ইন জিমে ইন কত বছর ইন ছিল। শর্টে লাগবে, কারণ হচ্ছে হলো যে আই হুম। ওয়াজ প্ল্যানিং টু বি ক্লায়েন্ট অফ জিম, সো ইফ ইউ ক্যান গিভ মি দ্য সেম সার্ভিস আই ক্যান টেক ইট ফ্রম ইউ। okay, first ফাইন। of all, it is hard to say that জিমের মডেল যদি শফিউল ভাই সাকসেসফুল হতো, I would not have been into this meeting today, or my ওকে, ওকে, partner. ওকে। অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে হলো আমার গ্রেইনের জন্য হচ্ছে এ, এই সাপ্লাই লজিস্টিক সাপোর্ট লাগে। সো আপনি যদি হচ্ছে আমাকে দিতে পারেন নর্থ বেঙ্গলের এন্ডে সাপোর্ট, সো আই উড লাভ টু টক উইথ ইউ। অবশ্যই পারবে, টক টু ইচ আদার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আসেন। হ্যাঁ, নিজেরা নিজেরা ইনবক্স করে আলাপ সরি করে নিন। সরি, ইনশাআল্লাহ। আমি এটা ইন্টারাপ্ট করলাম, না কিন্তু না, আমার অনটারাপ্টে কিচ্ছু না না, না না, এইটাই তো অসুবিধা নেই, বিউটি। বার্নিং অসুবিধা নেই। পয়েন্ট আর কি এখন। এইটাই বিউটি রে ভাই, এইটাই বিউটি এইখানের। এইখানে এরপরে তো আরো হবে, মানে আমি যখন অন্যগুলো পড়বো কত কোয়েশ্চেন আসলে দেখবেন আরেকজনের জন্য একটা স্কোপ বাইরে গেছে। রাইট, এবং আচ্ছা, রাইট। তারপরে আমি কাউসার জাস্ট ভাই একটু যেটা। বলি, হ্যাঁ আমি বাকি যারা ফেলে অ্যাটেন্ড নিয়েছে তাদেরকে বলি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ড্রপ আস টেক্সট, হ্যাঁ, টেক্সট, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে টেক্সট করে দিন তাইলেই হবে। ফাইন। আমরা শিখতে আচ্ছা। পারি। হ্যাঁ, জি, থ্যাংক এক্স্যাক্টলি। ইউ। গ্রোথ টিম, ঠিক আছে, হবে। শফিউল ভাই, তাইলে 12 জন আছে, বিগেস্ট বটলনেক ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। ওকে, গ্রোথ টিম এক্সপ্যান্ডিং B2B বিজনেস ইন 30x। 30x বাই কত বছর, মানে এই বছরের লাস্টে নাকি 25-26-এর মধ্যে নাকি? 26-এর মাঝামাঝি হইলে 1 বছর হয় আর কি। ঠিক আছে, ওকে ফাইন। কাউসার ভাই, 4.5 to 5 lakhs, টিম সাইজ 8 জন, বটল নাকি সেলস সিমস স্টাক, গুড। এইখানে আপনার হেল্প করা যাবে। ডোন্ট আন্ডার হাউ মুভ টু অ্যাকোয়ার 700 কাস্টমার্স উইদিন 1 ইয়ার। আপনি এখন 250-তে আছেন না কাউসার ভাই? হ্যাঁ, জি জি জি। ঠিক আছে, এখন আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আপনি কি আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট জানেন? মানে ধরেন একটা নতুন কাস্টমার আপনি চাচ্ছেন, এই কাস্টমারটার জন্য আপনার কি মার্কেটিং কিছু করছেন কখনো, নাকি শুধুমাত্র ওয়ার্ড অফ মাউথ আর রেফারেল দিয়ে এখন পর্যন্ত আসতেছে? আর না, আমাদের সেলসে 2 জন আছে। এখন হচ্ছে ওইভাবে ক্যালকুলেট করে নাই, জাস্ট হ্যাঁ, 2 জন হচ্ছে কাজ মানে আমি করতেছে আপনার এখন এমনি এটা। একটা নর্মাল কোয়েশ্চেন করি, ঠিক আছে? আপনার তো কাস্টমারের মানে ইয়ে কার্ড সাইজ নর্মালি জেনে কত, 1000 টাকা না পার কাস্টমার মান্থলি? মানে মিনিমাম 1,000 টাকা আর কি, হ্যাঁ। মিনিমাম, আর ধরেন ম্যাক্সিমাম কত আছে এখন, অ্যাভারেজে কত? এভারেজ হচ্ছে ইয়ের মতো আর কি, মানে দুই ধরা যায়, 2,000। 2000। তো এখন আমি জাস্ট যদি হ্যাঁ একটা জিজ্ঞাসা করি যে ধরেন আপনি আপনি সেদিন বলতেছিলেন যে ওমর ভাই যদি আসে তাইলে নর্মালি চইলা যায় না, সো এখন ধরেন 3 মাস বা কয় মাস থাকলে ওর যাওয়ার চান্সটা কইমা যায়, এটা কি জানেন? হ্যাঁ হ্যাঁ, এইটা যদি ধরেন 4 থেকে 5 মাস থাকে, হ্যাঁ। তাইলে চান্স নাই বললেই, মানে যাওয়ার চান্স আচ্ছা, থাকে না। আর যতজন যাওয়ার এরা মোটামুটি কি সেকেন্ড মান্থেই চইলা যায় নাকি 3-4 মাস পরও যায়? না না, ওইটা বলতে হচ্ছে যারা যায় তারা সেকেন্ড মান্থ চলে যায়। ফাইন, তাইলে ধরেন আমি একটা কথার কথা বলি, ধরেন আমার এই গত মাসে মে মাসে আপনি 10 জন নতুন কাস্টমার পাইছেন। এখন আপনার কি হ্যাঁ, ধারণা কতজন এখান থেকে থাকবে, বা নর্মালি আপনার 10 জন কাস্টমার একটা মাসে আসলে ওর মধ্যে কয়জন নেক্সট মান্থে চলে যায়? আহ, এইটা মানে মাঝে মধ্যে একজন বা 2 জন, মাঝে মধ্যে একজনও না, এরকম আর কি। আচ্ছা, তার মানে মোটামুটি আসলে 80%-এর আসতে মতো চাই, থেকে হ্যাঁ। যায়। আসলে আমরা রাখতে পারি, এখন গুড, কিন্তু গুড। আনতে পারতেছে না ঠিক মতো আর কি। না তাইলে তো ঠিক আছে, না তাইলে আপনার একটা প্রবলেম অলরেডি সলভ, যে আপনি যেটা বলতেছেন এখানে সব বিজনেসের জন্য সেম জিনিস। আপনি যদি কাস্টমার অ্যাকোয়ার করতে না পারেন সেইটা একটা আলাদা প্রবলেম, কিন্তু কাস্টমার আনার পরে যদি ঝইরা যায় এটা আরো বড় প্রবলেম। কিন্তু হ্যাঁ হ্যাঁ, কাউসার ভাইয়ের এটা একটা বললো যে মোটামুটি আনতে পারলে রাখতে পারি, তার মানে প্রোডাক্ট বা সার্ভিস যেটা আছে এইটা মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালো হ্যাঁ। বা ভ্যালু দেয়, এবং এর জন্য ওনার কাস্টমার থাকে। সো আপনার কাউসার ভাই একটু নিশ্চিন্ত না হলে একটু কম টেনশন করতে পারেন। যদি বলতেন যে ভাইয়া থাকে না, তাইলে ইট ওয়াজ বিগার প্রবলেম, মানে অনেক হয়তো বা ফিক্স করা লাগতো বা প্রোডাক্টের মধ্যে রিভ্যাম্প আনা লাগতো। কিন্তু এখন আপনি বলতেছেন আসছে না, এইটা আমি বলবো যে আপনার মার্কেটিং বা সেলসেরই হ্যাঁ, এখানে কাজ করার আছে আর কি, বুঝছেন? পাইতেছে আছে, মানে জিনিসটা হচ্ছে মানে কোনো আইডিয়া পাচ্ছে না। আমি নিজে এই সম্পর্কে একটু আইডিয়া কম, মানে টুকটাক লোকজনের সাথে কথাবার্তা বলি তাই। সমস্যা নাই, সমস্যা নাই, আপনি তো ট্রিক্স আসছেন, টিপস এগুলা হচ্ছে দরকার, আমরা বা হচ্ছে একসাথেই সলভ করব। হ্যাঁ, ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে গিয়ে কুতুব ভাই, মানে কুতুব ভাইয়ের সাথে তো সেদিন কথা হয়েছে, রিসেন্ট রেভিনিউ হ্যাজ ড্রপ টু জিরো ডিউ টু পজ ইন নিউ কাস্টমার অ্যাকুইজিশন, নো ওয়ারিজ,
We are currently focused on developing a new version of the product. Okay, better meet and needs our target market. ঠিক আছে কুতুব ভাই, জিনিসটা একটু খুবই নতুন সলিউশনটা, বাট ইন্টারেস্টিং, এন্ড এটা কয়েকদিনের মধ্যে হাইপ তুলবে। এখন অলরেডি কাস্টমার সাপোর্টের এআই এর ইটি মানুষজন চাচ্ছে। সো কুতুব ভাই ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ প্রোডাক্ট রেডি থাকলে মার্কেট আছে, আপনি অ্যাকোয়ার করতে পারবেন। এখন আপনি আনলে ধরে রাখতে পারবেন কি কতখানি, সেইটার জন্য প্রিপারেশন নেন। মিনাজ আহমেদ ভাই, কারেন্ট রেভিনিউ 30 লাখ পার মান্থ, ভেরি গুড। 7 জনের মাত্র টিম। বিগেস্ট বটলনেক মেইন চ্যালেঞ্জ রাইট নাও সাপ্লাই চেন অ্যান্ড ইনভেস্টমেন্ট। গ্রোথ ডিম 1 ইয়ারে 10x, ভেরি নাইস। মিনহাজ ভাই, মিনহাজ ভাই হচ্ছে, আমি আবার ভুলে গেছি ব্যবসার নাম, সরি। মিনহাজ ভাই কোনটা জানি? ভাইয়া দরজা, আহমেদ এন্ড ও সিও। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও কুল, নাইস। 30 লাখ পার। মিনাজ ভাই, আপনার এইখানে এটা কি ওই যে দরজারটারই, নাকি ওই যে আপনি ওই যে অন্য প্রোডাক্ট বলছেন ওইটারটা? আচ্ছা, উনি মনে হয় আনমিউট করতে সমস্যা হচ্ছে ওই এলাকায়, ঠিক আছে সমস্যা নাই। বিগেস্ট বটলনেক মেইন চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে ক্যাপিটাল, দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, এটা অনেকেরই বটলনেক। এডুকেশন এইটে 7-8 লাখ, নট ব্যাড। টিম সাইজ ইজ 6। আচ্ছা, এডুকেশন এইট আমাকে একটু বলেন তো, গত মাসে আপনারা মার্কেটিং এ কত খরচ করছেন, মে মাসে টোটাল সব চ্যানেল মিলায়া? ভাই আমরা অলমোস্ট আপনার 1.5 লাখের মতো। আচ্ছা, তাহলে 8 লাখে যদি ধরি, আপনার 1.5 লাখ টাকার মতো। ভালোই তো খরচ করছেন। এটা কি পুরাই ফেসবুকে নাকি হ্যাঁ লোকজনের? হ্যাঁ, হ্যাঁ, না ভাইয়া পুরো ফেসবুকে। ফেসবুকে। আর এই যে এইটা যে করছে, এইটার লোকও কি টাকা লাগছে, নাকি এটা এজেন্সি বা কারো একজনের দিয়ে করেছে ওখানে টাকা লাগে না? না, আমি মূলত হচ্ছে মানে গত 2 বছরে আমি অ্যাডস এর যে বিষয়গুলো আছে ওগুলো টুকিটাকি টুকিটাকি না, দেখুন। মোটামুটি ভালোই আর কি। আমি এজেন্সিকে মাঝখানে যুক্ত হ্যাঁ করেছিলাম। হ্যাঁ, সো তারা যতটুকু মানে আমি যাদের সাথে কানেক্ট করতে পেরেছিলাম, জি জি জি। সো ওরা দেখা যায় যে আমার থেকেও হচ্ছে ওই বিষয়গুলো জানাই না। মানে আমি যতটুকু জানি হ্যাঁ, সেইটুকু হতে জানে না, বা তাদেরকে দিয়ে আমি বেটার পারফরমেন্স পাচ্ছিলাম বুঝতে না। পারছি তো বুঝতে এখনো পারছি, ঠিক পর্যন্ত এই আছে। জন্য আমি হুম, নিজে নিজে করি আর কি। ইন্টারেস্টিং। আর তাহলে আপনার এখন সিপিআর গত মাসে কত ছিল, এখন কয়টা? আপনি কয়টা প্রোডাক্টের জন্য বুস্ট করছেন গত মাসে? হ্যাঁ, আমাদের তো হচ্ছে ওই যে অলমোস্ট আপনার হচ্ছে ঘুরে ফিরে আমরা ওই যে ক্যাটালগের তো হচ্ছেই করি। হ্যাঁ সো দেখা হ্যাঁ। যায় যে ওখানে আপনার 40টা থেকে 50টা প্রোডাক্ট আর কি এই আছে। 40টা থেকে 50টার মধ্যে ম্যানুফ্যাকচারিং কয়টা আপনার? ম্যানুফ্যাকচারিং এ এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং গিয়েছে হচ্ছে রিসেন্টলি, তো সেই হ্যাঁ, ক্ষেত্রে ওইখানে আছে 3টার মতো। 3টা। আর বাকিগুলো কি সব আপনার ওই যে মানে মানে ই করা, মানে সোর্স করা? সোর্সিং করা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে sourcing। ইম্পোর্ট না, সোর্সিং লোকাল। বলা বন্ধু, একটা না 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 ফোন ভাইয়া, এটা এমন একটা সময় সেটাও বেঁচে খেলাম। এটা ইম্পোর্ট করাই মূলত। ওরা ভাই একটু মিউট করে নিয়েন, অন্যরা যারা আছে বেফাস কথা বের হয়ে যেতে পারে। হ্যাঁ, এই মাসুদ ওই ভাই। জি ভাইয়া, মূলত মূলত আমাদের যে আইটেম গুলো সবগুলোই হচ্ছে মোটামুটি হচ্ছে ইম্পোর্ট করা। সো আচ্ছা, ইম্পোর্টের ডিফারেন্ট ডিফারেন্ট ইম্পোর্টার থেকে অথবা হোলসেলার যারা আছে তাদের থেকে হচ্ছে মূলত আপনারা সোর্সিং কি করি ইম্পোর্ট আমরা। করতেছেন না, আপনারা এখন ম্যানুফ্যাকচারিং এন্ড সোর্সিং, লোকাল সোর্সিং? হ্যাঁ ভাই, আমরা হচ্ছে এখনো সরাসরি ইম্পোর্ট করি না, আচ্টা, ঠিক ওই আছে। ইম্পোর্টারের থেকে হচ্ছে কালেক্ট করি আর কি। ঠিক আছে, আর আপনার সিপিআর কত থাকে মোটামুটি, কস্ট পার রেজাল্ট, মানে ফেসবুকে? সিপিআর ভাইয়া হচ্ছে আমার গত মাসে অন এন এভারেজ মানে $2 কাছাকাছি থাকে আর কি। ঠিক আছে। আপনারা যারা জানেন না, বা এই যে আমাদের হাসিফ ভাই হচ্ছে, হাসিবুল হাসান ভাই হচ্ছে গিয়ে এডুকেশন এইডের, ওনারা বাচ্চাদের খেলনা নিয়ে মেইনলি কাজ করে। সো আপনারা বুঝতে পারতেছেন ওনার কস্ট পার হচ্ছে গিয়ে $2। সো এক একজনের এক এক রকম হয়, এক এক ইসে যদি ইন্টারেস্টেড হন যে অন্য ভার্টিকালে কেমন। সো এইখানে আপনারা একটা আইডিয়া পায়ে গেলেন। ঠিক আছে, আর আপনারা এখন শুধুমাত্র মার্কেটিং চ্যানেল হিসেবে ফেসবুক ইউজ করতেছেন না, জি জি হাসিফ ভাই? ভাইয়া, জি জি ঠিক জি আছে, জি। ফাইন ফাইন। বটলনেক হচ্ছে ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, রিটেনশন স্ট্র্যাটেজি ও ফান্ড। ওকে, 5x, 5x যে করতে চান, 5x খাটতে রাজি আছেন তো? অবশ্যই ভাইয়া, আচ্ছা, ওইটার জন্যই তো আমরা গত বছরের তুলনায়, হ্যাঁ মানে আমি হ্যাঁ যখন ফার্স্ট ইয়ারে যখন আমার অলরেডি শেয়ার করেছিলাম, আমরা হ্যাঁ, এটা এটা আমাদের সেকেন্ড সেকেন্ড বছর যাচ্ছে। সো আচ্ছা। গত বছরের তুলনায় আমরা হচ্ছে আমরা হচ্ছে 7x গ্রোথ অলরেডি করেছি। হুম, ঠিক আছে। গত বছরের চেয়ে 7x করতে যে কষ্ট হয়েছে, এখন যে হ্যাঁ 7x হওয়ার পরে যে অবস্থা, সেখান থেকে 2x করতে কিন্তু তার ডাবল করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওইটা হচ্ছে হ্যাঁ, আমার পুরো রেডি টিমই হচ্ছে রেডি, রেডি। মানে ইনশাআল্লাহ। টিম নিয়ে কোনো সমস্যা নাই, এখন হ্যাঁ, শুধু হচ্ছে ওই স্ট্র্যাটেজি গুলো এটা পাইলেই আমি হচ্ছে খুবই হবে। সারপ্রাইজ হলাম যে আপনার টিম নিয়ে সমস্যা নাই বলতেছেন, ভেরি নাইস। এটা নিয়ে আপনার সাথে ডিটেইলে আলাপ করবো যে কেমনে আপনি
কনভিন্স হইলেন যে আপনার 6 জনের টিম দিয়ে আপনি এই অপারেশনটা স্কেল করতে পারবেন? বিকজ আমি তো ওই যে অন্যান্য ওই যে কিডস আইটেমের বিশেষ সাথে যাদের সাথে আলাপ করতেছি তাদের বিভিন্ন টিম নিয়ে অনেক রকম সমস্যা চ্যালেঞ্জ ফেস করতেছে। আপনি এটাকে আমি মিটিগেট করলেন, দিস ইজ অলসো ইন্টারেস্টিং। একটা জিনিস হইতে পারে এখানে হয়তো ডিসিশন মেকিং শুধু আপনারা 2 জন, রাইট? আহ হ্যাঁ, মোটামুটি হচ্ছে বা দুইজনই হচ্ছে মেইনলি হচ্ছে নেই, এরপর হ্যাঁ, তো বাকি টিমে তো হচ্ছে যুক্ত বুঝছি। থাকে আর কি। না ঠিক আছে, মিড লেভেল ডিসিশন পেন্ডিং কম থাকে, আপনাদের এখান থেকে বেশি আসে, লেয়ার কম, লিন টিম, এর জন্য আপনারা অনেক বেনিফিটও পাচ্ছেন। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আহমেদ ইয়াসিন ভাই, সমকালীন কারেন্টলি অ্যাভারেজ মান্থলি রেভিনিউ হচ্ছে 60 lakhs, ভেরি নাইস, টাইম সাইজ হচ্ছে কি 40। এই ইয়াসিন ভাই, এটা কি ওই পাবলিশিং সহ নাকি শুধুমাত্র এই সমকালীনের এটা? শুধুই পাবলিশিং মানে সমকালীন, আচ্ছা, ঠিক আছে, বিগেস্ট বটল নেক। শুধুই বই ভাইয়া। হুম, আচ্ছা ঠিক আছে। ল্যাক অফ কম্পিটেন্ট পিপল ইন দ্য ফিল্ড, গ্রোথ টাইমস ইনশাআল্লাহ। Bottleneck, Kutubuddin Bhai. The primary bottleneck has been the inability to define and execute the right strategic plan. This has delayed progress and impacted our ability to drive consistent customer acquisition. Okay, dream. Our goal is to get 2,000 active customers as part of our next growth milestone. This target will guide our good. Very good. আচ্ছা, এইখানে আইসের কোনো দেখলাম না যে, আইসের ভাইরা আপনারা শেয়ার করেন না? ভাই আমি অ্যাকচুয়ালি লিখতে গিয়ে তখন নেটওয়ার্কটা ড্রপ বের হয়ে করেছিল। গেছিলেন? জি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা না, আপনাদের তো গতদিন জানছি, নো প্রবলেম। নওশীন একটু খেয়াল করেন যে মানে আপনার ওই যে ইসে এসে ওয়েট করে কিনা। আমি 2 জনকে দেখলাম অনেকক্ষণ পরে, মনে হয় আমি অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, রাশেদ আচ্ছা, ভাই, ওকে ভাইয়া। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 16 টাইমে বটল নেক ফান্ড ফর এক্সপেনশন অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা রাশেদ ভাই, আমি এমনি যদি জিজ্ঞাসা করি যে এইখানে তো আসলে মার্জিনের জিনিসটা খুবই, মানে এই মার্জিনটা কি রকম, মানে আমি একটু জাস্ট বুঝতে চাই যে আপনারা কস্টিং তো খালি অপারেশনাল কস্ট মানে, আর মানুষের যে কস্ট সেইটা, এই প্রোডাক্টের তো কোনো কস্ট নাই, ওইটাই প্রোডাক্টের কস্ট নাকি? রাশেদ ভাই, আপনারা কিভাবে হিসাবটা করেন? রাশেদ ভাই কি আছেন? আচ্ছা, সমস্যা নাই, এটা একটু ইন্টারেস্ট। রাশেদ ভাই আপনি মিউট অবস্থা আছেন কিন্তু, ঠিক আছে, ও, ফাইন। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি রাশেদ ভাই। জি জি। আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই, আপনাদের এখানে তো প্রোডাক্টের কস্ট নাই, তো এখানে প্রোডাক্টের কস্ট কি অপারেশনাল কস্ট, মানে কালেক্ট করতে যেই কস্টটা হয় ওইটারই প্রোডাক্টের কস্ট ধরেন নাকি, মানে কিভাবে হিসাব করেন? ভাই আমাদের আসলে কাজটা দুইটা সেগমেন্টে চলে, একটা হচ্ছে আচ্ছা। ওয়েস্ট কালেকশন, হ্যাঁ। আর তারপরে পার্টটা হচ্ছে ভাই ম্যানেজমেন্ট। এখন আচ্ছা আচ্ছা। আমরা ভাই একটা ওয়েস্ট কালেকশন, পৌরসভা যে কাজ, ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজটা নিজেরা করতো ওইটা টেন্ডারের মাধ্যমে আমাদের দিয়ে দিচ্ছে। আচ্ছা তো আচ্ছা 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 আচ্ছা। তো ওইখান থেকে একটা রেভিনিউ জেনারেট হচ্ছে, যেটা দিয়ে ভাই আমাদের ডেইলি অপারেশন চলতেছে, মেইনটেনেন্স চলতেছে, আর হ্যাঁ, আমরা কোন রকমের টিকে আছি আর আর কি টেন্ডারে ভাই। কি আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিতে হয় নাকি, নাকি মানে এখানে যে আহ ভাই টেন্ডারে আসলে ওইটা আমাদের একটা ইয়ারলি ফি দিতে হয়, যে হচ্ছে ওইটি? কে কে দিবে আর কি। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তো আপনারা কি এখন মানে মোটামুটি আপনার কি মান্থলি কোনো বার্নিং আছে যে ধরেন নিজের পকেট থেকে কি কিছু দিতে হচ্ছে, না এখন মোটামুটি সমান সমান আছেন এখন যে মডালিটিতে? ভাই এখন সমান সমান বলতে সবচেয়ে বড় যে ধাক্কাটা আমরা খাচ্ছি হচ্ছে যে হ্যাঁ, মেইনটেনেন্স ভাই, কারণ আমাদের ওয়েস্ট এতটাই ট্র্যাডিশনাল পুরানো যুগের আমলে, মানে যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আমরা পাইছি হ্যাঁ, এতটাই প্রাগৈতিহাসিক হ্যাঁ, যে ইভেন আমাদের ভাই টোটাল 8টা ভ্যান আছে অপারেশনাল কাজ হ্যাঁ, করে। হ্যাঁ। ইভেন ভাই এমন হয়েছে যে এক মাসে আমরা 7টা মোটর কিনছি, 2বার ব্যাটারি পাল্টাইছি, এক একটা ব্যাটারি সেটের দাম হচ্ছে প্রায় 30,000 টাকা করে অলমোস্ট। আচ্ছা আচ্ছা, এগুলো কি পৌরসভার আগের? হ্যাঁ, এগুলো আগের কয়েকটা ছিল আর আমরা কয়েকটা কিনছি। আচ্ছা আমরা আচ্ছা। 4টা মতো কিনছি আর আমরা 4টা কিনছি। তাইলে এখন কি আপনি ধরেন, আমি এমনি জাস্ট জিজ্ঞাসা করতেছি, ধরেন তাইলে এখানে আপনার লার্নিংটা কি, যে পুরানো পৌরসভায় কাজ করা যাবে না, যেগুলা নতুনই আসে সেগুলাতে করব, নাকি আসলে এটার কোনো ইসের কোনো ওয়ে নাই, নাকি নিজেরাই ফান্ডিং করে নিজেরা যেদিন কিনতে পারবেন সেইটাতে লস আরো কম হবে, মেইনটেনেন্সে এত এক্সপেন্স থাকবে না? হ্যাঁ, লার্নিংটা হচ্ছে যে এই টোটাল সিস্টেমটা আমি পুরানো পৌরসভা, আপনি যদি সবচেয়ে
ঢাকা সিটি কর্পোরেশনও হ্যাঁ দেখেন, ওদের হ্যাঁ অনেক ভালো ভালো লজিস্টিক্স আছে, কিন্তু ওইটা আসলে প্রপার সিস্টেম না হলে কোনো হুম। লজিস্টিক্স দিয়ে কিছু হবে না। সো সিস্টেম আমি মানে কি, শুরু, ম্যানেজমেন্ট সিস্টেম? রাইট ভাই, আচ্ছা এই আচ্ছা। জিনিসগুলো খুব ইজিলি হ্যান্ডেল করা যায়। আমি খুব শুরু থেকে একটা পাগলাটের চিন্তা নিয়ে নামছি। হ্যাঁ সেটা হচ্ছে যে ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে পুরা ডিজিটাল প্ল্যাটফর্মের আন্ডারে আনা, এবং এর জন্য ভাই আমার রিয়েল টাইম যে ধরনের মানে হ্যাঁ এক্সাম্পল দরকার, হ্যাঁ যেমন ইউরোপিয়ান কিছু কোম্পানির সাথে আমার কথা হয়েছে যারা এই ধরনের হ্যাঁ টেকনোলজি ইউজ করতেছে, খুবই হ্যাঁ খুবই ভাই চিপ, চিপ হ্যাঁ টেকনোলজি, মানে খুব ইজিলি করা যায়। হুম। মানে তো জিনিসটা আমি একটু এমনি জাস্ট একটু বড় হিসাব দিয়ে চিন্তা করে দেখি। ধরেন কথা করতে হয় যে এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা এটা সরকারের কোন মন্ত্রণালয়ের আন্ডারে, আমি কিন্তু জানি না এইটা আসলে কাদের পরিবেশ, আন্ডারে। হ্যাঁ, আহ, পরিবেশ 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 মন্ত্রণালয়। মন্ত্রণালয়। এখন পরিবেশ মন্ত্রণালয়, জাস্ট ফর এক্সাম্পল ধরেন আপনি যা উইশ করতেছেন তাই হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়। তা আপনি কি মনে করেন যে ইউ হ্যাভ দ্য হোল থিং ইন ইওর হেড? পরিবেশ মন্ত্রণালয়ে একজন যদি স্মার্ট লোক যায় এবং সে তার সাথে যদি আপনি এই জিনিসটা অফলোড করতে পারেন and সে যদি গভর্নমেন্ট সাপোর্ট পায়, তাহলে কি আপনি মনে করেন যে এখানে রেভলিউশন করা পসিবল? ভাই আমি তো এটা পুরোপুরি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ড কি, মানে আপনার এই ওয়েস্ট ম্যানেজমেন্টে পোকা আসলো কেন? আপনি কি সিভিল ইঞ্জিনিয়ারিং না কি, মানে ব্যাকগ্রাউন্ড কি হ্যাঁ, আপনার? মানে আমি আমি হচ্ছে দুইটা সাবজেক্টে অনার্স করতে যে ড্রপ আউট হয়েছি। আচ্ছা। আর এই ওয়েস্ট ম্যানেজমেন্টে আসা শুধুমাত্র ভাইয়া আমার কৃষিতে কাজ করার জন্য। আমি ও। আসলে জৈব সার দিয়ে শুরু করি। হ্যাঁ কৃষিতে এসে ভাই আমার সবচেয়ে বড় যে, মানে যেটা আমার এতটা বেশি পুশ করছে, যে হ্যাঁ। আমাদের ফুড সেফটির অবস্থা খুব খারাপ। আচ্ছা আমার আচ্ছা। বাচ্চা আছে, আমার বাচ্চা বড় হচ্ছে, এবং হ্যাঁ। চারিপাশে আমি যা দেখতেছি ভাই, এর জন্য বিলিভ মি আমি রুট লেভেলে 5 বছর কাজ করছি, সার দিচ্ছি, শুধু জৈব সার। ঠিক আছে, বুঝছি, মানে আপনার সাথে ইনশাল্লাহ কথা হবে। হ্যাঁ মানে আপনি রাইট জায়গায় হাত দিয়েছেন, মানে আই লাভ ইউর ভিশন। ইনশাল্লাহ হবে, এবং আমরা এখানে ভাইয়া, অনেকখানি সময় নিলাম সবার সাথে আলাপ করতে, এবং আমি আমি শিওর যে মোটামুটি সবাই এনজয় করছে এবং সবার মাথায় আসতেছে যে রিয়েলি কত রকমের ব্যবসা যে চারিদিকে ঘুরতেছে, এন্ড এত ডাইনামিক, এক এক ব্যবসার এক এক প্রবলেম। বাট মানে দিস ইজ ওয়ান্ডারফুল যে আপনাদের মতো অন্টারপ্রেনাররা যদি না আসে তাহলে আসলে কি হবে। এই কাউরে না ভাইয়া, কাউরে প্যারা এবং এটা নিতে হবে। হ্যাঁ। আমার তো মেন্টাল পরিচয় হয়ে গেছে যে আমি পুরোটাই পাগল হয়ে গেছি, আচ্ছা আচ্ছা সব আচ্ছা। বাদ দিয়ে ময়লা নিয়ে করছি। আর আল্লাহ, চ্যালেঞ্জেস অনেক করতে হয়। বুঝতে পারছি। তো আপনার ব্যবসায় আপনার আপনার ফ্যামিলিতে কি অন্টারপ্রেনর কেউ আছে নাকি এইটাও আপনার ফার্স্ট? না ভাইয়া, আমার আম্মা খুবই একজন আচ্ছা। উদ্যমী মহিলা, মহিলা এখন মাশাআল্লাহ। ছিলেন, এখন হ্যাঁ। আম্মুর একটু বয়স হয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। সে জয়িতায়, ঢাকা ওই যে 27 নম্বরে রাপা প্লাজায় জয়িতা ছিল, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ। তার একটা আউটলেট আছে। আহ, ও, এবং আমার যশোরে বাবাও তো আমার, জুইতে আছে। হ্যাঁ যশোরে, যশোরে জয়িতা আছে হ্যাঁ। হ্যাঁ আর হ্যাঁ। ঢাকায় ওদের একটা হচ্ছে পুরা মার্কেট প্লেস আছে, যেখানে ওদের আচ্ছা। বিভিন্ন সংস্থা ওদের আউটলেট দিয়ে ওদের প্রোডাক্ট সেল করে। ওকে ওকে, ইন্টারেস্টিং। তোমার ভাই ঠিক আমার আছে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া আপনি এই ওয়েস্ট থেকে কি কোনোভাবে এটা কি ডিরেক্ট কম্পোস্টে কনভার্ট করতেছেন নাকি এখান থেকে আবার আরেকটা প্রোডাক্ট বের করতেছেন, ইজ দ্যাট লাইক বিএসএফ অর সামথিং এলস? ভাই আমি এখান থেকে অসংখ্য বাই প্রোডাক্ট করা যায়, মানে কিন্তু আপনি এখন বিএসএফ করতেছেন আমি কিনা আমি তার ভাইয়া জাস্ট আমি মানে কম্পোস্টে আছি। আদার কিছু করতে গেলে ভাই তো ওই যে ফান টান দিয়ে অনেক কিছু গট ইট করা গট ইট যাচ্ছে। গট ইট, থ্যাংক ইউ, ওকে ভাই ঠিক ঠিক আছে, আছে। আপনি আপনি একটা কাজ করেন না, আপনার বাসা ইসে কোথায় এই ভাই, মানে আপনি যশোরে আপনার বাসা কোথায়? ভাইয়া আমার, আমি আমার বাসা আপনি যেখানে আছেন সেখান থেকে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তা। আচ্ছা ঠিক আছে, আপনি তো গ্রুপে আছেন, আপনি আমাকে কালকে বসে একটা নক দেন, আমি পারলে আপনার সাথে ফেস টু ফেস কিছু কোন কথা বলবো না, মানে আমার আপনি ইনশাআল্লাহ ভাইয়া, ফাউন্ড একটা রিয়েল যোদ্ধা। হ্যাঁ, আমি আপনার কিছু টাইম দিতে চাই, হ্যাঁ আমি শুনতে চাই যে আপনার এখানে থ্যাংক আর ইউ কি কি ভাইয়া, করার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এভাবে থ্যাংক ইউ কিন্তু ভাইয়া। পার্সিয়ালিটি হয়ে যাবে, বাকি দাদা ফ্যামিলি আমরা তো যাবে। যশোরে যেহেতু আছি, ফেস টু ফেস হয়ে যাবে, আর ঢাকায় গেলে তো সবার জন্য আসি। কারণ আবার কবে যশোরে আসবো এবং কখন উনি আবার আসবে, আর ফিজিক্যালি সেগুলাতে আপনার রাশেদ ভাই আপনার কিন্তু যাওয়া উচিত, মানে আপনার ঢাকায় যে সেশনগুলো হবে যত কষ্টই হোক যাবেন, বুঝছেন? মানে ভাই আমি আপনি। খুব চেষ্টা করছিলাম এবার, কিন্তু এবার হ্যাঁ। হয় নাই। হুম। ইনশাআল্লাহ আমার পুরোপুরি নিয়ত আছে। হ্যাঁ, আপনি আমাদের একটা সুযোগ হচ্ছে। হ্যাঁ ভাইয়ার জাস্ট হ্যাঁ হচ্ছে একটু ইয়ে যে হ্যাঁ মাহবুব ভাইয়াকে কি আপনি চিনেন ভাইয়া? উনিও হ্যাঁ। হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে এবং ওনাকেও না, মানুষজন পাগল ঠিক আছে। বলেই চেনে। সো আচ্ছা। আমি আপনাকে হেল্প করতে পারি ওনার সাথে কন্ট্যাক্টের জন্য আর কি, এই বিষয়ে। থ্যাংক ইউ আপু, থ্যাংক হি ইউ। ইজ অ্যানাদার এক্সপার্ট আর কি।
স্মল ওয়ার্ল্ড, এটা আমরা ইনশাল্লাহ আমাদের এইখানে করতেই হবে। এই কোহোর্ট ওয়ান, যে যত কোহোর্টই আসুক এরপরে, কোহোর্ট ওয়ান উইল বি আ হিস্ট্রি। হ্যাঁ, তবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওমর ভাই, আমি একটা জিনিসের জন্য খুব গ্রেটফুল ভাই, সেটা হচ্ছে যে ঠিক আল্লাহ আছে। পাক হ্যাঁ, আমাকে আপনাদের এখানে আসার সুযোগ দিছে, এবং আলহামদুলিল্লাহ। সোফার এই প্রথম ভাই আমি ওয়েস্ট হ্যাঁ, ম্যানেজমেন্ট এই জার্নিতে 2টা বছর আছি, এই হ্যাঁ। প্রথম আমি এতটা এক্সাইটেড ফিল করতেছি ভাই। আমি অনেক আচ্ছা। ফিল করছি এর মধ্যে, আল্লাহর রহমতে অনেক হ্যাঁ, কিছু অ্যাচিভ হয়েছে, কিন্তু এরকম এক্সাইটমেন্ট হ্যাঁ, হ্যাঁ। আসলে ভাই আমার মনে হচ্ছে যে না, এবার মনে হয় যে আই এম অন দ্য হইতে পারে, রাইট হইতে ট্র্যাক, পারে। অন না, দ্য রাইট পিপল। আমিও ব্যাক অফ দ্য মানডে ভাই আমরা অনেক সামথিং অলরেডি ম্যাপিং করা শুরু করছি যে ভাই অনেকদিন পরে একটা পাগল পাইছি আমার মতো, এই জন্য ভালো লাগতেছে। নাইস, নাইস। আমাদের যাক আচ্ছা, ভাই, মাসুদ অনেক ভাই, অনেক পাগল পাওয়া গেছে। ভাই সরি মাসুদ ভাইয়ের সাথে আপনি ওমর ভাই, সরাসরি। হ্যাঁ, আমরা মনে হয় একটু হ্যাঁ, ফরওয়ার্ড করি, ঠিক আছে, ঠিক টাইমের আছে। দিকেও দেখতে না, হচ্ছে। আমি বলতেছি জি ভাই। সরি। শফিউল ভাই বলছে যে একটা পাগল পাইছে, মাসুদ ভাইয়ের সাথে দেখা হইলে শফিউল ভাই আরো এক্সাইটেড হয়ে যাবে। মাসুদ ভাই ইজ আলট্রা প্রো ম্যাক্স। হ্যাঁ, আমাদের সবার ওটার কাছ থেকে শেখার আছে। ঠিক আছে, আমরা একটু গল্প করলাম যাতে বোর্ডম না চলে আসে, এবং আমার মনে হয় খুবই এনজয় করছেন আপনার এই সেশনটা। আমরা নেক্সট স্লাইড গুলাতে চলে যাই ইনশাল্লাহ। বিসমিল্লাহ। ওকে, সো এইখানে যেটা আমরা একটু আগে চিন্তা করলাম যে কিভাবে কিভাবে গ্রোথ আসে, আর এইখানে আমরা দেখব যে আসলে গ্রোথ কিভাবে মানে অকাল মৃত্যুর মুখোমুখি হয়। সেইটা হচ্ছে গিয়া একটা ইম্পর্টেন্ট জিনিস, যে কিভাবে গ্রোথের জিনিসটা প্রসপেক্ট গুলা কমে যায়। একটা নাম্বার হচ্ছে ইফ ইউ ডোন্ট হ্যাভ আ প্রপার টিম, এইটা যেটা হয়, ফাউন্ডাররা দে গেট বার্নড আউট, কারণ প্রপার লোক পায় না। আমরা কম্পিউটার ভাষায় বলি এপিআই। তা সে যে একটা কাজ ডেলিগেট করবে একজনের কাছে, সেই রকম টিম যদি বিল্ড না করতে পারে, তাহলে গ্রোথ আপনার ইট গেট স্টাক। বিকজ ফাউন্ডার যতই হোক না কেন, টিম ছাড়া, যতই ডাইনামিক হোক, যতই ফান্ড আসুক, টিম ছাড়া ইউ ক্যানট মুভ দ্য অ্যারোপ্লেন ওইভাবে ডাইনামিক ওয়েতে। আর একটা হচ্ছে গিয়ে নো মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান ছাড়া বার্ন করলে ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর মানি, অ্যান্ড আরওআই কম হবে, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল গেট ফ্রাস্ট্রেটেড। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার প্ল্যান ছাড়া, প্ল্যান থাকলে যে আপনি স্মুথনেসটা পাইতেন, সেইটা না থাকলে অনেক সময় মানুষ মনে করে যে জোরের ঠেলায় খালি বুস্টিং এর ঠেলাতেই বাঁচবে। সো একটা সময় গিয়ে অনেক বড় একটা ক্র্যাশ হয়, এবং এটা লার্নিং এর জিনিস। আমরা যখন এই যে লাইট অফ হোপে কাজ করতেছি, আপনার মনে করেন যে গুফিতে কাজ করতেছি, টগুমুগুতে কাজ করতেছি, চালডাল সেবাতে যখন করছি, অনেকখানে আমরা এই সিচুয়েশন দেখছি যে যখনই টাকা বেশি থাকে, তখনই অনেকটা মার্কেটিং মনে হয় যে ভাই করতে থাকো, সেল আসতেই হবে, নাম্বারস মাস্ট গো অন। কিন্তু সেইখানে যায় প্ল্যানিং এর একটু ঢিলামাই হয়ে যায়, এবং বাজেট কি হয়, ওয়েস্ট হয়, এবং দেখা যায় যে 100-200 ডলার বার্ন হচ্ছে ডেইলি, কিন্তু এমন একটা সময় চলে আসে যখন $20 দেওয়ার কি থাকে না, বাজেট দেওয়ার ক্ষমতা থাকে না। সো এইটা একটা খুব রিয়েল প্রবলেম, অ্যান্ড গ্রোথ, অ্যান্টি গ্রোথ একটা প্রবলেম। সো উই অলওয়েজ শুড হ্যাভ আ প্রপার প্ল্যান। প্রপার প্ল্যান আপনি কিভাবে বুঝবেন? এক্সপেরিমেন্ট করতে হবে ফাউন্ডারদের, লট অফ এক্সপেরিমেন্ট, দ্যাটস ফাইন। বাট ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু সার্টেন পিপল, যারা আপনার মতো এইরকম 100, 200, 500, 1000, 2000 এক্সপেরিমেন্ট, যেমন আমি বলি যে আমার ক্যারিয়ারে সবচেয়ে বড় ইনকাম যদি হয়, সেটা হচ্ছে যে আমি $3.5 মিলিয়ন খরচ করছি। এই $3.5 মিলিয়ন অজস্র, আপনার মনে করেন যে অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন ছিল, অজস্র বুটস্ট্র্যাপ টাইপের ক্যাম্পেইন ছিল, অজস্র ভুল ছিল, কিন্তু এইগুলা যে ফেইল এবং সাকসেসের যে মেট্রিকগুলা, সেইগুলো আমার মাথার মধ্যে আছে। মানে আই এম হ্যাপি যে এখন যে কোনো একটা কিছু দেখলে আমরা বলতে পারি দিস উইল ওয়ার্ক, দিস ওন্ট ওয়ার্ক। সো এইভাবে যারা এইসব করে আসছে, এদের সাথে আপনারা যদি মানে এই প্ল্যানগুলা ভেট করান, তাইলে দেয়ার আর চান্সেস যে আপনার লসেসগুলা কম হবে, অ্যান্ড আপনার এক্সপেরিমেন্ট 10টার জায়গায় 2টা 4টা দিয়ে করলেও হবে। অবভিয়াসলি এক্সপেরিমেন্ট, আপনার নিজের এক্সপেরিমেন্ট অন্য কারো এক্সপেরিমেন্ট দিয়ে হয় না, বাট স্টিল ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ব্যান্ডউইথ অর বাজেট, অ্যান্ড ইফ ইউ থিঙ্ক যে আমার প্রোডাক্টের এক্সপেরিমেন্টটা আমি আরেকজনের কাছ থেকে ভেট করায় নিব, অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্য স্কোপ, ইউ শুড ডু ইট। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে রং হায়ার্স। হ্যাঁ, এই রং হায়ার্স একটা বিশাল বড় জিনিস। কোম্পানিগুলা যেটা হয়, অনেক সময় মনে করে অনলি বেসড অন এক্সপিরিয়েন্স লোকজন হায়ার করে, বা আগের হয়তো ভালো একটা কোম্পানি ছিল এটার জন্য হায়ার করে, বা একটা রেফারেলের জন্য করে, বা একটু সস্তায় পাওয়ার জন্য, হ্যাঁ, রং রিসোর্সে কি করে, অনবোর্ড করে। কিন্তু ওই যে যেটারে বলে যে সস্তার 13 অবস্থা বা সস্তার 12 অবস্থা, এই রকমও অনেক সময় প্রবলেম হয়। এবং একটা টিমের মধ্যে যদি 2টা ইনএফিশিয়েন্ট লোক থাকে, ওই 2টা ইনএফিশিয়েন্ট লোকের যে ইনএফিসিয়েন্সি, সেটা বাকি লোকগুলোরও এফিসিয়েন্সি আপনার
ইন দ্য লং রান কি করায় দেয়, কমায় দেয়। তো সময়ও নষ্ট হয়, উইচ ইজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টাকাও নষ্ট হয়, মোমেন্টামও আপনার কি হয়, নষ্ট হয়। ধরেন একজন আসছে, সে একটা মোটামুটি টিমে একটা ভালো হয়ে গেছে, সে আরেকটা অফার পাইছে, সাথে সাথে সে চলে গেছে, তার কোনো ভিশন নাই। সে চিন্তা করছে যে আমার স্যালারি বেশি দিয়ে কাজ, আমি আর এই কোম্পানিতে থাকবো না, কারণ আমি আরেক জায়গায় আমার 30% 40% পাইছি। সে 6 মাস পরেই চলে গেল, অথচ সেই ছেলেটা প্রসপেক্টিভ ছিল আপনার টিমে, তাকে একটা ভালো জায়গা দিছেন, এবং তারপরে সে ওই জায়গাটা ছেড়ে চলে গেছে। ওর আন্ডারে 4 জনের একটা টিম ছিল, সেও এখন লিডার, মাথা ছাড়া ঘুরতেছে। তো দিজ আর মানে ভেরি এক্সপেন্সিভ মিস্টেক্স। টাকা লস হওয়ার চেয়েও যদি আপনার রং হায়ার করেন, দেন দিস ইজ আ ভেরি বিগ লস ফর দ্য কোম্পানি। সো এইখানে আমাদেরকে খুবই কেয়ারফুল হইতে হবে। এখানে আপনাদের সাথে আমি দুইটা স্ট্র্যাটেজি শেয়ার করি। হ্যাঁ, আমি যেহেতু এদের সাথে কাজ করছি, সো আমি একটু খুব মানে ফ্রিলি নাম ইউজ করতেছি। আই ডোন্ট নো যে ওয়েদার দে উইল বি হ্যাপি অর নট, যদি জানে, বাট আমি এটা ইন্ডাস্ট্রি নলেজ হিসেবে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সেইটা হচ্ছে যে চালডাল এবং সেবাত বাংলাদেশের দুইটা বড় স্টার্ট আপ, কিন্তু দুইটা ফাউন্ডারের দুইটা স্ট্র্যাটেজিতে কাজ করে। হ্যাঁ, আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইনসাইট আপনাদের জন্য। অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি চুজ যে আপনি আসলে কোনটা করতে চান, অ্যান্ড আপনার ব্যবসার জন্য কোনটা হবে সেইটা আপনি জানবেন। আর না হলে ইউ শুড কাম টু এক্সপার্টস যে আসলে আমি কোনটা করলে আমার জন্য সুবিধা হয়। অবভিয়াসলি B2Bর জন্য একটা হবে, B2Cর জন্য একটা হবে, প্রতিটা ব্যবসার জন্য আলাদা আলাদা চিন্তা। সো চাল ডালের যে জিনিস, চাল ডালের স্ট্র্যাটেজি হচ্ছে তারা খুবই লো কস্ট রিসোর্স নেয়, এবং যারা হার্ড ওয়ার্কিং, যাদের মধ্যে ক্ষুধা আছে, কিন্তু হয়তো তাদের আপনার ভালো ডিগ্রি নাই, কিন্তু ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে নাই, বা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, কিন্তু হার্ড ওয়ার্কিং অ্যান্ড হাংরি, এইসব লোকজন চাল ডাল নেয় এবং দে ইনভেস্ট অন দেম, অ্যান্ড তাদেরকে লয়াল বানায়। টাইম নেয়, 1 বছর 2 বছর টাইম দেয়, টাকা দেয়, ট্রেনিং দেয়। তখন তারা যেটা হয়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এদের লয়ালিটি অনেক বেশি হয় এবং সিস্টেমের রিটেনশন বেশি থাকে, এর জন্য সিস্টেমে ধাক্কাধাক্কি কম হয়, স্টেবিলিটিটা বেশি থাকে। সেবা যেটা করে সেইটা হচ্ছে যে সেবা সবসময় মার্কেট থেকে চেষ্টা করে, দে ওয়ান্ট টু হায়ার দ্য বেস্ট ইন দ্য মার্কেট। টাকা সমস্যা না, দে ওয়ান্ট টু হায়ার অনলি দ্য বেস্ট। কিন্তু বেস্ট ইন দ্য মার্কেটের যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে এরা অলওয়েজ আরো বেটার জায়গা থেকে কি পায়, অফার পায়। সো এখানে রিটেনশন, এমপ্লয়ি রিটেনশন একটু কম। আরেকটা যেটা সমস্যা হয়, যে যেমন ধরেন আমি এইটা আমি যেমন চ্যালেঞ্জ ফেস করি। হ্যাঁ, এখন যেহেতু আমি বিভিন্ন ছোট ছোট কোম্পানি বা মিড সাইজের কোম্পানির সাথে কাজ করতেছি, ধর আমি কাজ করে আসছি মাসে 35-40 কোটি টাকার কোম্পানি। এখন একজনে মাসে 2 কোটি টাকা বা 5 কোটি টাকার একটা কোম্পানি চালায়। সে এইখানে আইসা মনে করলো যে হ্যাঁ, এইখানে আমি আরেকজনকে কাজে লাগাবো যে আরো অনেক বড় ব্যবসা করে আসছে, কিন্তু এইখানে হয়তো সবসময় কি ফিট নাও হইতে পারে। অ্যান্ড আপনি নিয়ে আসছেন, কিন্তু আপনার সিস্টেমের হয়তো প্রসেসগুলাই ম্যাচুর হয় না, আপনার সিস্টেমের হয়তো ইঞ্জিনের যে লিভার্সগুলো সেগুলাই রেডি হয় না। কিন্তু এখানে আপনি একটা মনে করেন যে এরোপ্লেন নিয়ে চলে আসেন, MiG-29, আবার ওই যে এই রাফায়েল টাফায়েল যা বলে এগুলো সব নিয়ে আসছেন, কিন্তু আপনার দৌড়াদৌড়ি করার জায়গায় নেই, এবং আপনার অন্যান্য ইঞ্জিনের ইগুলা ঠিক নাই। সেইখানে গিয়ে আপনার একটা বড় ধরনের কি হয়, মাঝে মাঝে প্রবলেম হয়। সো দুইটারই সুবিধা এবং অসুবিধা আছে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আপনি আপনার কোন ধরনের লোকজন নিবে। তবে আমি যেটা দেখছি সব সময়, আপনার যা একটা কমন জিনিস, সেটা হচ্ছে ক্ষুধা। যার জন্য আপনার চাকরিটা অনেক ইম্পর্টেন্ট, যে বেশি রিয়েলাইজেশন করবে যে দিস চাকরি আমি আমার ফ্যামিলি চালাইতেছি, অ্যান্ড এইটা আমার জন্য একটা সুযোগ। সে হয়তো এই সুযোগটা পাইতো না, কিন্তু আপনি একটা সুযোগ দিচ্ছেন, সে কোনোভাবে এই সুযোগ হারাইতে চায় না। এই রকম লোকজন নিলে আপনার কোম্পানির প্রতি যে লয়ালিটিটা থাকে, অ্যান্ড আপনার রিটেনশনটাও ভালো হয়। বাট ইজ আ ওয়ার্নিং, যে এইখানে যেটা হয় সেটা হচ্ছে ওর কাছ থেকে আপনি যে ডিম এক্সপেক্ট করবেন বা রেজাল্ট এক্সপেক্ট করবেন, এইটাতে একটা ডিলে সবসময় থাকবে। সেইটা চিন্তা করেই আপনাকে কি করতে হবে, প্ল্যানিং করতে হবে। তো যাই হোক, নেক্সট হচ্ছে আনক্লিয়ার পজিশনিং। যদি কনফিউজ কাস্টমার থাকে, মনে করেন আপনি আজকে ভাল লাগছে, আপনি দিচ্ছেন ইত্যাদি.com, আর ইত্যাদির মধ্যে ইত্যাদি দিচ্ছেন, একদিন বেচতেছেন হচ্ছে গিয়া টেবিল বেচতেছেন, আরেকদিন বেচতেছেন পানির বোতল, আরেকদিন বেচতেছেন হানি নাটস, আরেকদিন বেচতেছেন গোবর সার, আরেকদিন বেচতেছেন মনে করেন যে ওয়ালম্যাট। এইরকম হাবিজাবি মার্কার যদি জিনিস হয়, কাস্টমার যদি নাই বুঝে যে আপনার আসলে ব্যবসাটা কিসের, সেই সব জায়গাতে আপনার একটা গ্রোথ আপনার স্লো ডাউন হয়, বা আপনার আনস্টেবল হয়ে যায়। এবং আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে মার্কেটিংয়েরও এক্সপেন্স অনেক সময় বেড়ে যায়, কারণ আপনি প্রত্যেকটা নতুন প্রোডাক্ট নিয়ে আসলে নতুনভাবে নতুন কাস্টমারের কাছে আপনাকে যেতে হয়। এবং আপনার যেটা হয়, প্রত্যেক নতুন কাস্টমারের কাছে কখন যান, তখন আবার তাদেরকে 4 বার 5 বার করে দেখাইতে হয়, তারপর একটা এডুকেশনের পরে কনভার্ট হয়। সো আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট
প্রতিবারই হয়তো বা অনেকটা আনস্টেবল জিনিস হয়ে যায়। কিন্তু সেম টাইপের একটা জিনিস যদি আপনি জেনারিক একটা করেন, তারপর আস্তে আস্তে এক্সপ্যান্ড করেন। যেমন আইসের ওরা বলতেছিল যে ওরা এখন আপনার এই যে হেডফোন অ্যান্ড ইয়ারপড সেল করে, এর সাথে চার্জার কেবল সেল করে, এরপর ওরা চিন্তা করতেছে এই লাইনেরই এই ইসের মধ্যে যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে নিয়ে আসবে। ইট সাউন্ডস লাইক এ ইকোসিস্টেম, দেন ইট ইজ ফাইন। কিন্তু র্যান্ডম জিনিসপত্র এনে পজিশনিং ব্র্যান্ডের নষ্ট করা যাবে না। এইটা ওয়ালি ভাইও আপনাদের সাথে শেয়ার করবে যখন ব্র্যান্ডিং এর এটা হবে। ল্যাক অফ নাম্বারস, নো ওয়ে টু মেজার। এখানে হচ্ছে যে আপনি বলতেছেন যে ভাই খরচ করেন, মার্কেটিং এ খরচ করছি 10 লাখ, সেল হয়েছে 2 কোটি, স্যালারি হয়েছে 50 লাখ, এইটা হয়েছে 30 লাখ। মানে নাম্বার দেখতেছেন কিন্তু কোনো রেজাল্ট মানে বোঝা যাচ্ছে না যে 30 লাখ খরচ করলেও 2 কোটি টাকা সেল হইতেছে, 70 লাখ খরচ করলেও 2 কোটি টাকা হইতেছে, আবার খরচ বন্ধ করলেও দেখা যাচ্ছে যে 1.5 কোটি টাকা হইতেছে। সো এইখানে এই যে মেট্রিক বা মেজারমেন্ট, এইগুলা যদি ঠিক না থাকে, যে আমি আসলে এইটা করার ফলে এইটা হইছে, এইটা ফেল করছে, এইটা সাকসেসফুল হইছে, প্রপার ট্র্যাকিং যদি না থাকে, দ্যাট অলসো হ্যাম্পার্স গ্রোথ। আচ্ছা নসিন, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। সো এই জিনিসগুলো আমাদের খুবই কেয়ারফুল হইতে হবে। আচ্ছা, রাইট। সো এইখানে একটা জিনিস হচ্ছে যে তাইলে আচ্ছা ভাই আমরা তো বুঝলাম যে গ্রোথ আসলে কি কি ভাবে আসে, তারপর আবার বুঝলাম যে গ্রোথ আসলে কখন কখন ব্যাকফায়ার করে, বা কখন কখন আপনার মানে এটা স্লাগিশ হয়ে যেতে পারে, বা ডেডলক হয়ে যেতে পারে, বা গ্রোথ কখন আপনার ব্যাকফায়ার করতে পারে, সেইটা একটা জানলাম। এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে গ্রোথ আসলে তাইলে কি। গ্রোথ রেডিনেস ইজ টু মার্কেটিং অনলি না, মানে আপনি যে মনে করতেছেন যে গ্রোথের জন্য রেডি হওয়া মানে শুধুমাত্র মার্কেটিং করা, ইটস নট দ্যাট। সেটা তাহলে কি আছে, এটা হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রাইট টিম, রোলস থাকতে হবে যে এর এইটার জন্য এ, এর জন্য হচ্ছে কি অ্যাসাইন্ড পারসন এ। হ্যাঁ, এবং আপনার অ্যাসাইন্ড পারসন থেকে যে এই আউটপুটটা আসতেছে, অ্যান্ড একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে, সো দ্যাট নট এভরি সেকেন্ডে আপনার ফাউন্ডারের নিজেরা এসে বলা লাগতেছে যে এইটা তো হইলো না, ওইটা তো হয় না। সো প্রপার লোক প্রপার জায়গায় রাখতে হবে, অ্যান্ড তাকেও প্রপার সাপোর্ট দিতে হবে যাতে সে ওই প্রসেসটাকে কি করতে পারে, স্টেবল করতে পারে। চ্যানেল রেডিনেস, চ্যানেল রেডিনেস মানে হচ্ছে যে আপনি মনে করেন যে আপনি এখন, আমি সিম্পল একটা কথা, আপনি ধরেন এই এই ই ভাই কাজ করবে, কাউসার ভাই তার ব্যবসাটা বলতেছে যে মার্কেটিংটা ঠিক বুঝতেছি না, কাস্টমার পাইলে আমি রিটেন করতে পারি, কিন্তু ভাই কাস্টমার তো পাচ্ছি না। তার মানে হচ্ছে ওনার একটা মার্কেটিং সাপোর্ট লাগবে। উনি হয়তো শুধু একটা ফেসবুক পোস্ট রাখছে আর ওইটা বুস্ট করতেছে, কিন্তু উনি যদি এরকম খুঁজতো যে বাংলাদেশে তাইলে এইরকম যে 7,500 আইএসপি ওনার আছে, এই আইএসপি ওনারের সাথে আমি কি করি, মার্কেটিং করি, অ্যান্ড ওদেরকে আমরা ফোন দেই, ওদের সাপোর্ট লাইনে ফোন করে দেখি যে ওদেরকে আমরা সিস্টেম দিতে পারি কিনা। তারপর মনে করেন একটা কন্টেন্ট মেকারের কাছে গেল, কন্টেন্ট যারা বানায় তাদের কাছে যায়, বললো যে ভাই আমার সফটওয়্যারটা দিয়ে আপনি একটা ভিডিও বানান, সেইটা আমি ইউটিউবে বুস্ট করবো, সেটাও হয়তো করে নাই। তারপর আবার হইতে পারে যে তার এক্সিস্টিং যে কাস্টমার আছে তাদেরকে বিভিন্ন ইউএসপি, যে আমার এই সার্ভিস নিলে আপনার এত টাকা মাসে সেল হবে, সেল হবে না সেভ হবে, আমার এইটার মাধ্যমে এই ট্র্যাকিং পাবেন, এই জিনিসগুলো হোয়াটসঅ্যাপে সে ইনবক্স করতেছো। এই চ্যানেলগুলো হয়তো ওনার কি রেডি নেই, হয়তো বিলিং এর যে একটা বিল পরিশোধ করে, ওইটার হয়তো একটা এসএমএস উনি ম্যানুয়ালি দেয়, বা একটা এসএমএস হয়তো সিস্টেম থেকে জেনারেট হয়ে যায়, বাট ওইটা হয়তো ওনার এই ইয়েট ফিক্সের নাম থেকেও যায় না, মাস্কিংও নাই। সো এই যে মার্কেটিং চ্যানেলগুলা, এইটা আমাদেরকে সবগুলা প্রপারলি রেডি করতে হবে। অ্যান্ড ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমার কোন মার্কেটিং চ্যানেল আসলে আমার ব্যবসার জন্য ভালো। আমার জন্য কি এই ফেসবুকই খালি, নাকি আমি এসএমএসও করতে পারি, হোয়াটসঅ্যাপও করতে পারি, ইমেইলও করতে পারি। আর ভাই আরেকটা হচ্ছে ধরেন মাসুদ ভাইদের জন্য হয়তো কোনো কিছুই কাজ করবে না, কিন্তু লিঙ্কডইনে যায় যদি শুধু আপনার ওই রকম লোকদের খুঁজে বের করে তাদের সাথে কানেকশন করার একটা প্রসেস করে, বা লিঙ্কডইনের মধ্যে যদি এফএমসিজির যারা সাপ্লাই চেনের কন্ট্রোল করে তাদের সামনে যদি অ্যাডভার্টাইজ দেখায়, তাইলে হয়তো তার অনেক বেশি কি হইতে পারে, কনভার্সন হইতে পারে, অ্যান্ড ব্র্যান্ডিংটা হইতে পারে, কারণ তার ব্র্যান্ডিংটা ওই জায়গাতেই দরকার। সো এই চ্যানেলগুলা ব্যবসা বুঝে আমাদেরকে রেডি করতে হবে নিজেদের ব্যবসার জন্য। এর জন্য ইউ ক্যান কাম টু আস অ্যান্ড টেল আস যে ভাই আমি কোন কোনগুলায় ফোকাস করব। তখন আই উইল আস্ক ইউ 10 ডিফারেন্ট কোয়েশ্চেন্স টু আন্ডারস্ট্যান্ড যে আপনার আসলে টিজি কারা, কাদের কাছে আপনি মনে করেন যে এদের কাছে আমার ব্র্যান্ডটা জানলে বা এদের কাছে আমি প্রপোজ করলে আমার ব্যবসা বাড়বে। ওইটা হয়তো আমি ওই রকম ভাবে জানি না, আপনি আমাকে অনবোর্ড করলে আই ক্যান অলসো গাইড ইউ। সো চ্যানেল আমাদের রেডি হইতে হবে, মার্কেটিং চ্যানেল কোনটা আমাদের ব্যবসার জন্য বেস্ট সেইটা ঠিক থাকবে। আরেকটা হচ্ছে গিয়া ভিশন অ্যালাইনমেন্ট, এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে ফাউন্ডারের সাথে এমপ্লয়ি যারা, তাদের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হইতে হবে। অ্যান্ড ফাউন্ডার বলতেছে যে আগামী 3 মাসের আমাদের 3 কোটি টাকা আনতে হবে,
এখন যে মার্কেটিং এ আছে সে চিন্তা করতেছে যে ভাই আমার বাজেট কত, 3 কোটি টাকা আনতে হবে, ভাই আমার 50 লাখ টাকা না দিলে আমি 3 কোটি টাকা আনতে পারবো না। এখন সে খালি চিন্তা করতেছে এত টাকা দিবে, বুস্ট করব, এত টাকা আনবো। কিন্তু ফাউন্ডার কেন 3 কোটি টাকা চাচ্ছে? কারণ 3 কোটি টাকা যদি না দেখাইতে পারে তাইলে তার রান রেট বাড়বে না, রান রেট যদি না বাড়তে পারে সে ইনভেস্টরের কাছে যাইতে পারবে না, ইনভেস্টরের কাছে না যাইতে পারলে সে টাকা আনতে পারবে না, টাকা না আনতে পারলে সে আগামী 6 মাস পরে ব্যবসা যে এক্সপ্যানশন করবে সেই এক্সপ্যানশনটা করতে পারবে না। এক্সপ্যানশনটা কেন দরকার? কারণ সে চিন্তা করছে 2026-এর মাঝখানের মধ্যে সে এত বড় হবে। এত বড় কেন হবে? কারণ সে চায় এমপ্লয়মেন্ট আরো 300 লোকের হবে। এই যে একটা ফাউন্ডারের মাথায় যে চিন্তাগুলা আছে, এই চিন্তাগুলা টিমের সাথে অ্যালাইন্ড থাকতে হবে, টিমকে জানাইতে হবে। হ্যাঁ, যে তুমি খালি ফোন করবা, আজকে 150টা কল করবা, ফোন কইরা বলবা যে স্যার আপনি এইটা কিনেন, আপনার এইটা নেন, এই জিনিসটা না। ওরে বলতে হবে যে ইউ আর পার্ট অফ দ্য বিগ থিং। এইরকম ভাবে যদি করো, এইরকম 2 লাখ হাউস হোল্ড যদি আমরা নিতে পারি, এই 2 লাখ হাউস হোল্ড থেকে আমরা যদি ওয়েস্টটা ঠিক মতো নিতে পারি, এইটা আমরা কালেক্ট করে যদি নিতে পারি, এইটা প্রকৃতির দিক থেকে এত করবে, কার্বন এমিশন এত% কমাবে, ফুটপ্রিন্ট এত% কমবে। এই কাজটা কিন্তু তুমি করতেছো, তো তোমার কাজটা খালি 9 to 5 করে স্যালারি 10,000 টাকা নিয়ে যাচ্ছ সেইটা না, তুমি মানুষের হেল্প করতেছো। তখন দে উইল রিয়েলাইজ যে না, আমি অলসো মেকিং আ ভ্যালু ইন দ্য সোসাইটি, আমার একটা সোশ্যাল ইম্প্যাক্টও আছে আমার জবে। তখন দে উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউর সিস্টেমের আরওআই অ্যান্ড আপনার ওভারঅল যে আউটপুট সেটা অবভিয়াসলি বাড়বে। সো এখানে ভিশন অ্যালাইনমেন্ট অফ দ্য ফাউন্ডার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আমি যখন কনসালটেন্সি, যখন আমি বিভিন্ন জায়গায় যাই, তখন ওই ফাউন্ডারের সাথেও অনেক কথা বলতে হয় অ্যান্ড বুঝতে হয়। এবং অনেক সময় ফাউন্ডারের সাথে কথা বলে ফাউন্ডার অনেক সময় হয়তো বুঝেও না যে এই জিনিসটা ওমর ভাইরে অনবোর্ড করা লাগবে। তখন আমারই যে বলতে হয় যে ভাই এই জিনিসটা তো আপনি ক্লিয়ার করেন নাই, খালি তো নাম্বার চাইলে হবে না, আপনি কেন চাইছেন, কেন আপনার এই নাম্বারটা এখনই লাগবে, হ্যাঁ, এবং কেন এটা এইভাবে না চাই আপনি ওইভাবে নিচ্ছেন। এবং ফাউন্ডার্স অনেকের মধ্যেই অনেক সময় অ্যারোগেন্সিও থাকে, অ্যান্ড মানে আপনার মাথায় মনে করে যে এইটাই ইজ দ্য রাইট থিং। সো এই জায়গাতেই এক্সপিরিয়েন্স লোক এসে আপনার কি করতে হবে, গাইড করতে হবে যে ভাই এইভাবেও হয়তো জিনিসটা আসলে করা যায়। অ্যান্ড আপনার টিম কিন্তু জিনিসটা বুঝতেছে না। তো ফাউন্ডারদের অনেক সময়, অনেক ফাউন্ডার দেখা যায় খুব সাইলেন্ট, আর অনেক ফাউন্ডার দেখা যায় খুব হাইপার। সো হাইপার হইলেও টিমের সাথে অ্যালাইনমেন্ট রেখে হাইপারে বুঝাইতে হবে যে কেন আপনি এখানে, মানে কেন ইউ আর আপসেট, ওয়াই দিস নাম্বারস মেন্ট আ লট টু ইউ, যেটা এমপ্লয়িরা ফেল করছে, ওরা যে খালি কেপিআই হিট করে না এবং স্যালারি এক্সটেনশনটা পাইলো না সেইটা না, এটা কোম্পানির জন্য অনেক বড় সার্ভাইভাল একটা থ্রেট হয়ে গেল, বা কোম্পানির জন্য একটা অপরচুনিটি মিস হয়ে গেল। এইসব জিনিসও আপনার এমপ্লয়ীদের থাকতে হবে। এবং সাইলেন্ট ফাউন্ডার্সদের প্রবলেম একটু বেশি হয়, কারণ হচ্ছে কি এমপ্লয়িরা সারাক্ষণ সেকেন্ড গেস করতে থাকে। আচ্ছা বস আজকে আমার সাথে কথা কইলো না, তাইলে মনে হয় ওই দিন যেটা করছি ওই সমস্যা হয়েছে। আচ্ছা বস তো কিছু বললো না যে স্যালারি বাড়াবে কিনা, আচ্ছা তাইলে আমি অন্য জায়গায় একটা অ্যাপ্লাই করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার তো বস বলছো কিছু বলে নাই, তাইলে মনে হয় আমার পারফরমেন্স ঠিকই আছে। হঠাৎ করে দেখা যায় যে একদিন চাকরি চলে গেছে, বা আপনি মনে করেন যে ওর ডিমোশন হয়ে গেছে, বা ধরেন টিম চেঞ্জ করে দিছে, যেই টিমে থাকলে পারফরমেন্স ভালো হতো সেই টিম থেকে, কোর টিম থেকে সরায়া অন্য আরেকটা টিমে দিছে, বিকজ ওর থেকে আমি কি পাইতেছি না, আউটপুট পাইতেছি না। সো vision alignment with the founders and the employees team is very very important, যত ছোট ব্যবসা হোক আর যত বড় ব্যবসায় হোক। ওকে, নেক্সট। সো এখানে আমরা একটা জিনিস করছি যে আমরা আসলে আমাদের আপনাদের সাথে আমরা যে জার্নিটা করব, সেইটারে আমি আসলে কয়েকটা স্টেপে আমরা একটু চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, এক এক ব্যবসার জন্য একটু এক এক রকম হইতে পারে, বাট ওভারঅল জিনিসটা এইরকম 5 স্টেজ জার্নি। সেটা কি? এক নাম্বার হচ্ছে ক্লারিটি, নো ইয়োর কাস্টমার, গোল, মেসেজ। ভাই আমার ব্যবসা কার কাছ থেকে আসবে, আমি ব্যবসাটা কইরা কি করতে চাইতেছি, এবং আমার কাস্টমারের কাছে মেসেজিংটা কি, যে ভাই আমি আপনার এই প্রবলেমটা সলভ করতেছি, আপনার প্রবলেমের সাথে সাথে আমি পরিবেশেরও হেল্প করতেছি, আপনার প্রবলেমের সাথে সাথে আপনার বাচ্চাও যাতে একটা ভালো চাইল্ডহুড হয় পায় এর জন্য আমি টয়েসগুলো বানাইতেছি, আপনার বাচ্চা যাতে ভালো পড়াশোনা করে এর জন্য আমি একটা স্কুল দিছি। এই রকম একটা ক্লারিটি থাকতে হবে সার্ভিসের মধ্যে। আইএসপির কাস্টমারটা বলতে হবে যে ভাই আপনি টেকনোলজির ব্যবসা করতেছেন ভালো কথা, কিন্তু আপনার যদি প্রপার ট্র্যাকিং না থাকে, মেজারমেন্ট না থাকে, আপনার অ্যাকাউন্টিং যদি ঠিক না থাকে, বা তাইলে আপনি সামনে গিয়ে ফান্ড তুলে আপনি এই জিনিসটা বড় করতে পারবেন না। সো ইউএসপি গুলা, আপনার মেসেজ গুলা খুব ক্লিয়ার থাকতে হবে যে হোয়াট সলিউশন ইউ আর ব্রিংিং টু দ্য টেবিল। তারপর হচ্ছে রেডিনেস, এটা তো বলছি যে আমাদের রেডিনেসের আমরা একটা করবো যে
টিমটা ঠিক আছে কিনা, কি কি টুলস গুলো আপনারা ঠিক করতেছেন, হ্যাঁ বাজেটিং যেটা করছেন আপনাদের বাজেটিং কি ঠিক আছে, এমপ্লয়ি স্যালারিসের জন্য কত পার্সেন্ট রাখছেন, মার্কেটিং এর জন্য কত পার্সেন্ট রাখছেন। ইন্টারনাল টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ইন্টারনাল টিম বিল্ড করা একটু এক্সপেন্সিভ অ্যান্ড এটাতে ওয়ার্ম আপ করতে একটু সময় লাগে, বাট তারপরও লং টার্মে ইন্টারনাল টিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যান্ড এক্সটার্নাল এক্সপার্টিস নেওয়া লাগলে যদি ওই মানে আপনার ওই এফোর্ডেবিলিটি না থাকে, তাহলে ইউ ক্যান অলসো গেট কনসালটেন্সিস অ্যান্ড আদার স্টাফ। বাট দেন এগেন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে যখন আপনি বাইরের একজনের কাছ থেকে হেল্প নেবেন, তখন এটা ইন্টারনাল টিমের সাথে সিঙ্ক্রোনাইজেশনেরও একটা টাইম আছে, যেটা আপনাকে ধরে নিতে হবে যে এই টাইমটা আমার লাগবে। আচ্ছা, দেন হচ্ছে কি আপনার অ্যাক্টিভেশন, মানে হচ্ছে আপনি কোন কোন চ্যানেলে মার্কেটিং শুরু করবেন, কিভাবে আপনার সেলস ফানেলগুলো আসবে, কিভাবে আপনার কোন চ্যানেলে বেশি ইনভেস্ট করতে হবে, কোন চ্যানেলে আপনার কস্ট বেশি হচ্ছে, কোন চ্যানেল গেলে আপনার লোক বেশি লাগতেছে, কোন চ্যানেল গেলে আপনার কাস্টমার্স গুলো আসতেছে এবং টিকতেছে। এমন হতে পারে যে টেলিসেলস এর মাধ্যমে যে কাস্টমার গুলো আসতেছে সেগুলো হয়তো টিকতেছে না, ফেসবুকের মাধ্যমে যেগুলো আসতেছে সেগুলো হয়তো আবার টিকতেছে, কিন্তু এসএমএস এর মাধ্যমে দিতেছে সেগুলো আবার রিপিট ভালো হচ্ছে। তো এই রকম ট্র্যাকিং গুলো করে আমাদের সব ফানেল গুলো বানাইতে হবে। তারপর হচ্ছে কি ইটারেশন, অ্যানালাইজ, ফিক্স, রিপিট। প্রথমে এক্সিকিউট করে ফেললেন, মিসাইল টিজাইল যত চ্যানেলে যত আছে মার্কেটিং এর এক্সপেরিমেন্ট ক্যাম্পেইন সব করলেন, তারপরে সব মেট্রিক নিয়ে এসে ট্র্যাকিং থেকে বললেন যে ভাই তাইলে আমার একটা কাজ যেটা করতে হবে, ফেসবুকে আসলে আমার একমাত্র উপায়, এইটা ছাড়া উপায় না। আরেকটা বললেন যে না ভাই, ফেসবুকে $200 উপরে যখনই করি তখনই আমার আরওআই কমে যায়, তাহলে বাকি টাকাটা আমি ইমেল মার্কেটিংয়ে খরচ করবো। আরেকটা হলো যে না ভাই, তাইলে আমি একটা কাজ করি, ফেসবুকে দিয়ে আসলে হচ্ছে না, কারণ আমার এটা নর্মাল প্রোডাক্ট না, এটা একটু এক্সেপশনাল প্রোডাক্ট, আমি ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করতেছি। আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ওমর ভাই বা কেন কাছ থেকে আমার প্রপার টিজির লিড লিস্ট নিয়ে তারে আমার কি করতে হবে, ফোন করে করে আমার জিনিসটা বুঝাইতে হবে। আরেকজন মনে করলো যে না ভাই, আমার আসলে সত্যি কথা বলতে যেটা লাগবে সেটা হচ্ছে ফান্ডিং লাগবে, ব্যবসা আমি বুঝে গেছি কিভাবে করা লাগবে বা কি করতে হবে, আই জাস্ট নিড টু ফোকাস অন ফান্ডিং। তাইলে যেটা করতে হবে, আপনার ব্যবসাটা খুব সুন্দরভাবে ট্র্যাকিং করতে হবে, অ্যাকাউন্টিংটা ফার্স্ট ক্লাস করতে হবে, ব্র্যান্ডিংটা ভালো করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ডু রিয়েল বিজনেস অ্যান্ড ব্রিং রিয়েল নাম্বারস। দেন গো টু দ্য ইনভেস্টর, যে ভাই তুমি এখন আমার স্কেল করার জন্য হেল্প করো। তারপরে যেটা হইতেছে গিয়ে সেটা হচ্ছে যে এই যে আপনি যখন অ্যানালাইজ করে ফিক্স করে কিছু ডিসিশন নিয়ে নিলেন, তারপর হচ্ছে গিয়ে মেক ইট জাস্ট রিপিট করবেন, আর এটারে বড় করতে হবে। ঠিক আছে ভাই, আমি কাজ করছি, 50 লাখ থেকে 2.5 কোটি টাকা হয়েছে, তাইলে এখন আমার নেক্সট স্টেপে যাওয়ার জন্য কি করতে হবে, আবার একবার হিসাব নিকাশ করে তারপর আবার স্কেল করতে হবে, এবং স্কেল করার সময় ব্যাকআপ আছে কিনা ফাইন্যান্সিয়াল সেইটা মাথায় রাখতে হবে, তারপর আবার নেক্সট স্টেজে যেতে হবে। সো দিজ আর দ্য 5 স্টেজ যেভাবে আমরা কাজ করব: ক্লারিটি, রেডিনেস, অ্যাক্টিভেশন, ইটারেশন অ্যান্ড সিস্টেমাইজেশন। নেক্সট, নসেন। আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এটা আপনারা নিজেরা চিন্তা করবেন, হ্যাঁ মানে নিজেরা এই সেশনের পরে আমি স্লাইডটা নসীন শেয়ার করে দিবে আনে। এইখানে আপনাদের যেটা কোয়েশ্চেনের অ্যান্সারগুলা আপনাদের সাথে আপনাদের খুব বেশি ক্লিয়ার হইতে হবে, এবং যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আপনার না বুঝেন, যে আসলে তো ভাইয়া আমি তো এই এক্সপেরিমেন্টটাই করি নাই বা এই টেস্টটাই করি নাই, তাইলে আমি কিভাবে বুঝবো, তখন আমরা আপনাদেরকে গাইড করে দিব যে নেক্সট হিসেবে ফেস টু ফেস যেদিন হবে সেই দিনে, যে আপনি আসলে এইটা এইভাবে করেন, তাইলে আপনি ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে ইট উইল ওয়ার্ক অর নট। এবং এরকম অসংখ্য এক্সপেরিমেন্ট হয়তো করা লাগবে। মাইন্ড ইট, নেভার রাশ। আপনাকে হয়তো করতে হবে একটার পর একটা, কিন্তু সবসময় তাড়াহুড়া করা যাবে না। যখন একটা এক্সপেরিমেন্ট করতেছেন তখন বুঝতে হবে যে ইউ আর ডুইং দ্য এক্সপেরিমেন্ট দ্য রাইট ওয়ে, এবং রাইট ওয়েতে যখন করবেন তখন ওই এক্সপেরিমেন্টের যে রেজাল্ট হবে সেইটাই আপনি ডিসিশন হিসেবে নিতে পারবেন, যে ঠিক আছে এক্সপেরিমেন্ট ওয়াজ ডান প্রপারলি অ্যান্ড নাও আই এম সাইনিং দিস অফ, যে এইটা আর কি কাজ করবে না, বা এইটা আমার কাজ করতেছে, এইটা আমি নোট নিয়ে রাখলাম, এইটারে আমি কি করবো, স্কেল করব। হ্যাঁ, এইটা একটা জিনিস। সো ডু আই নো মাই কোর প্রফিটেবল কাস্টমার্স, এটা একটা খুব ভালো জিনিস, যে আচ্ছা আমি কোন ধরনের কাস্টমার আনতে পারলে এরা আমার সিস্টেমে থাকতেছে, এবং এরা সিস্টেমে যদি থাকে তাইলে আমি জানি যে প্রোডাক্ট বেচলে এদের কাছে আমি কি করতে পারবো, কিনতে পারবো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার 10টা প্রোডাক্ট আছে, কিন্তু ঢাকার বাইরে যারা অর্ডার করতেছে তারা শুধুমাত্র সেই সব প্রোডাক্টগুলাই করতেছে যেগুলো ঢাকার বাইরে কোথাও পাওয়া যায় না, এবং ওগুলাতে প্রফিট মার্জিন খুব কম। কিন্তু ঢাকার কাস্টমার যারা আছে এরা মোটামুটি মিক্সিং করে সব প্রোডাক্ট কিনতেছে, যেখানে আপনার আসলে প্রফিট মেক সেন্স করে। তাইলে আপনার বুঝতে হবে যে হয়তোবা আমাকে ঢাকা, চিটাগাং এবং মেইন যেসব শহর সেগুলাতেই করতে হবে, যারা শুধুমাত্র আপনার ওই সস্তা জিনিস খুঁজে আমার কাছ থেকে কিনবে না, সব প্রোডাক্টে মিলে আসলে
কিনবে। সো তখন হয়তো আপনি কি করতে পারবেন, ওইটা আইডেন্টিফাই করে ওই সব এলাকাতেই আপনি বেশি ফোকাস করতে পারবেন। একটা সময় যখন প্রফিটেবল হয়ে যাবে তখন এই প্রফিটের থেকে একটা এক্সপেরিমেন্টাল বাজেট নিয়ে অন্যান্য টেরিটরিগুলোতে আপনি এক্সপ্যানশন করতে পারেন। তারপর হচ্ছে উইচ চ্যানেলস আর ওয়ার্কিং টুডে। সো আমি এখন কাজ করতেছি খালি ফেসবুক নিয়ে, অন্য চ্যানেল ট্রাই করি নাই। তাহলে আমার অন্য চ্যানেল ট্রাই করতে হবে, কম্পেয়ার করতে হবে যে এই চ্যানেলে 100 টাকা দিলে এত টাকা আসে, এই চ্যানেলে এত টাকা দিলে এত টাকা আসে, এবং এইখানকার যে কাস্টমারগুলো আছে সেই কাস্টমারগুলো থাকে বেশি। হ্যাঁ, যেমন আপনাদের একটা খুবই ইন্টারেস্টিং জিনিস বলি, যে ঢাকার বাইরে আমরা দেখছি যে টেলিসেলসের মাধ্যমে কাস্টমার সবচেয়ে কমে আসে। মানে প্রতিটা কাস্টমার আনতে এমনও হয়েছে আমাদের চাল ডালে যে আপনার খরচ হয়েছে মাত্র 50 টাকা ঢাকার বাইরে। কিন্তু সমস্যা যেটা হইতেছে, এই 50 টাকা দিয়ে যে কাস্টমারগুলো আনতাম, এর আপনার 60% কাস্টমার আপনার ফার্স্ট পারচেসের পরে গায়েব হয়ে যেত। কেন গায়েব হইতো? এরা অনেকে ডিম কিনা খালি কি করতো, কিন্তু ডিম যেহেতু সবার লাগে তারা কিনে অ্যাকোয়ার হয়েছে। সিস্টেমেও আমরা দেখতেছি যে কাস্টমার অনেক আছে, কিন্তু এরা আমার কাছে কি করতেছে না, মানে প্রফিটেবল কাস্টমার হচ্ছে না। সো এইটাই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাকে বুঝতে হবে যে কোন কাস্টমারগুলো আমার জন্য প্রফিটেবল আর কোন চ্যানেল আমার জন্য সাস্টেনেবল ওয়েতে কাস্টমার অ্যাকোয়ার করতেছে। ঢাকাতে যদি আপনি টেলিসেলসের মাধ্যমে করেন তখন হয়তো আপনার ভালো প্রফিট হচ্ছে, বা ঢাকার বাইরে যখন আপনি এসএমএস করেন ওইখান থেকে যে কাস্টমারগুলো আসে সেগুলো দেখা যায় যে আর্লি অ্যাডপ্টার্স আছে, সেইখানে আপনার কি করতে পারেন, আপনার এসএমএস মার্কেটিং করতে পারেন। সো জিনিস বুঝে আপনাকে প্রপারলি চ্যানেলগুলা ট্রিগার করতে হবে, যে এই শহরের জন্য বা এই ক্যাটাগরির জন্য বা এই প্রাইস রেঞ্জের জিনিসের জন্য আমার এই চ্যানেলটা বেশি কাজ করে। তারপর একটা জিনিস এটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে, আপনারাই নিজেরা চিন্তা করবেন যে হোয়াট পার্সেন্টেজ অফ মাই লিড অডিয়েন্স গেটস কনভার্ট। ওই যে উনি বললো যে 10 জন কাস্টমার আনলে 8 জন থাকে। আবার আরেকটা হইলো গিয়ে ধরেন আপনার গ্যাজেট সেল করতেছেন, আপনার দেখা গেল যে আপনি যদি মোটামুটি কথার কথা যে 2 লাখ অডিয়েন্সের কাছে যাইতে পারেন তাইলে আপনার 100 অর্ডার কি হয়। হ্যাঁ, বা আপনি যদি এত টাকা খরচ করেন তাইলে আপনার এত টাকা আসতেছে। হ্যাঁ, এইখান থেকে আপনি একটা বুঝতে পারতেছে যে তাইলে আমি মোটামুটি এই রকম রিচ করতে পারলে আমার এই রকম কনভার্সন আসবে। এখন আমি তাহলে কি করবো, এটারে স্কেল করব। যেমন আপনার জাস্ট ফর এক্সাম্পল, আপনার হয়তো 1 লক্ষ ইমেল পাঠাইলে আপনার ওইখান থেকে 25টা অর্ডার হয়। তো 25টা অর্ডারে, প্রতিটা অর্ডারে আপনার 100 টাকা লাভ হয়। তো এখন 25টা অর্ডারে 2500 টাকা লাভ হয়, কিন্তু 1 লক্ষ ইমেল পাঠাইতে আপনার খরচ হয় মাত্র হচ্ছে গিয়ে আপনার ধরেন কথার কথা যে 1 লক্ষ ইমেল পাঠাইতে আপনার খরচ হয় হচ্ছে গিয়ে 7,000 টাকা। চাইলে আপনার ওইখানে যদি আপনার 2500 কত বললাম, 25,000 বললাম না কত বললাম, সো যদি এমন হয় যে হ্যাঁ আমার প্রফিট মার্জিনে কস্ট চলে যাচ্ছে এবং আমার আরো প্রফিট হচ্ছে, তাহলে আপনি ওইটা কি করবেন, ওইখান থেকে আপনি কনভার্সন করে এটা কি করবেন, স্কেল করবেন। আর যদি দেখেন যে না এখানে তো খরচ অনেক হচ্ছে কিন্তু আমার রিটার্ন ওই রকম আসতেছে না, তাহলে ওইটাতে আমাদের কি করতে হবে, ইনভেস্টমেন্ট কমাইতে হবে, বা ওই চ্যানেলে কি কনভার্সন কি কন্টেন্ট দিয়ে গেলে লাভ হয় সেটা উই নিড টু ফিগার আউট। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ওয়্যার ডু আই লুজ মোস্ট কাস্টমার্স। এখানে প্রত্যেকটা ব্যবসাতেই কিছু আপনার লিকেজ থাকে যার জন্য কাস্টমার আপনার রিটেন করা যায় না। এইটা হইতে পারে প্রোডাক্ট প্রাইসিং, এটা হইতে পারে প্রোডাক্ট ভ্যারিয়েশন, এইটা হইতে পারে যে আপনার যাচ্ছেনই রং জায়গায়, হ্যাঁ রং সিটিতে বা রং এলাকায় বা রং টার্গেটিংয়ে, সেইখানেই আপনার কাস্টমারগুলো আসলে কি থাকতেছে না, বা আপনার কাস্টমার সাপোর্টে যখন ফোন দিচ্ছে তখন কাস্টমারগুলা সাপোর্ট ঠিক মতো না পায় ডিসাইড হয়ে চলে যাচ্ছে, বা আপনি একটা স্পেসিফিক কুরিয়ার ইউজ করতেছেন যেখানে কুরিয়ারের কাছ থেকে অনেক কাস্টমার রিটার্ন দিচ্ছে, বিকজ কুরিয়ারের কমিউনিকেশনটা বা কুরিয়ারের যে সিস্টেমটা সেটা ইজ নট গুড, বা আপনার হয়তো অ্যাডভার্টাইজে এক্সাজারেট করে ফেলছেন, অনেক বেশি বলে ফেলছেন, কিন্তু সার্ভিস আসলে ওই রকম ভালো না প্রোডাক্ট, তখনও আপনার কাস্টমার। তো এই জিনিসটা লিকেজটা কোথায় আসলে আছে, গাফিলতিটা কোথায় আছে সিস্টেমে, এইটা ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। যারা একেবারেই নতুন তাদের হয়তো আরেকটু স্যাম্পল হইলে আসবে, বাট অবভিয়াসলি যেমন মাসুদ ভাই যেমন আরেকটা ব্যবসা থেকে আসছে, উনি হয়তো এটা জানে যে ওই ব্যবসায় কাস্টমার কেন লুজ করছে, সো উনি ওইটা রিভার্স করে এখন এই ব্যবসাতে সেই বুদ্ধিটা কাজে লাগাইতে পারবে। আর আপনারা যদি মনে করেন যে আমার ব্যবসা তো এখন আমি বুঝতেছি না, ধরেন কথার কথা যে আপনার এই যে কুতুবুদ্দিন ভাই যে এআই এর টুলসটা বানাচ্ছে, এইটাও তো মার্কেট একটু নতুন, তারপরে উনি যদি দেখে যে ইন্টারন্যাশনালি যে এআই টুলসগুলো 6 মাস 1 বছর আগে খুব হাইপ তুলছিল বা 3 মাস আগে, তারা কেন আস্তে আস্তে ড্রাস্টিক্যালি আপনার ফল করতেছে, তাদের রিভিউগুলো পড়তে হবে যে এই জায়গাতে কাস্টমার ডিস্যাটিসফ্যাকশন গুলো হচ্ছে, তাইলে তার প্রোডাক্টটা কিভাবে এইভাবেই আপনার ডিজাইন করতে হবে যাতে এই লিকেজগুলা না থাকে, বা তারও সাবধান হতে হবে যে আচ্ছা তার মানে কাস্টমার এক্সপিরিয়েন্সে এই প্রবলেমটা হলে কাস্টমার একটা ধস নামে, সো আমার এই জায়গাটা কি করতে হবে, উই আই নিড টু ফিক্স দিস। সো নসিন নেক্সট।
আচ্ছা, লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুট ফর মোস্ট বিজনেসেস এইটা কি? এইটা আসলে একটু ভার্সেটাইল জিনিস, তারপর আমি সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে সবার আগে কোন জিনিসগুলা তাড়াতাড়ি ফিক্স করে ফেলানো উচিত, হ্যাঁ, এবং যেটা মোটামুটি ইজি এবং যেটার জন্য আপনি মোটামুটি ম্যাক্সিমাম একটা রেজাল্ট পাবেন, বা যেটাতে আসলে আপনার বিজনেসের ক্ষেত্রে সাথে, হ্যাঁ, এটা রেভিনিউ বাড়তে পারে বা ট্র্যাক কস্ট এফিসিয়েন্সি কমতে, এফিসিয়েন্সি বাড়তে পারে, আপনার ওয়েস্টেজ কম হইতে পারে, হ্যাঁ, আপনার এখানে অডিয়েন্সের কাছে পৌঁছানোটা ইজি হইতে পারে, হ্যাঁ, তারপর আপনার ব্র্যান্ডিংটা আরও স্ট্রং হইতে পারে, বা আপনার প্রসেস বিল্ডিংটা ইজি হইতে পারে, টিমের মধ্যে যে এফিসিয়েন্সিটা সেইটা বাড়তে পারে। এটা কি কি? এটা হচ্ছে বিল্ডিং বেসিক সিআরএম। আপনারা যদি আপনাদের বিজনেসের জন্য কোনো সিআরএম এখনও সিলেক্ট না করে থাকেন, ইউ শুড ইমিডিয়েটলি ডু ইট। হ্যাঁ, এক একজন হয়তো লজিস্টিক পার্টনারের থেকে যে সিআরএম গুলো আছে সেগুলো ইউজ করেন, বা নিজেরা হয়তো সফটওয়্যার চিন্তা ভাবনা করতেছেন। হ্যাঁ, যদি কিছুই না থাকে তাইলেও অ্যাটলিস্ট গুগল শিটের মাধ্যমে আপনার একটা অটোমেশনের মাধ্যমে একটা ট্র্যাকিং করতে হবে। সো দেয়ার হ্যাজ টু বি প্রপার টুল এবং ট্র্যাকিং, যে আপনি কি ব্যবসা করতেছেন, কোথায় কি কস্ট যাচ্ছে, আপনার ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর যে জিনিসটা সেইটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেইটা ইউনিট টু ফিক্স। কারণ ইনভেস্টমেন্ট যারাই চাচ্ছেন তাদেরকে সবার আগে যেটা দেখবে হচ্ছে গিয়ে যে অ্যাকাউন্টিংটা কি, ফাউন্ডারদের দেখবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার নাম্বারস কি। তো অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স যদি ঠিক মতো না থাকে তাইলে দেয়ার ইজ আ বিগ প্রবলেম, যে আপনার এখানে বিগ চ্যালেঞ্জ, যে আপনার এখানে পাবেন না। কারণ ব্যবসা ক্লারিটি না পাইলে ইনভেস্টররা কোনোদিনও কি করবে না, ইনভেস্ট করবে না। তারপর হচ্ছে ইউজ ইউর এক্সিস্টিং কাস্টমার লিস্ট, এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন ধরেন এক সেকেন্ড, আচ্ছা, আহ, এইখানে আমি একটা ধরে বলি আমি, সামিন ভাই, আপনাদের লাইফ টাইম কাস্টমার কতজন? ভাইয়া লাইফ টাইম হচ্ছে অ্যাবাউট 12,000 প্লাস। 12,000 প্লাস। সো ধরেন এইখানে আপনারা তো এখন ফেসবুকে নর্মালি এখন কাস্টমার অ্যাকোয়ারি করতেছেন, মানে যারা কিনতেছেন, ধরেন কথা কথা যদি ডেইলি 100টা সেল হয়, তাহলে এখানে কত পার্সেন্ট আপনার পুরান কাস্টমার? এটা কি আপনাদের কোনো ট্র্যাকিং আছে? এটার এক্সাক্ট ট্র্যাকিং ভাইয়া করা হয় নাই। আচ্ছা, তো এইটা একটা লাগবে। সো এইখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে, ধরেন আপনি 12,000 বলতেছেন, এটা কিন্তু একটা ভালো, মানে মোটামুটি একটা ডিসেন্ট সাইজের আপনাদের ব্যবসার জন্য। এবং আপনাদের এই টিজিটা কিন্তু মোটামুটি ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে জিনিসগুলা ছড়ায় বেশি, কারণ তারা রিভিউ দিতে পছন্দ করে, তারা ফ্রেন্ডের সাথে, বা যারা এই এমপ্লয়ি আছে, কর্পোরেট ইরা আছে, তারা কিন্তু ওপেন প্লেসে বসে, অফিসে যায়, একজন ইউজ করতে থাকলে আরেকজনে দেখলে হয়, ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে অনেক হইতে পারে। সো আপনাদের মতো যারা ব্যবসা আছে, এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এক্সিস্টিং যাদেরই 1,000, 2,000, 5,000 কাস্টমার আছে, দে শুড ইমিডিয়েটলি স্টার্ট দেয়ার রিটেনশন স্ট্র্যাটেজিস অ্যান্ড রিটেনশন ক্যাম্পেইনস। এবং ওইখানে আপনি করতে পারেন, ধরেন সেই ফেসবুকে আপনার একটা $3 খরচ হয়, আপনি চিন্তা করতেছেন ভাই তাইলে তো আমার 12,000 কাস্টমার আছে, একদম সহজ হিসাবে বলতেছি, 12,000 কাস্টমার আছে, 12,000 কাস্টমারে কথার কথা আমার 50 পয়সা করে লাগে। সো আমার সব কাস্টমাররা যদি আমি একটা এসএমএস পাঠাই দিই, তাহলে আমার 6,000 টাকা খরচ হইতেছে। 12,000 কাস্টমারের এসএমএস পাঠাইলে যদি আমার এখান থেকে 50টা বা 30টা অর্ডারও আসে, 30টা অর্ডারে ফেসবুকের খরচ হচ্ছে কি আপনার $3 করে হইলে আপনার $90, $100। $100 জায়গায় আপনার মাত্র $50 বা $100 বা $60 দিয়ে আপনি কি করলেন, ওই পরিমাণ সেলটা নিয়ে আসলেন। সো এক্সিস্টিং এবং এক্সিস্টিং কাস্টমার বেজের মধ্যে থেকে আপনি রেফারলও চালু for someone and earn 15% of the amount they buy। হ্যাঁ, তারপরে একটা ডিসকাউন্ট কোডও আপনি দিয়ে দিতে পারেন। ক্লোজ, সবার কাছে আপনার কম দামে সেল করা লাগলো না, কিন্তু এক্সিস্টিং কাস্টমার যে অলরেডি আপনার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট নিয়ে ইউজ করতেছে, তাকে আপনি একটা 20% ডিসকাউন্ট দিয়ে আপনার সাইটে পাঠাই দিলেন, ওইখান থেকে সে কিনে চলে গেল, সবাই জানলো না, বাইরে ঠিকই সেল হইতেছে 3,000 টাকায়, এবং এক্সিস্টিং কাস্টমাররা কিনে নিয়ে গেল 2,500 টাকায়। আপনার কোনো লস নাই, মানে মার্কেটে আপনার মার্কেটটা পড়ে গেল না এই প্রোডাক্টের। এই জিনিসগুলো আমরা খুব বেশি করতে পারবো এক্সিস্টিং কাস্টমারের কাছে। উই নিড টু রিচ আউট, এটা একটা লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুট। এরপরে যেটা আছে, মেক 3 কলাব উইথ নন কম্পিটিং ব্র্যান্ড উইথ ওভারল্যাপিং অডিয়েন্স। আমি এটা বলছিলাম যে আমাদের আসলে এইখানেই আমরা হয়তো খুঁজতে পারি যে আচ্ছা এইখানে B2B আর কারা করতেছে, তাহলে ওনার কাস্টমারের মধ্যে আমার কাস্টমারের মধ্যে একটা ওভারল্যাপ আছে, কিন্তু ওনার ব্যবসার সাথে আমার ব্যবসার কোনো কনফ্লিক্ট নেই, তাহলে আপনারা ইউ বিকাম পার্টনার্স। পার্টনার্স করেন, আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনারা যে এমওইউ সাইন করছেন সেইটা শেয়ার করেন, সেইটা দিলেও অ্যাটলিস্ট একটা কোম্পানির ব্র্যান্ড আরেকটা কোম্পানির ব্র্যান্ডকে এন্ডোর্স করলো, মানুষ মনে করবে যে আচ্ছা না, এই ব্র্যান্ডটা তো ভালোই, আরও অনেকের সাথে সাইন আপ করতেছে, তাইলে এরা হয়তো ট্রাস্টওয়ার্দি, তাইলে এদের সার্ভিসটা আমি নিয়ে নেই। এইরকম কোলাবোরেশন করাটা ইজ ভেরি ইজিয়ার। যারাই আপনাদের সার্কেলের মধ্যে আছে কনফ্লিক্ট ছাড়া, তাদের সাথে আপনি বড় বড় কোলাবোরেশন করা উচিত। কারণ কারো হয়তো একটা ইন্ডাস্ট্রিতে খুব ভালো স্ট্রং হোল্ড আছে, কারো হয়তো আরেকটা ইন্ডাস্ট্রিতে ভালো স্ট্রং হোল্ড আছে। সো একজন আরেকজনের ইন্ডাস্ট্রিতে নিজেদের পেজ
মার্কেটিং চ্যানেল বলেন, নিজেদের অ্যাসেট বলেন, ওয়েবসাইট বলেন, ফেসবুক পেজ বলেন, লিঙ্কডইন পেজ বলেন, এদের মাধ্যমে আরেকজনের সাথে যদি পার্টনারশিপ করেন, আপনারও ট্রাস্টওয়ার্দিনেস বাড়ায়, অন্যদেরও ট্রাস্টওয়ার্দিনেস বাড়ায়। অবভিয়াসলি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে কোন ব্র্যান্ডটা আমার জন্য বেটার হবে। এই জিনিসটা আপনাদের ইমিডিয়েটলি করা উচিত, কালকে থেকেই করা উচিত। হ্যাঁ, স্টার্ট আ টেস্টিমোনিয়াল বেসড অ্যাওয়ারনেস, আমি যেটা বললাম যে আপনাদের আমাদের এই যে ওয়াসিফা আপুরা যেমন এডুকেশন এইড সেল করে, ওনাদের যদি 4-5 হাজার কাস্টমার থাকে, এইখান থেকে অনেকেই হয়তো আপনার ফেসবুকের ইনবক্সে কি করতেছে, মেসেজ দিয়ে অ্যাপ্রিসিয়েট করতেছে, বা 10 জনকে বা 15 জনকে কল দিলে তারা হয়তো একটা মেসেজ ইচ্ছা করেই আপনার টেস্টিমনি দিয়ে ইনবক্সে মেসেজ দিবে, সেইটা স্ক্রিনশট নিয়ে আপনি কি করতে পারেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারেন। এইভাবে মানুষ কি চায়, মানুষ চায় যে ভাই এই ব্র্যান্ডটা কি ট্রাস্টেড, আমার পরিচিত কি কে কিনছে, আচ্ছা আসলে যারা কিনতেছে তারা কি ভ্যালু পাচ্ছে, আমি কি 5,000 টাকা দিয়ে এক্সপেরিমেন্ট করার মতো, যদি ভালো হয় আরো 5 জনে বলে তাহলে আমি তো কিনতেই পারি। এই জিনিসগুলো, এই ট্রাস্টওয়ার্দিনেসটাই আপনার টেস্টিমোনিয়ালের মাধ্যমে আপনার এখন দেখবেন যে একটা ওটিএ কমিউনিটি একটা আছে, এদের মাধ্যমে বের হয়েছে, এরা খালি রিভিউ দিয়ে প্রমোট করতেছে। ইটস নট আ ব্যাড অ্যাকচুয়ালি, ইট ইজ অ্যাকচুয়ালি ইট রিয়েলি ওয়ার্কস। তারা দেখবেন যে একটা ল্যান্ডিং পেজে যায়, ওইখানে যায় 10-50টা 20টা 30টা রিভিউ দেয়, তারপর ওইখান থেকে মানুষজন এসে কিনে, একটা ল্যান্ডিং পেজ দিয়ে এরা কনভার্ট করে ফেলতেছে। সো এইটা আপনার বুঝতেছেন যে মানুষের কনফিডেন্স দেওয়ার জন্য, অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য টেস্টিমোনিয়াল ইট রিয়েলি ওয়ার্কস, ইউ শুড ডু ইট অ্যাজ ওয়েল। তারপরে এখানে আমি একটা কথা লিখছি যে ইউজ এআই টুলস টু জেনারেট 50 কন্টেন্টস পোস্ট কুইকলি। এইখানে একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স থেকে যেটা বলি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে ভাই পারফেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস, পারফেকশন ইজ ইম্পর্টেন্ট, বাট আপনার মানুষের চোখের সামনেও আসাটাও ইজ ইম্পর্টেন্ট উইথ প্রপার মেসেজিং। অ্যান্ড আপনি যদি সপ্তাহে একবার আসেন, এর চেয়ে যদি আপনি একটু লো কন্টেন্ট নিয়েও সপ্তাহে 4বার আসেন, ইটস নট আ ব্যাড থিং। মানে আপনার অ্যাক্টিভিটি অ্যান্ড ইম্পালসনেস অফ দ্য ব্র্যান্ড শুড বি হিয়ার্ড ফ্রম অল অ্যাঙ্গেল। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে আপনার একদম ফর্মালি ভিডিও রেকর্ডিং করায় না কন্টেন্ট দিবেন, এইটা না করে যদি আপনি এআই জেনারেটেড কন্টেন্ট দিয়েও আপনার ব্যবসাটা প্রমোট করতে পারেন, ইউ শুড ইমিডিয়েটলি ডু ইট। কারণ এআই আসার পরে অনেক ফ্রিল্যান্সার অ্যান্ড অনেকেই আছে যারা অনেক চিপে আপনার কন্টেন্ট জেনারেট করে দিতে পারবে। এবং অ্যাজ আ ফাউন্ডার আপনাদেরও এআই টুলগুলো নিয়ে প্লে করা উচিত। হ্যাঁ, যে আমি কোনটা দিয়ে আমি কন্টেন্ট লিখতে পারি। আর আপনাদের আচ্ছা ভালো কথাই বলা হয় না, আজকের হোল প্রেজেন্টেশনটা আমাদের কিন্তু, আমি কিন্তু এখানে চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি, আপনারা এখানে বুঝতে পারতেছেন কিনা জানি না, বাট আমি আপনাদের একদম প্রসেসটা বলি। আমি কি করছি, আমি ওর সাথে 1.25 ঘন্টা আমি এই টেক্সট টু স্পিচ কনভার্ট করছি, মানে একটা সফটওয়্যার দিছি, ওই সফটওয়্যারটা যা বলি ও ইংলিশে কনভার্ট, ইংলিশে রেকর্ডিং করছি, ইংলিশেই বলছি, 1.25 ঘন্টা ওর সাথে বলছি। এইখানে 16,000 ওয়ার্ডের একটা ডকুমেন্ট তৈরি হয়েছে। এই 16,000 ওয়ার্ডের জিনিস কপি করলে আবার পেস্টও করা যায় না। তারপর যেটা হচ্ছে আমি একটা স্পেশাল সফটওয়্যার ডাউনলোড করছি, ডাউনলোড করে ওই বড় টেক্সটটা চ্যাট জিপিটিতে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করার পরে আমি যখন এই 16,000 ওয়ার্ডের জিনিসটা দিছি, দিয়ে আমার টিজির কথা, আপনারা যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে থাকবেন, আমার কি এক্সপিরিয়েন্স, আমি কি চাই, আপনাদের ব্যবসার কি কি প্রবলেম হতে পারে, এগুলো যখন বলছি, ওয়ান্ডারফুল ভাবে আপনার জিনিসটাকে স্ট্রাকচার দিছে। তারপরে আমি জাস্ট ওইটাকে নিয়ে এসে সাজায় আমি কিছু জিনিসপত্র চেঞ্জ করছি। এবং মানে আমি তো জানি যে আমি কি শেয়ার করছি, এবং আমি জানি যে আমি যদি নিজে 6 দিন বসে একটা প্রেজেন্টেশন বানাইতাম, তাইলেও এর চেয়ে হয়তো খুব একটা যে সব দিক কভার করছে এইরকম প্রেজেন্টেশন তৈরি হইতো না। সো ইউ গাইস শুড অলসো, এই যে এআই, ইউ নিড টু নো হাউ টু ইউটিলাইজ এআই। সো আপনি আর কিছু না করতে পারেন, আপনার মনের ভাষা তো, আপনি কি চান সেইটা তো শেয়ার করতে পারেন। সো কি চিন্তা করতেছেন সেটা শেয়ার করতে পারেন। আমি এইখানে জানেন এইরকম কথাও বলছি যে আচ্ছা শুনো, তোমার কিন্তু এইটা করতে হবে, ওইভাবে চিন্তা করো। এর কিন্তু আবার দেখছি এখানে একজন এক্সপিরিয়েন্স আছে, একজন নতুন ফাউন্ডার আছে, এইখানে কিন্তু আবার একজন মাত্র ফাউন্ডার আছে, সে টেক ব্যাকগ্রাউন্ডের, কিন্তু সে কিন্তু মার্কেটিং এর জিনিস বুঝে না। হ্যাঁ, এখানে আবার একজন আছে খুবই জিনিয়াস ডেভেলপার, কিন্তু তার একজন পার্টনার আছে এআই সায়েন্টিস্ট আমেরিকা থেকে, কিন্তু তার এখানে টিম বিল্ডিংটা হয় না। হ্যাঁ, সে যখন টেস্ট প্রোডাক্ট আসছে তখন মোটামুটি রেভিনিউ পাইছে, কিন্তু সে কিন্তু নর্মাল অডিয়েন্সের কাছে এখনো জানে। So এইরকম ভাবে আমি খুবই ন্যাচারাল ভাষায় অনেক কিছু বলছি, অ্যান্ড সে অন ওয়ান্ডারফুলি আপনার জিনিসটা কি করে দিছে, অর্গানাইজ। তো বটম স্টোরি হচ্ছে যে ইউ নিড টু ইউটিলাইজ এআই টুলস, অ্যান্ড ইউ নিড টু অলসো অ্যাজ ফাউন্ডার্স ইউ নিড টু এক্সপেরিমেন্ট উইথ এআই টুলস। যদি আপনার সময় না থাকে, ইউ নিড টু হায়ার মাথায় পোকা আলা একটা ইয়াংস্টার ইউথ, যে সব এক্সপেরিমেন্ট করে আপনারে জানাবে, বা যারে আপনি বলবেন ও এআই এর সাথে কথা বলে আপনারে রেজাল্ট গুলা জানাবে। ইট ইজ সিরিয়াস। হ্যাঁ, এআই ইজ মাস্ট। আচ্ছা, নেক্সট নওশিন। আমরা অনেকখানি আগে গেছি।
পাওয়ার অফ কোলাবোরেশন এটা আমি বলছি, যেমন আমি ওখানে যখন ওরা অনেক কিছু বলছি যে এখানে কিন্তু অনেকেই আছে যাদের অডিয়েন্সের ওভারল্যাপ আছে কিন্তু কনফ্লিক্ট নাই। ও দেখেন অটোমেটিক্যালি গ্যাজেট অ্যান্ড ট্রাভেল কিটের একটা কোলাবোরেশনের কথা অলরেডি, ট্রাভেল কিটেও আপনার ইয়াং প্রফেশনালস কর্পোরেটে যারা চাকরি করে তারা কাস্টমার, গ্যাজেটের জন্য এই কাস্টমার। এই যে আপনি এই ভাইরা বলতেছিল সামিন ভাইরা যে ভাইয়া আমরা মনে করছিলাম যে প্রথমে জেনজি অ্যান্ড আপনার খুব ইউথরাই আপনার নিবে, কিন্তু এখন দেখতেছি যে না, ইয়াং প্রফেশনালস যারা চাকরি করতেছে তারা নিছে, বিকজ তাদের পকেটে টাকা আছে, তারা ডিসিশন মেকার, টাকা চাইলে স্যালারি টাকা দিয়ে কিনে কিনতে পারে। সো এই যে দেখেন গ্যাজেট অ্যান্ড ট্রাভেল কিট যারা আছে, এই যে আপনার আমাদের এটার ট্রাভেলের এটার নামটাই ভুলে গেলাম, কি জানি নওশিন, ওই যে টাইম ট্রাভেলার যারা টাইম আছে ভাই। ট্রাভেলার্স, টাইম ট্রাভেলার্স, তো হ্যাঁ, তারাও এই ট্রাভেলিং এর কিট গুলা বা গ্যাজেট গুলা বা প্রোডাক্ট গুলা সেল করে, এদের মধ্যে কিন্তু একটা কোলাবোরেশন হইতে পারে। আইএসপি সফটওয়্যার ক্রস প্রমোশন উইথ এডটেক ই কমার্স ফাউন্ডার্স, মানে কি আমি সেটা সেদিনই বলছিলাম যে এই যে আমাদের ওয়াসিফা ওয়াসিফা আপু আছে এবং আমাদের যে এই যে কাউসার ভাইরা আছে, কাউসার ভাইরা আছে 200 250 আইএসপি, 200 250 আইএসপির আন্ডারে 4-5 লাখ কাস্টমার আছে। সো কাউসার ভাই ইচ্ছা করে তার ওয়েবসাইটের মধ্যে, হ্যাঁ, yetfix.com/partners নামে একটা জায়গা খুলে সেকশন করে ওইখানে এই বাচ্চাদের প্রোডাক্টগুলো দিতে পারে এবং ওই আইএসপি গুলোরে বলতে পারে যে তোমাদের যারা কাস্টমার আছে তারা এইখান থেকে যেমন মুভি ডাউনলোড করে এইখান থেকে প্রোডাক্ট কিনতে পারবে এত% ডিসকাউন্টে। সো দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল যে আমাদের কিভাবে আমরা কোলাবোরেশনগুলো করতে পারি। সেকেন্ড থার্ড হচ্ছে লিস্ট 3 কোয়েশ্চেন্স টু আইডেন্টিফাই কলাব পটেনশিয়াল, মানে আপনার কোলাবোরেশনটা যে করবেন এটা 3টা কোয়েশ্চেন আজ করলে মোটামুটি বুঝে যাবেন যে কার সাথে আমার কোলাবোরেশনটা হবে বা যাবে বা করা উচিত। একটা হচ্ছে যে হু শেয়ার্স মাই অডিয়েন্স, মানে কার সাথে আপনার অডিয়েন্স আছে, যাদের আপনারও কাস্টমার ওরেও কাস্টমার, এদের মধ্যে কমন কি আছে। হু হ্যাজ সামথিং আই ডোন্ট, মানে হচ্ছে যে সেম আছে কিন্তু আর একটা ব্যবসা আছে, ও হয়তো ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ কিন্তু আমি তো ইনস্টাগ্রামে অ্যাক্টিভ না, তাইলে ইনস্টাগ্রামে মাইলেজ পাওয়ার জন্য আমি ওর সাথে হেল্প করি। আরেকটা বললেন যে না ঠিক আছে এই লোক তো টেলিসেলস করে, তাইলে একটা কাজ করি টেলিসেলসের প্রত্যেকটা কলের মধ্যে আমার প্রোডাক্টের যাতে একটা ডিসকাউন্ট দেয় এবং আমার প্রোডাক্ট সেল করতে পারলে ওদের এজেন্টরা 50 টাকা করে ইনসেন্টিভ পাবে, সেরকম একটা অফার দেই। সো আমি তো টেলিসেলস পালতে পারতেছি না। আরেকটা হচ্ছে যে হু ডু আই ট্রাস্ট টু ক্রস প্রমোট, অবভিয়াসলি এমন একজনের সাথে করতে হবে যে আপনার ব্র্যান্ডকে এন্ডোর্স করবে, মানে পজিটিভ ওয়েতে আরো হেল্প করতে পারবে। এমন কারোর সাথে করা যাবে না, র্যান্ডম কারোর সাথে, যে আপনি মনে করেন যে মার্কেটে তার হয়তো কোনো একটা ব্যাড রেপুটেশনের ফলে আপনার ব্র্যান্ডের অ্যাসোসিয়েশন হয়ে গেল, আপনার ব্র্যান্ড উল্টা স্ট্রাইক খেয়ে গেল। এই নেক্সট কেস স্টাডিজ এবং রিয়েল লাইফ এক্সাম্পলস ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স। আচ্ছা এইখানে এই ফেইল্ড গ্রোথ অ্যাটেম্পটের আমি তো এটা আপনাদের সাথে শেয়ারই করছি। সেটা হচ্ছে যে আমরা চার্লালে যখন এই করছিলাম তখন 7টা সিটিতে গিয়েছিলাম, 7টা সিটিতে এক্সপ্যান্ড করতে আমাদের প্রায় 12 কোটি 15 কোটি টাকার মতো খরচ হয়েছিল। তারপরে যখন ফান্ডিংটা আমরা পাই না তখন উই হ্যাড টু রিট্রিভ ফ্রম উইথ, সো ওইখানে গিয়ে আমাদের প্রায় 7-8 কোটি টাকার মতো যে ইনভেস্টমেন্ট ছিল সেইটা আমাদের মোটামুটি লস হয়েছিল। সো এইটা একটা বড় একটা এই জিনিসে একদম বড় সড়ো অ্যারেঞ্জ করে আমরা নামছি, কিন্তু পরবর্তীতে উই হ্যাড টু পুল ইট ব্যাক। বাট ওইটা আবার এক ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, ওয়াই, বিকজ তখন আমি ফাইট করতেছিলাম ফাউন্ডারদের সাথে, যে এখানে আমার লার্নিং হয়েছে অ্যান্ড আই ওয়াজ অ্যাকচুয়ালি রং। আমি ফাউন্ডারদের সাথে ফাইট করছি যে ভাই এই যে আমরা গেলাম, আবার কবে আসবো, আবার ফিক্সড কস্ট পারবে, এখন এটা সরা ঠিক না, আমরা আসলে উচিত হচ্ছে কি আমাদের এখানে টিম সাইজ ছোট করে আমরা এটারে চালু রাখি। কিন্তু ফাউন্ডার্সরা তো অবভিয়াসলি নোজ বেটার দ্যান এনিওয়ান যে তার আসলে ব্যাংকে কত আছে কি আছে। তখন সে বলছে যে না আমার ভাই এটা করা যাবে না, কারণ এখন আমি যদি এইরকম ভাবে মানে বার্ন করতে থাকি 6 মাসের মধ্যে আমার যদি নতুন ফান্ড না ঢুকে তাইলে দেন আই উইল ডাই। সো আই হ্যাভ টু পুল ইট ব্যাক, যা খরচ হয়েছে ওইটা আমার সামনে আবার পোষাইতে হবে। সো ইয়া, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড, ওয়াজ অ্যাকচুয়ালি আ গুড ডিসিশন যে এটা আমরা ফিরে গেছি, কারণ বাংলাদেশি মার্কেট এখনো রেডি না। হয়তো আবার 10 বছর 15 বছর পরে আবার ওই সিটিগুলোতে আমরা যেতে পারবো। হ্যাঁ, সো আরেকটা যেটা জিনিস হচ্ছে যে সাকসেসফুল ওয়ান যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা যখন ঢাকা থেকে এক্সপ্যান্ড করি তখন ফার্স্ট যে শহরটা ছিল সেটা হচ্ছে কি যশোর শহর। ওইখানে আমরা কেন এক্সপ্যান্ড করছিলাম, বিকজ উই হ্যাড আ ভেরি বিগ কাস্টমার এমপ্লয়ি বেস ডাউন হিয়ার, উই হ্যাড লাইক 400 এমপ্লয়িজ অ্যাট দ্যাট টাইম যখন আমরা এখানে আসছি। সো ওইটা আমরা চিন্তা করছি যে আমার কাস্টমার কম কিন্তু এমপ্লয়ি তো আছে, সো এমপ্লয়ি ওয়ার্ড অফ মাউথ দিয়ে আমরা ওইখানে হয়তো বা অনেক বাস করতে পারবো। সো এইরকম যশোরে যেটা হয়েছে সেটা আমরা ডেইলি 1000 অর্ডারেও আমরা একসময় গেছিলাম, বাট তারপরে আবার আমাদের ওইখান থেকে একটু ছোট শ্রিঙ্ক হয়ে আসতে হয়েছে, এখন আমাদের এখানে 350 400 অর্ডার ডেইলি হচ্ছে। সো সামটাইমস মানে ইউ নিড টু ডু ক্যালকুলেটিভ রিস্ক অ্যান্ড ডু সাম এক্সপেরিমেন্টস অ্যাজ ওয়েল যে আসলে কি হয়। সো এই আর নেক্সট নসিন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সো এখানে আমাদের যেটা হচ্ছে আজকে তো আমরা শিখলামই, যা শিখছি আলহামদুলিল্লাহ।
আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাই, গ্রুপের মধ্যে কোয়েশ্চেন চাই। হ্যাঁ, আর আপনারা কিছু যদি মনে করেন যে 1-to-1 সেশন দরকার, তাহলে নৌসিনের সাথে আলাপ করবেন। অবভিয়াসলি একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ, কারণ সবাই একসাথে ডিডিওএস করলে হয়তো টাইম দিতে পারবো না। বাট আই মাস্ট সে ইউ যে আমি খুবই মানে এক্সাইটেড অ্যান্ড ইন্টারেস্টেড টু লার্ন ফ্রম ইউ গাইজ অ্যাজ ওয়েল। অ্যান্ড আমি সবাইরে এনাফ টাইম দিতে চাই, হ্যাঁ, কারণ আমাদের এই কোহোর্ট ওয়ানের থেকে আমার মনে হয় ইট উইল বি এ হিস্ট্রি, এবং আমরা চাই এখান থেকে আমাদের 3-4টা অ্যাটলিস্ট সাকসেসফুল স্টোরি আসুক, ইফ নট মোর। সো নেক্সট সেশনগুলোতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের বিল্ডিং গ্রোথ আর রেডি টিম, চুজিং রাইট চ্যানেলস, মানে হচ্ছে কি আমরা কিভাবে ব্লক বাই ব্লক আমাদের গ্রোথ ইঞ্জিনটা করব, সেটা ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে নেক্সট সেশন। সেশন 3 এর পরে যেটা, সেটা হচ্ছে গিয়ে ক্যাম্পেইন গুলাতে আমরা কিভাবে লঞ্চ করব, কোন চ্যানেলে কি খরচ করব, এবং আসলে কিভাবে মেট্রিক গুলা করব। এইখানে আমাদের অনেক এক্সারসাইজ করা লাগবে। সেকেন্ড, আমাদের যে অফলাইন নিয়ে আসবে। এবং আমি এখানে একটা জিনিস বলি আবারও, যে ব্যবসা কিন্তু আপনারটা কেউ করে দিতে হবে না, পারবে না আপনারা। উই ক্যান জাস্ট গাইড অ্যান্ড আপনাদের প্রবলেমের হোমওয়ার্ক করে প্রবলেমের লিস্ট কোথায় কোথায় আটকায় যাচ্ছেন এই কোয়েশ্চেনগুলো নিয়ে আসলে উই ক্যান গিভ ইউ প্যাথওয়েজ যে এইভাবে এইভাবে আগান। এক্সিকিউশন আপনারই করতে হবে। টিমের জন্য যদি কোনো হেল্প লাগে, যে কী রকমের লোক নিব, আপনি যদি ইন্টারভিউ বোর্ডেও থাকতো সেইখানেও হয়তো আমরা কিছু হেল্প করতে পারবো। বাট আপনিই কিন্তু ইউ আর দ্য ফাউন্ডার, ইট ইজ ইউর বেবি অ্যান্ড ইউ নিড টু বি রিয়েলি সিরিয়াস অ্যাবাউট গ্রোয়িং দিস অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ দ্য ম্যাক্সিমাম অ্যাবাউট, উই ক্যান জাস্ট এইড ইউ। আর লাস্ট এইটা হবে আমাদের অ্যান্ড ফিডব্যাক গ্রুপ, যে ফাইনালি আমাদের মেশিনটা, রেভিনিউ এর মেশিনটা, কাস্টমার অ্যাকুইজিশনের মেশিনটা কিরকম হবে, এবং কিভাবে আমরা এটাকে ইমপ্রুভ করে করে ফিডব্যাক দিয়ে দিয়ে আগায় যেতে পারবো। তো নাও সে নেক্সট স্লাইড। সো আলহামদুলিল্লাহ আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাসের আগে 1 পার্সোনাল গ্রোথ গোল অ্যান্ড 1 বিগেস্ট ফিয়ার ব্লকেজ, এটা আপনারা তো লিখে দিছেন। তারপরও আপনাদের যদি কোনো জিনিস সেট করতে হয় বা কোনো ডিসকাশন যদি লাগে যে ভাইয়া আসলে আমি ঠিক বুঝতেছি না, যেমন আপনারা অনেকেই লিখতেছি যে 5x বড় হইতে চান, 12x বড় হইতে চান, 30x বড় হইতে চান। ভাই বড় হইতে চান ভালো কথা, কিন্তু কিসের ভিত্তিতে চান আর কি ভাইবা আপনি চিন্তা করতেছেন যে আসলে পসিবল, এইটার জন্য আপনার টিম আছে কিনা, এটার জন্য টাকা আছে এইগুলা যদি আপনাদের মনে করেন যে এটা আসলে একটু রিঅ্যাসেস বা রিভিজিট করা উচিত, তাহলে দেন কাম উইথ মানে কাম টু ডিসকাস উইথ মি অ্যান্ড দেন রিফিক্স দেম। কারণ এক উচ্চাভিলাষী টার্গেট করাটাও ইজ আ প্রবলেম, বিকজ ইউর টিম উইল গেট ফ্রাস্ট্রেটেড, ইউ উইল গেট ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি পরে হয়তো বুঝবেন যে না আমার আসলে অ্যাসেসমেন্টে কি ছিল, হয়তো বা ভুল ছিল। সো আর একটা জিনিস যেটা এনকারেজ ভালনারেবিলিটি, পির ফিডব্যাক। ভালনারেবিলিটি মানে হচ্ছে যে রিস্ক, আমি যেটা বললাম যে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। সো রিস্ক ইউ মাস্ট টেক, এক্সপেরিমেন্টস ইউ মাস্ট ডু, বাট নিজের ক্যাপাসিটির মধ্যে। যেটা ধরেন মাসে খরচ করতেছেন 1 লাখ টাকা মার্কেটিংয়ে, এইখানে আপনি যেটা করতে পারেন 20,000 টাকা বা 1,20,000 টাকা করতে পারেন, কিন্তু 2 লাখ টাকা করতে গেলে এটা ব্যাকফায়ার করবে, সেই করতে পারে সেই জিনিসটাও মাথায় রাখতে হবে। নেক্সট, থ্যাংক ইউ। 5 মিনিট বেশি হয়েছে কারণ আমরা শুরুটা একটু দেরিতে করছিলাম। আর এখন আমি আসলে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন ওই রকম ভাবে যে রাখতে চাই সেটা না, বাট আপনাদের যদি 10-15 মিনিট কারো ধৈর্য, আপনাদের যদি ধৈর্য থাকে, আপনারা যদি মানে আর একটু থাকতে চান, আমি আসি, আপনারা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকলে করতে পারেন। আর যদি যাদের আর্জেন্ট কিছু থাকলে যেতে হলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা 11টা 6 বাজে, আমি 11টা 15-20 পর্যন্ত টুকটাক কোয়েশ্চেন নিতে চাই। হ্যাঁ, একটু যদি হাত তুলেন খুব ভালো হয় যদি ওমর থাকে। ভাই, আমি হ্যাঁ, আমি আগে একটু হাত তুলে ও ফেলাইছি। ওয়ালি ভাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওমর ভাই, ওই হ্যাঁ আপনি শেষ হওয়ার পরে হ্যাঁ আমার যে পরের সেশনটা হ্যাঁ। একটু আমার কুইকলি হয়তো ওনাদের সাথে একটু 5 মিনিট আচ্ছা, আমি তাইলে আপনি একটা কাজ করেন, এখন কোয়েশ্চেন অ্যান্সার না দিয়ে আপনি ওটা শেষ করে ফেলান। ও না 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 হ্যাঁ না ওমর হ্যাঁ, ভাই, মানে মানে আপনি শেষ করেন, মানে এই এই আচ্ছা এর ভেতরে আমি ঢুকবো না, আমি তো আচ্ছা, ওখানে ঠিক আছে ঠিক যত আছে, ওকে ফাইন। তাইলে আমরা শেষ হওয়ার আগে সবাই তাহলে একটু থাকেন, 5-7 মিনিটের 10 মিনিট আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন করে ওয়ালি ভাইয়ের সাথে একটা কুইক আপনারা একটা নিয়ে তারপরে যান। হ্যাঁ, সামিন ভাই প্লিজ বলেন। জি ভাইয়া, একটা স্পেসিফিক কোশ্চেন ছিল। হ্যাঁ ওইটা হচ্ছে গ্রোথের, যদি আমি একটা লিভার ধরি, ধরেন হ্যাঁ এফিশিয়েন্ট ফেসবুক মার্কেটিং বা যে কোনো এনি হ্যাঁ ফর্ম অফ মার্কেটিং একটা, হ্যাঁ আবার মানুষ যখন আমার ওয়েবসাইট পেজে ল্যান্ড করছে, যেটা আপনি হ্যাঁ বললেন যে ল্যান্ডিং পেজ দিয়েই অনেকে অনেক কিছু করে ফেলতেছে, হ্যাঁ 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 তো ল্যান্ডিং পেজটাকে হাই কনভার্সন রেট
বানানোর জন্য কি হ্যাঁ, রিসোর্সেস আমরা বাংলাদেশি মার্কেটের জন্য ফলো করতে পারি? হ্যাঁ, মানে কোথা থেকে পাবেন সেটা? জি। আচ্ছা, এইটা যেটা হচ্ছে মানে আমি অ্যাভেলেবেল, আমি কোনো কোলাবোরেশন আমার সাথে নাই কারো, কিন্তু আমি যেটা দেখি, আমি অন্যান্য ব্যবসা যারা আমাদের কাছে আসে, দুইটা জিনিস করতে পারেন আপনার প্রোডাক্টের টাইপ অফ প্রোডাক্টের ক্ষেত্রে। আমার ফার্স্ট জিনিস যেটা মাথায় আসে সেটা হচ্ছে আপনারা যে শপিফাইয়ের চিন্তা করতেছেন, শপিফাই শপিফাইয়ের মধ্যে অনেক ল্যান্ডিং পেজের মডিউল আছে, অ্যান্ড ইউ ক্যান বিল্ড ওয়ান্ডারফুল আপনার এই কনভার্টিং ল্যান্ডিং পেজেস উইথ শপিফাই। সো শপিফাইতে যদি আপনার ওয়েবসাইটটা নিতেই চান, মানে আপনারা যেহেতু প্ল্যান করতেছিলেন, আমরা বলছিলেন, তো শপিফাই আপনি ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ ইট। আর যদি মনে করেন যে ভাইয়া ওয়েবসাইট তো আসতে সময় লাগবে, কিন্তু আমি তো আসলে ঈদের আগে একটা ক্যাম্পেইন ছেড়ে ফেলতে চাচ্ছি, বা কথার কথা যে ঈদের পরে ল্যান্ডিং এর এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছি, কারণ এটা তো একটা ইম্পর্টেন্ট, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনার স্টোরেক্স নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওরা প্রায় 2-3 হাজারের মতো ব্যবসায়ের সাথে আর কি আছে, এবং কিছু ব্যবসা আছে অনেক ভালো সেল করতেছে, ওদের সাথে আলাপ করতে পারেন। আরেকটা আছে স্টোরেলা, এইটা ভাইয়া সেদিন। একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করি। হ্যাঁ, আমার বলেন। কারেন্টলি যে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা ওইটা হ্যাঁ, দিয়েই চলতেছে ঈদ হ্যাঁ, পর্যন্ত। হ্যাঁ। শপিফাইটা হচ্ছে আমি কারেন্টলি ডিজাইন করছি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। তো ওইটার জন্য একটু ডিরেকশন খুঁজছিলাম যে হুম। কোন ওয়েবসাইট যদি আপনাদের জানা থাকে যে দিস আর ভেরি হাই কনভার্টিং ওয়েবসাইটস ইন ফর বাংলাদেশ মার্কেট, হ্যাঁ। তাহলে না, ওখান থেকে হাই হয়তো কিছু কনভার্টিং ইন্সপিরেশন নিতাম। হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে বাংলাদেশে গ্যাজেটের হাই কনভার্সন যদি খুঁজেন, গ্যাজেটের তো আসলে ওই রকম নাই। আর আপনার ব্যবসা and অন্যান্য ব্যবসা তো ইজ ডিফারেন্ট। আমার জি। মনে হয়, আমি আপনারা হয়তো দুই একটা এক্সাম্পল দিতে পারবো, কিন্তু আমার মনে হয় ইউ শুড টক টু চ্যাট জিপিটি। বুঝতে পারছেন? এন্ড আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করেন, এন্ড আপনি গুগলে সার্চ দেন, ওইখান থেকে যারা টপে আসতেছে তাদের ল্যান্ডিং গুলো দেখেন, আপনি দেখে স্ট্রাকচারটা বুঝবেন, ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছে তাদের সাথে আলাপ করেন। গ্যাজেটের কিন্তু ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল সেম মেন্টালিটি, আপনি যারা থাকে কাস্টমার অলমোস্ট সেম চিন্তা ভাবনার লোক থাকে, কারণ টিজির এইজ রেঞ্জ আপনার অনেকটা কি হয়, সেম হয়। সো আপনি চ্যাট জিপিটির সাথে আলাপ করেন। হ্যাঁ, আপনার ওইখানে ওই যে গুগলে সার্চ দেন, আপনার টাইপের কিওয়ার্ড যেগুলো আপনি ইউজ করেন সেগুলো দিয়ে দেখেন কি কি ল্যান্ডিং পেজ আসে। আর আপনার তো অবভিয়াসলি আপনি নিজেই জাজ করতে পারবেন, আপনি যখন ফেসবুকে অ্যাডস দেখেন, ও আপনার এই আপনার সিমিলার টাইপের যেগুলো আছে ওইখানে ক্লিক করে যে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড দেন, ওগুলো অ্যাডগুলো আপনার কাছে বেশি আসবে। আপনি ওইখানে ঢুকলেই বুঝবেন যে এগুলো হচ্ছে গিয়া কনভার্সন। আর আর আরেকটা জিনিস যেটা হচ্ছে শপিফাই যদি হয়, শপিফাইয়ের আই এম নট আ এক্সপার্ট, বাট শপিফাই এখানে আপনার এই যে শফিউল ভাই আসছে, উনি শপিফাইয়ের সাইট চালাইছে, অ্যান্ড আপনি চেক করেন বাংলাদেশে শপিফাইয়ের কারা কারা চালাচ্ছে, ওদের সাথে একটু ডিসকাস করেন, ওদের সাইটগুলো দেখেন। টকিং অ্যাবাউট আমার কাছ থেকে যদি কোনো রেকমেন্ডেশন চান, এই মুহূর্তে আমার টপ অফ মাইন্ডে কেউ নাই, যদি থাকে আই উইল লেট ইউ নো। ঠিক আছে?